হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য একটা রোমান্টিক চাইনিজ ড্রামার গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এই রকম মজার মজার গল্প পাওয়ার জন্য। তো চলো শুরু করছি। গল্পের শুরুতেই আমরা ইমান শিয়াকে দেখব, যার আজকে বিয়ে। সে বিয়ে করতে যাচ্ছে, তাও অন্য কারোর জায়গায়। আর কার সঙ্গে শিয়ার বিয়ে হচ্ছে শিয়া সেটা আদৌ জানে না। মানে শিয়া তো তাকে কোনোদিন দেখেইনি। আর এটা ছিল একটা বিজনেস ম্যারেজ, তাই শিয়া এই বিয়েতে তেমন একটা খুশিও ছিল না। ম্যারেজ হলে পৌঁছে শিয়া তো এটাও জানতে পারে যে বিজনেসের কারণে তার হবু বর তো বিয়েতেই উপস্থিত হতে পারেনি। আর এটা জানতে পেরে শিয়া তো আরো বেশি পরিমাণেই রেগে যায়। আর রাগ হবে নাই বা কেন, এটা কেমন একটা বিয়ে যেখানে তার হবু বরই উপস্থিত নেই। শিয়া তো তার বাবার হাত ধরেই স্টেজে চলে যায় এবং সেখানে গিয়ে বলে, দেখেছো আমার হবু বর কত ভালো। তার নিজের বিয়েতেও সে আজকে মিটিংয়ে ব্যস্ত, সে তার সময় একটুও নষ্ট করে না। আর তারপর তো সে একটা কুকুরকে কোলে নিয়ে বলে, কোনো ব্যাপার নয়, আমি বুঝতেই পেরেছি সবকিছু। আমার বর আসতে পারেনি তো কি হয়েছে, এই কুকুরটাকেই আমি আমার বর ভাবলাম। আর শিয়াকে এরকম পাগলামি করতে দেখে ওর বাবা তো খুব ভয় পেয়ে যায়। আর তারপর তো শিয়া এটাও বলে যে কে বা টাকা ভালোবাসে না, তাই আমিও এটা ঠিক করেছি যে আমিও টাকা রোজগার করব। এটা বলেই তো শিয়া ওখান থেকে পালানো শুরু করে। এটা দেখে ওর বাবা তো সিকিউরিটি গার্ডকেও বলে ওকে আটকাতে, কিন্তু শিয়া তো সবাইকে মেরেই ওখান থেকে দৌড়ে পালায়। এদিকে তখন মিস্টার ওয়েন, মানে যার সঙ্গে শিয়ার বিয়ে হওয়ার কথা ছিল, সেও তখন ম্যারেজ হলের দিকেই যাচ্ছিল। আর যেতে গিয়েই দেখে তার হবু স্ত্রী তো ম্যারেজ হল থেকেই পালাচ্ছে। মিস্টার ওয়েনের সঙ্গে তখন তার অ্যাসিস্ট্যান্টও ছিল। আর শিয়া তো মিস্টার ওয়েনের অ্যাসিস্ট্যান্টকেই গাড়ি থেকে বের করে দিয়ে নিজেই সেই গাড়িটাকে ড্রাইভ করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু শিয়া তো এটা জানতও না যে পেছনের সিটে মিস্টার ওয়েন বসে আছে। আর ফাইনালি অনেকক্ষণ গাড়ি ড্রাইভ করার পর শিয়া যখন পেছনের সিটে মিস্টার ওয়েনকে দেখলো, তখন সে গাড়িটা থামালো এবং গাড়ি থেকে ওরা দুজনই বেরিয়ে আসে। গাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে শিয়া তো মিস্টার ওয়েনের কাছে ক্ষমা চেয়ে নেয়। ওরা দুজন যখন গাড়ির বাইরে এরকম কথাবার্তাই বলছিল, তখনই একটা চোর এসে তো মিস্টার ওয়েনের গাড়িটাকেই চুরি করে নিয়ে পালায়। আর এটা দেখে শিয়া বলে, আমাকে তো চোরটাকে ধরতেই হবে। এই বলেই সে তো তার বিয়ের ড্রেস কিছুটা অংশ ছিঁড়েই ফেলে। শিয়া তো সুপার ওম্যানের মতো সেই গাড়ির পেছনে দৌড়ানো শুরু করে। আর অনেকক্ষণ গাড়িটাকে ফলো করার পর গাড়িটাকে ধরেও ফেলে। চোরের কাছ থেকে গাড়ি ফেরত নেওয়ার পর যখন মিস্টার ওয়েন এবং শিয়া দুজনেই একসঙ্গে গাড়িতে যাচ্ছিল, তখন শিয়া মিস্টার ওয়েনকে বলল, এবার নিশ্চয়ই তুমি আমাকে ক্ষমা করে দেবে, কারণ আমি তোমার গাড়িটাকে চোরের হাত থেকে যে বাঁচিয়েছি। তখন মিস্টার ওয়েন বলল, সেটা না হয় ঠিক আছে, কিন্তু তুমি এখন বলো যে তুমি কোথায় যাবে। শিয়া বলল যে আমি বাড়ি যেতে চাই। মিস্টার ওয়েন মনে মনে ভাবতে লাগলো যে শিয়া বিয়ে থেকে পালিয়ে এসছে অথচ বাড়ি যেতে চাইছে, সেটা আবার কি করে হতে পারে। তখন মিস্টার ওয়েন ওকে জিজ্ঞাসা করে যে তুমি বিয়ে থেকে কেন পালিয়ে এলে। দুঃখিত, আমাকে এখানে একটি অ্যাড দিতে হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন আইপিএল চলছে এবং ওয়ানএক্স থেকে অর্থ উপার্জনের একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। যদি আপনি এর ম্যাচগুলিতে অনুমান করেন তাহলে অনেক ভালো পুরস্কার পেতে পারেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচে দেখতে পারবেন। খুব শীঘ্রই মে 19 তারিখে টিম আরআর এবং টিম কেকেআর এর মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে এবং এই উপলক্ষে ওয়ানএক্সে আপনাদের প্রথম জমার উপর 24,000 বিডিটি বোনাস পাওয়ার সুযোগ দিচ্ছে। বোনাস দাবি করুন, পিন করা মন্তব্যের লিঙ্কে ক্লিক করুন, আমার প্রচার কোড সুইট মিক্স ব্যবহার করে নিবন্ধন করুন, অনুমান করুন এবং ওয়ানএক্সের সাথে একসাথে জিতুন। বিজয়ী টাকা বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? ওয়ানএক্স লিঙ্ক প্রচার কোড বর্ণনা এবং মন্তব্যে পিন করা হয়। প্রচার কোড ব্যবহার করুন, আপনার প্রিয় দলকে সমর্থন করুন এবং পুরস্কার জিতুন। এটাই শিয়া বলে, এই বিয়েটা এক প্রকার জোর করেই হচ্ছে, কিন্তু আমি এইভাবে বিয়ে করতে চাই না। আমি আমার জীবনকে আমার মতো করে বাঁচতে চাই। আর তারপর শিয়া বলে যে গাড়িটাকে থামিয়ে দাও, আমি এখানেই নেমে যাচ্ছি। আর এটা শুনেই তো মিস্টার ওয়েন গাড়িটাকে থামিয়ে দেয়। শিয়া দেখে যে জায়গাটা খুবই ফাঁকা, তাই সে গাড়ি থেকে নামেনি এবং মিস্টার ওয়েনকে বলে যে তুমি প্লিজ আমাকে একটু সিটি সেন্টার পর্যন্ত পৌঁছে দাও। আর তারপর তো মিস্টার ওয়েন আবারও ড্রাইভ করা শুরু করে। গাড়িতে যেতে যেতেই শিয়া তার দিদির কথা মনে করে। আসলে সে তার দিদিকে খুব বেশি পরিমাণেই মিস করছিল। আর তারপরে এখানে শিয়ার সঙ্গে শিয়ার দিদির কিছু মোমেন্ট দেখানো হয়েছে। আর এইসব কিছু ভাবতে ভাবতে শিয়া তো গাড়িতেই ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত শিয়াকে মিস্টার ওয়েন তার নিজের বাড়িতেই নিয়ে যায়। তারপরে মিস্টার ওয়েনকে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে। আর এটা দেখে মিস্টার ওয়েন তো কথা বলতে বলতেই বাইরে বেরিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট মিস্টার ওয়েনকে এটাও বলে যে তোমার দাদু তোমার উপর খুব রেগে আছে, কারণ বিয়ের দিন তুমিও বিয়েতে ছিলে না আর তোমার স্ত্রীও বিয়ে থেকে পালিয়ে গেছে। তখন মিস্টার ওয়েন বলে, ঠিক আছে, আমি আমার দাদুর সঙ্গে কথা বলে নেব। এদিকে কিছুক্ষণ পরে তো শিয়ার ঘুম ভাঙে। আর ঘুম থেকে উঠে শিয়া তো চিৎকার করতে থাকে এবং এটা বলে যে আমি কোথায় আছি। আর তখনই ওর রুমে ওর বাবা আসে আর ওকে বলে, কোথায় আবার, তুমি ওয়েনদের বাড়িতেই আছো। এটা শুনে শিয়া তো মনে করে, তাহলে কি যেই ছেলেটার সঙ্গে আমি এখানে এলাম সেও কি ওয়েনদের ফ্যামিলি থেকে? আর তারপর তো শিয়া বলল যে আমি এখনই বাড়ি যেতে চাই। আর তখন তো ওর বাবা ওর কাছে ভিক্ষাই চাইতে শুরু করে দেয় এবং এটা বলে
যে তুমি তোমার দিদির কথাটা কি একবারও ভাববে না? তোমার দিদি তোমার কত খেয়াল রেখেছে, অন্তত তোমার দিদির জন্য তুমি কিছুদিনের জন্য এখানে থেকে যাও। আসলে শিয়া তার দিদির পরিবর্তেই বিয়েটা করেছে। ওদের কিছুক্ষণ ওইভাবে ঝগড়াঝাটি হওয়ার পর শিয়ার বাবা তো শিয়াকে ওয়েনদের বাড়িতে ছেড়ে দিয়েই পালিয়ে যায়। তারপরেই শিয়ার রুমে আরো একটা লোক যায়, যাকে দেখে শিয়া ভাবে এই বোধহয় মিস্টার ওয়েন। কিন্তু তারপর জানা গেল যে সে মিস্টার ওয়েনদের বাড়িতে কাজ করে, তার নাম হলো গুই। কিন্তু শিয়া ওর সঙ্গে বেশি কথা না বলে ওর মুখের ওপরেই দরজাটা বন্ধ করে দেয়। আর তারপর সে ভাবলো যে সে এবার জানালা দিয়েই পালিয়ে যাবে। শিয়াকে এরকম জানালা দিয়ে বেরিয়ে যেতে গুই দেখে ফেলে। এদিকে শিয়া তো কোনো রকম দৌড়ে ওয়েনদের একটা গাড়ি নিয়েই পালিয়ে যায়। আর গুই তখন কোনো রকম মিস্টার ওয়েনকে এই ব্যাপারে খবর দেয়। মিস্টার ওয়েন তখন গাড়ির লোকেশন ট্র্যাক করে শিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে শিয়া গাড়ি নিয়ে কোন দিকে যাবে ঠিক করতেই পারছিল না। ততক্ষণে ওর গাড়িটা হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্ট করে। গাড়িতে কি প্রবলেম হয়েছে সেটা দেখার জন্য শিয়া যখন বেরিয়ে আসে তখন গাড়িটা অটোমেটিক লক হয়ে যায়। আর ততক্ষণে বৃষ্টিও শুরু হয়ে গেছিল, তাই বেচারি শিয়া ওখানে পড়ে থাকা একটা বাক্সকে মাথায় নিয়ে চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পর ওখানে ওয়েন চলে আসে। ওয়েনকে দেখে শিয়া বলে, এটা কি সত্যিই তুমি? এটা বলেই সে ওয়েনের গায়ে টাচ করতে থাকে। তারপর ওয়েনের গাড়িতে করে সে আবার ওয়েনের বাড়িতে ফিরে আসে। বেচারি শিয়ার তো এতটাই ভাগ্য খারাপ, যার বাড়ি থেকে পালাতে চাইছিল ঘুরে ফিরে তার বাড়িতেই তাকে ফিরে আসতে হয়। মিস্টার ওয়েনের বাড়িতে ফিরেই শিয়া তো মিস্টার ওয়েনকেই টাটা বাই বাই বলে দেয়। আর এটা থেকে মিস্টার ওয়েন তো খুবই অবাক হয়ে যায় এবং সে মনে মনে এটাই ভাবতে থাকে যে শিয়া তাহলে এখনো বুঝতে পারেনি যে আমিই তার হাজব্যান্ড। তারপর মিস্টার ওয়েন ওকে একটা হাতে ফোন দিয়ে দেয় এবং এটা বলে যে তোমার যদি কোনো দরকার পড়ে তুমি অবশ্যই আমাকে ফোন করে নিও। শিয়া তার নিজের রুমে ফিরে এটাই ভাবতে থাকে যে সে নিজের ভাগ্য নিজে গড়তে চাইছে, কিন্তু তার ভাগ্য তো তাকে বারবারই মিস্টার ওয়েনের বাড়িতেই এনে ফেলছে। আর তারপর শিয়া দেখলো যে হঠাৎ করেই রুমের লাইট অফ হয়ে গেল। আর তখনই রুমে কেউ ঢুকে পড়ে, আর সেটা যে মিস্টার ওয়েন সেটাও শিয়া ভালো করে বুঝতে পারলো। কিন্তু অন্ধকারের জন্য মিস্টার ওয়েনকে সে ঠিক করে এবারও দেখতে পেল না। ওয়েন এটাও জিজ্ঞাসা করে যে তুমি বিয়ে থেকে কেন পালিয়ে গেছিলে? তখন শিয়া বলতে শুরু করে, তুমিও তো নিজে বিয়েতে আসোনি, তার মানে নিশ্চয়ই তোমার আমাকেও পছন্দ নয়। তোমার নিশ্চয়ই এরকম কেউ আছে যাকে তুমি পছন্দ করো। তাছাড়া আমার নিজের অনেক স্বপ্ন আছে যেগুলো আমি পূরণ করতে চাই। কথাটা মিস্টার ওয়েন বিশ্বাস করছে না দেখে শিয়া বলে, এরকম কেউ আছে যাকে আমি পছন্দ করি, আমি যাকে পছন্দ করি সে খুব ওয়াইল্ডও। এই কথাটা শুনে মিস্টার ওয়েন ওকে জোর করিয়ে একটা কিস করে এবং এটা বলে যে সে কি আমার থেকেও ওয়াইল্ড, আর তুমি তাকে একবার আমার কাছে এনো। এটা বলেই তো মিস্টার ওয়েন ওখান থেকে চলে যায়। তারপরে সে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে এবং বলে যে ওয়াইল্ড গাই বলতে তুমি কি বোঝো। তখন ওর অ্যাসিস্ট্যান্ট তো ওকে একটা ক্লাবে নিয়ে যায়, আর সেখানে বিভিন্ন রকম ছেলে মেয়েদেরকে দেখিয়ে বলে যে সব মেয়েদেরই এরকম ছেলেই পছন্দ হয়। কিন্তু এগুলো দেখে তো মিস্টার ওয়েনের একদমই পছন্দ হয় না। এদিকে শিয়ার তো বারবার সেই ছেলেটার কথা মনে পড়ছিল যে তাকে এই বাড়িতে এনে রেখেছে। তাই তো সে সেই ছেলেটাকে মানে মিস্টার ওয়েনকে ফোন লাগায়। কিন্তু মিস্টার ওয়েন তো শিয়ার উপর এতটাই রেগেছিল যে সে তো ফোনটা ধরলই না, তার উপরে তার নিজের ফোনটাকে জলে ডুবিয়ে দিল। আর তারপর প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে সেই ক্লাবেই ঘুমিয়ে পড়ে। ওর অ্যাসিস্ট্যান্ট শিয়াকে ফোন করে এবং এটা বলে যে ও প্রচুর ড্রিঙ্ক করেছিল আর এখন ক্লাবের মধ্যে ঘুমিয়ে পড়েছে, তাই তুমিই এসে একে নিয়ে যাও। এটা শুনে শিয়া ক্লাবে তো আসে, কিন্তু মিস্টার ওয়েনকে পিক করতে নয়, তার সঙ্গে কিছু সেলফি তুলতে। পরের দিন সকাল সকালই শিয়া আবার সেই ছেলেটা মানে মিস্টার ওয়েনকেই ফোন করে। আর তারপর শিয়া তো মিস্টার ওয়েনকে বলে, তুমি প্লিজ আমাকে একটু সাহায্য করো, এই কাজে একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারো। এটা শুনে মিস্টার ওয়েন বলল, আমি কিছুই পারবো না। তখন শিয়া তো ওকে থ্রেট দেওয়া শুরু করলো এবং কালকে রাতে তোলা সমস্ত ছবিগুলোই মিস্টার ওয়েনকে পাঠিয়ে দেয় এবং এটা বলে যে তুমি একবার ভাবো যে আমার হাজব্যান্ড যদি এইসব ছবিগুলো দেখতে পায় তাহলে সে তোমার অবস্থা কিরকম করবে। আর তারপর তো সে এটাও বলে যে আমি শুধু এটুকুই চাই, শুধু তুমি আমার বয়ফ্রেন্ড সেজে একবার আমার হাজব্যান্ডের সামনে গিয়ে দাঁড়াও, আর কিছুই নয়। এতে তো মিস্টার ওয়েন রাজিও হয়ে যায়। পরের দিনই সকালে শিয়া এবং মিস্টার ওয়েন বেরিয়ে পড়ে শিয়ার হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে যেতে। রাস্তায় শিয়া তার নিজের পরিচয় মিস্টার ওয়েনকে দেয় এবং এটা বলে যে আমার নাম শিয়া, তোমার নাম কি? তখন মিস্টার ওয়েন বলে, তুমি আমাকে ডার্লিং বলেই বলো। তখন শিয়া বলে, মজা করা বন্ধ করো, তোমার নামটা বলো, কারণ আমাকে তো তোমাকে আমার হাজব্যান্ডের সঙ্গে পরিচয়ও করে দিতে হবে, তখন নাম জানতে চাইলে আমি কি বলবো? তখন মিস্টার ওয়েন তো তার নিজের নামটা বলেই দেয়। আর এটা ভাবতে থাকে যে এবার বোধহয় শিয়া বুঝতেই পেরে যাবে যে সেই মিস্টার ওয়েন, কিন্তু এরকম তো কিছুই হলো না। শিয়া বলল, বাহ, কত কোইন্সিডেন্স দেখো, তোমার নামও ওয়েন আর আমার যার সঙ্গে বিয়ে হয়েছে তার নামও ওয়েন। তারপর তো ওরা দুজন কি একটা পার্কে শিয়ার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করে, যেখানে শিয়া মিস্টার ওয়েনকে জিজ্ঞাসা করে যে তোমার এবং আমার হাজব্যান্ডের মধ্যে কিরকম সম্পর্ক। তখন মিস্টার ওয়েন উত্তর দেয় যে আমরা দুজন কম্পিটিটর। তখন শিয়া বলল, ঠিকই বলেছ, আমি বুঝতেই পেরেছি, তুমি আমার হাজব্যান্ডের হয়ে কাজ করো ঠিকই, আমার হাজব্যান্ডকে ঠিক পছন্দ করো না। তারপর মিস্টার ওয়েন শিয়াকে বলে
যে তুমি কেন তোমার হাজবেন্ডের থেকে ডিভোর্স চাও। তখন শিয়া বলে এটাও আবার একটা বিয়ে হলো নাকি, বিয়ে তো তাদের মধ্যে হওয়া উচিত যাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে। আর শিয়ার এইসব কথা শুনে মিস্টার ওয়েন তো ওকে কিছু না বলেই ওকে জড়িয়ে ধরে। তারপর এটাও বলে যে আমি তো এইসব তোমার হাজবেন্ডকে দেখানোর জন্য করছি, যাতে তোমার হাজবেন্ড ভাবে সত্যিই আমি তোমার বয়ফ্রেন্ড। তারপর তো শিয়া ওয়াশরুমে চলে যায়। আর শিয়া যখন ওয়াশরুম থেকে তাড়াহুড়ো করেই বেরোচ্ছিল, তখনই ওর একটা ছেলের সঙ্গে ধাক্কা লাগে। সেই ছেলেটা শিয়াকে তো শিয়া বলেই ডাকে। শিয়া তখন সেই ছেলেটাকেই মিস্টার ওয়েন ভাবতে শুরু করে। সেই ছেলেটা তো শিয়ার হাত ধরে ওখান থেকে যেতে বলে। এদিকে মিস্টার ওয়েনও দূর থেকে ওদের দুজনকে দেখতে পায়, আর এটা দেখে মিস্টার ওয়েনও ওদের পেছনে যাওয়া শুরু করে। রাস্তায় যেতে যেতে সেই ছেলেটি তো শিয়ার সঙ্গে এমনভাবেই কথা বলা শুরু করে যেন সে শিয়াকে অনেকদিন আগে থেকেই চেনে। আর কিছুক্ষণ কথাবার্তা বলার পর সেই ছেলেটা তো এটাও বুঝতে পেরে যায় সে যেই মেয়েটাকে খুঁজছে সে আসলে এ নয়। তার জন্যই তো সে শিয়াকে মাঝ রাস্তাতেই নামিয়ে দেয়, আর তারপরেই ওখান থেকে চলে যায়। ততক্ষণে মিস্টার ওয়েনও সেই ছেলেটার কাছ পর্যন্ত পৌঁছে যায়। আর ওদের কথাবার্তা থেকে আমরা এটা ভালো করে বুঝতে পারি যে সেই ছেলেটা আসলে মিস্টার ওয়েনের দাদা। অনেকদিন বাইরে থাকার পর এখন দেশে ফিরেছে। আর ওদের কথাবার্তা শেষ হওয়ার পর মিস্টার ওয়েন তো শিয়াকে খুঁজতেই বেরিয়ে পড়ে। রাস্তায় সে শিয়াকে দেখতেও পেয়ে যায়। শিয়াকে পাওয়া মাত্রই মিস্টার ওয়েন তো শিয়াকে জড়িয়েই ধরে। আসলে শিয়ার মিস্টার ওয়েনের দাদার গাড়ি থেকে নামার সময় তার পায়ে একটু আঘাত লেগে গেছিল, তাই মিস্টার ওয়েন তো শিয়াকে তার বাড়ি পর্যন্তই ছাড়তে চলে যায়। কিন্তু শিয়া মিস্টার ওয়েনকে বলতে শুরু করে আমি বাড়ি চলে এসেছি, আমি ঠিক আছি, তুমি এখন বাড়ি যাও। তারপর মিস্টার ওয়েনের কাছে গিয়ে ফিসফিস করে বলে যে তুমি তো জানো ভালো করেই এটা তোমার বসের বাড়ি, আর আমি চাই না যে আমার কারণে তোমার বসের সঙ্গে কোনো ঝামেলা হোক। ওদের কথাবার্তা শুনে ওখানে উপস্থিত গুইই তো কিছুই বুঝতে পারে না যে কি করবে। তারপর তো মিস্টার ওয়েনই শিয়াকে তার রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসে। সে ওখানে বলতেও চাইছিল শিয়াকে যে সেই মিস্টার ওয়েন, কিন্তু না জানে কি ভেবে সে আর সত্যি কথাটা বলেনি। এদিকে আমরা মিস্টার ওয়েনের দাদা এবং শিয়ার দিদিকে একসঙ্গে দেখতে পাবো। আর শিয়ার দিদি তো মিস্টার ওয়েনের দাদাকে এটাও বলে যে আমার বোন খুবই ইনোসেন্ট, তাই তুমি আমার বোনের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো না কিন্তু। তখন মিস্টার ওয়েনের দাদা তো তাকে এটা প্রমিসও করে দেয়। পরের দিনই শিয়ার সঙ্গে শিয়ার বাবা দেখা করতে আসে এবং শিয়াকে বলে যে তোমাকে আরেকবার আমাকে সাহায্য করতে হবে। সেটা হলো খুব শীঘ্রই তোমার দিদির গ্রাজুয়েশন পার্টি হবে, আর সেখানে তোমার দিদির হয়ে তোমাকেই যেতে হবে। তবুও শিয়া তার বাবার কথা রাখতে পরের দিন কলেজে যায়। শিয়া যখন তার কলেজ থেকে ফিরছিল তখনই ওর এক পুরনো বন্ধুর সঙ্গে ওর দেখা হয়। আর ওদের কথাবার্তা থেকে আমরা এটা বুঝতে পারি শিয়ার দিদি বিয়ের আগের দিনই অন্য কারোর সঙ্গে পালিয়ে যায়, আর তার জন্যই তো শিয়াকে তার জায়গাতে বিয়ে করতে হয়। ওরা যখন কথাবার্তাই বলছিল তখনই ওখানে মিস্টার ওয়েন চলে যায়। তখন শিয়া তো তার বন্ধুর সঙ্গে মিস্টার ওয়েনের পরিচয়ও করে দেয় এবং মিস্টার ওয়েনকে শিয়া তার নিজের বন্ধুও বলে। তখন মিস্টার ওয়েন বলে কি আমি তোমার বন্ধু নাকি? তখন শিয়া বলে হ্যাঁ বন্ধু, না মানে খুব ভালো বন্ধু। তখন মিস্টার ওয়েন বলে খুব ভালো বন্ধু নয়, আমি তোমার বয়ফ্রেন্ড। আর এটা বলেই তো শিয়াকে সে একটা চুমু দেয়। আর এটা দেখে শিয়া তো খুবই রেগে যায় আর মিস্টার ওয়েনকে দূরে ঠেলে দিয়ে ওকে একটা কষিয়ে চড় মারে। বাড়ি ফিরে শিয়ার তো এটা নিয়ে মন খারাপ হচ্ছিল যে সে তার বন্ধু মানে শিয়াও ঝিকে কি বলবে এই ব্যাপারে। আর শিয়া যখন এইসব কথাই চিন্তা করছিল তখনই পুরো ঘরে লাইট চলে যায়। আসলে এগুলো মিস্টার ওয়েনেরই কাজ, সে গুইকে দিয়ে আগে থেকে এইসব কিছু করিয়ে রেখেছে যাতে সে শিয়ার সামনে শিয়ার হাজবেন্ড হিসেবে যেতে পারে। এখন ওদের কথাবার্তা থেকে আমরা এটা ভালো করে বুঝতে পারি যে মিস্টার ওয়েন ওকে বলল যে তুমি যদি আমাদের বিয়ে ভাঙতে চাও তাহলে তোমাকে 1 মিলিয়ন টাকা আমাকে দিতে হবে। এটা শুনে শিয়া বলল আমি সবে মাত্র গ্রাজুয়েট হয়েছি, আমি কি করে অত টাকা পাবো, প্লিজ তুমি এটাকে 10,000 করে দাও, এতটা টাকা আমার কাছে আছে। তখন মিস্টার ওয়েন বলল ঠিক আছে 1 লাখ টাকা দিও। তখন শিয়া মনে মনে এটা ভাবতে লাগলো যে 1 লাখ তো 1 লাখ, আমি সাউজের কাছ থেকে 1 লাখ টাকা না হলে ধারই নিয়ে নেব। আর তখনই মিস্টার ওয়েন বলে উঠলো যে টাকাটা কারোর কাছ থেকে ধার করা চলবে না, তোমাকে নিজেকে রোজগার করে তবেই তুমি আমাকে দেবে। এটা শুনে শিয়া তো হকচকিয়ে যায় এবং এটা বলে যে তুমি কি মন পড়তে পারো নাকি। আর তারপরেই তো মিস্টার ওয়েন ওখান থেকে তার সেক্রেটারির বাড়িতে চলে আসে। সেক্রেটারি যখন দেখলো যে মিস্টার ওয়েন এইভাবে চুপচাপ করে মন খারাপ করে বসে আছে তখন সে বলল যে তুমি যদি কোনো মেয়েকে জোর করেই কিস করো তাহলে তো সে এরকম তোমার সঙ্গে করবেই, আর তাছাড়া তুমি শিয়াকে বলে কেন দিচ্ছ না যে তুমিই তার হাজব্যান্ড। তখন মিস্টার ওয়েন বলল কিন্তু শিয়া চায় যে সে যাকে বিয়ে করবে তাকে যেন সে ভালোবাসতে পারে, আর তাই তো আমি এরকম কিছু একটা করতে চাই যাতে শিয়া আমাকে মন থেকেই হাজব্যান্ড মেনে নেয়। পরের দিন শিয়া তার দিদির গ্রাজুয়েশন সেরিমনিতে যায়, আর সেই দিনই শিয়াকে তার প্রেসিডেন্ট ডেকে পাঠায় এবং এটা বলে এই কলেজেরই একজন সিনিয়র আজকে কলেজে এসছে আর সে কলেজটা পুরোটা ঘুরে দেখতে চাইছে, তাই তোমাকে তার গাইড হতেই হবে। এতে শিয়া রাজি না থাকলে প্রেসিডেন্ট তো ওকে জোর করেই পাঠিয়ে দেয়। আর শিয়া গিয়ে দেখে যে সেই সিনিয়রটা আর কেউ নয়, সেটা হলো মিস্টার ওয়েন। শিয়ার ইচ্ছে না থাকলেও প্রেসিডেন্টের কথায় তো তাকে মিস্টার ওয়েনকে পুরো কলেজটা ঘুরিয়ে দেখাতেই হয়। মিস্টার ওয়েনের তো খুব ভালো লাগে শিয়ার সঙ্গে সময় কাটাতে।
এইরকম ঘুরতে ঘুরতে শিয়ারও এটা মনে হয় যে মিস্টার ওয়েন অতটাও খারাপ নয়। ওখানেই তো ওদের মধ্যে আবারও কথায় কথায় ঝগড়াই বেঁধে যায়, আর তাই শিয়া রেগেই ওখান থেকে আবার চলে যায়। শিয়া তো টাকা রোজগার করার জন্য শিয়াওজির রেস্টুরেন্টে সে ওয়েটারের কাজ শুরু করে। আর এইভাবে কিছুদিন চলার পর সেই রেস্টুরেন্টে তো মিস্টার ওয়েনও হাজির হয়ে যায়। আর মিস্টার ওয়েন যখন শিয়াকে এইভাবে কাজ করতে দেখে তার তো খুবই খারাপ লাগে। তাই মিস্টার ওয়েন সেই রেস্টুরেন্টের মালিক মানে শিয়াওজিকে ডেকে পাঠায়। তাকে প্রথম শিয়ার বেতনটাই জিজ্ঞাসা করে, আর যখন জানতে পারে যে শিয়ার বেতন প্রতি মাসে 5,000 টাকা, তখন মিস্টার ওয়েন ভাবতে থাকে যে এইভাবে শিয়া কয়েক মাস কাজ করার পরেই তো 1 লাখ টাকা কমপ্লিট করেই ফেলবে। তারপর তো মিস্টার ওয়েন শিয়াকে রেস্টুরেন্ট থেকে জোর করেই বাইরে আনে। তারপর শিয়াকে এটাও বোঝায় যে এইসব জায়গায় তোমার কাজ করা মানায় না, তাই তুমি এখানে কাজ করা বন্ধ করে দাও। কিন্তু শিয়া তো মিস্টার ওয়েনের কোনো কথাই শুনলো না। শিয়া যখন বাড়িতেই ছিল তখনই মিস্টার ওয়েন গুইয়ের সঙ্গে দেখা করে, আর গুইকে মিস্টার ওয়েন তার নিজের একটা ব্যাংকের কার্ড দিয়ে বলে যে এটা তুমি শিয়াকে দিয়ে দিও। গুই যখন সেই ব্যাংক কার্ডটা শিয়াকে দিতে যায় এবং এটা বলে যে মিস্টার ওয়েন তোমাকে বলেছে কাল থেকে তোমাকে আর কাজ করতে হবে না, তখন তো শিয়ার বেশ সন্দেহ হয়, কারণ মিস্টার ওয়েন নিজেই বলেছিল যে টাকাটা কারোর কাছ থেকে ধার করা যাবে না, নিজেকেই রোজগার করতে হবে। তাছাড়াও মিস্টার ওয়েনকে খবরটা দিল কে যে সে কাজ করছে? পরের দিনই শিয়া সেই রেস্টুরেন্টে কাজ করা বাদ দিয়ে দেয়, আর তারপর ব্যাংকের কার্ডটা মিস্টার ওয়েনকে দিয়ে বলে তুমি এই কার্ডটা তোমার বসকে ফেরত দিয়ে দিও, এবং এটাও বলে দিও যে এই কার্ডটা আমার কোনো কাজেই লাগবে না। তখন মিস্টার ওয়েন ওকে বলে আচ্ছা যদি আমি তোমাকে একটা কাজ দিই তাহলে কেমন হয়? এটা শুনে শিয়া বলে তুমি আমাকে কাজ দেবে? তুমি তো নিজেই আমার ফিয়ন্সের আন্ডারে কাজ করো, তুমি আবার কি করে আমায় কাজ দেবে? ওদের কথাবার্তার মাঝখানে শিয়াওজি চলে আসে, আর এটা দেখে শিয়া তো শিয়াওজির হাত ধরেই ওখান থেকে চলে যায়। শিয়া এবং শিয়াওজি ওরা দুজনে তো একটা রেস্টুরেন্টে যায়, আর সেখানে গিয়ে ওরা দুজনেই ও দিদির ব্যাপারেই আলোচনা করে। শিয়াওজি তো শিয়াকে এটাও বলে যে তোমার দিদি কিছুদিন আগে সিঙ্গাপুর যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট বুক করেছিল, আর তারপর সেটা ক্যান্সেলও করে দিয়েছে। এদিকে আমরা আবার শিয়ার দিদিকে দেখব, যে তখন মিস্টার ওয়েনের দাদার সঙ্গেই ছিল, আর সে তো খুব বেশি পরিমাণেই তার বোনের কথা মানে শিয়ার কথা চিন্তা করছিল। শিয়া তো হঠাৎ করেই তার জিনিসপত্র প্যাকিং করতে শুরু করে। এটা থেকে গুইয়ে ওকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ? তখন শিয়া বলল যে মিস্টার ওয়েন অনেক দিন থেকে বিজনেস ট্রিপে গেছে, তাই আমিও ভাবলাম যে আমিও একটা বিজনেস ট্রিপ থেকে ঘুরে আসি। ওরা যখন কথাবার্তা বলছিল তখনই মিস্টার ওয়েনের সেক্রেটারি খুব তাড়াহুড়ো করেই মিস্টার ওয়েনের বাড়িতে পৌঁছে যায় এবং শিয়াকে বলে মিস্টার ওয়েন এখন খুবই অসুস্থ। মিস্টার ওয়েন তো এটাও বলেছে যে তুমি না হসপিটালে গেলে সে ট্রিটমেন্টও নেবে না। মিস্টার ওয়েনের সেক্রেটারি শিয়াকে মিস্টার ওয়েনের হসপিটাল রুমে পৌঁছে দিয়ে সে তো ওখান থেকে পালিয়ে যায়। প্রথমটা শিয়াকে দেখে মিস্টার ওয়েন তো খুবই রাগ দেখায়। এটা দেখে শিয়াও বাইরে চলে যায়, কিন্তু বাইরে গিয়ে দেখে যে একটাও নার্স বা ডাক্তার কেউই নেই। একটু পরেই আবার শিয়া ফিরে আসে মিস্টার ওয়েনের কাছে এবং সে এটা বলে আমি তোমায় এই অবস্থায় একা ছেড়ে কি করে যেতে পারি, আমাকেই তো তোমার খেয়াল রাখতে হবে। শিয়া এটা বলে তো ছিল ঠিকই, কিন্তু ঠিক করে কোনো কাজ করতেই পারছিল না। এমনকি সে যে ওষুধটা মিস্টার ওয়েনকে খাওয়াতে যাচ্ছিল সেই ওষুধগুলো তার হাত থেকে পড়ে যায়। তখন শিয়া তো ওষুধগুলোকে নিচ থেকে কুড়িয়েই মিস্টার ওয়েনকে খাইয়ে দেয়। তারপরেই দেখে যে ওষুধগুলো নিচ থেকে কুড়িয়েছে শিয়া, আর এগুলো দেখে মিস্টার ওয়েনের অবস্থা তো খুবই খারাপ হয়ে যায়। শিয়া তো মিস্টার ওয়েনের খেয়াল রাখতে রাখতে সে ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালে মিস্টার ওয়েনের যখন ঘুম ভাঙে তখন সে দেখে তার হাতের উপরে শিয়া ঘুমিয়ে আছে, আবার যেই হাতে তার চ্যানেলগুলো ফিট করা ছিল। আর এটা দেখে মিস্টার ওয়েন তো চিৎকার করতে শুরু করে দেয়। তখন শিয়া বলে আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে দিচ্ছি, আর এটা শুনে মিস্টার ওয়েন শিয়াকে বলে ডাক্তারকে ডাকতে হবে না। তারপরে তো সে শিয়ার হাত ধরে শিয়াকে নিজের কাছে টেনে নেয়। পরের দিন সকাল সকাল শিয়া চলে যায় তার বন্ধুর সঙ্গে দেখা করতে এবং তার বন্ধুকে বলে আমি আমার নিজের বাড়ি ফিরতে চাই, আর তার জন্য তুমি আমাকে একটা টিকিট করে দাও প্লিজ। বন্ধুর সঙ্গে দেখা করা শেষ হওয়ার পর শিয়া যখন বেরিয়ে আসে তখনই তার মিস্টার ওয়েনের সঙ্গে আবার দেখা হয় এবং মিস্টার ওয়েন বলে তুমি আমার কাল রাতে খুব ভালো করে খেয়াল রেখেছিলে, তার জন্যই আমি তোমাকে আমাদের কোম্পানিতে একটা কাজ দিতে চাই। তখন শিয়া তো কাজ করবে নাই বলে দেয়। তারপর মিস্টার ওয়েন তো শিয়ার সঙ্গে চলে যায় শিয়ার বাড়িতে, মানে তার নিজের বাড়িতে, তাও আবার ডিনার করতে। শিয়া তো এটা ভেবেই খুব ভয় পাচ্ছিল যে তার হাজব্যান্ড যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে তার এবং তার মাস্টার মানে মিস্টার ওয়েনের অবস্থা তো খুবই খারাপ হয়ে যাবে। তাই তো শিয়া মিস্টার ওয়েনকে কোনোরকম তাড়াতাড়ি করে ভাগানোর জন্য ইনস্ট্যান্ট নুডলসই বানিয়ে ফেলে। তখন মিস্টার ওয়েন বলল আমি এসব খাবো না, তাই বাধ্য হয়ে শিয়াকে মিস্টার ওয়েনের জন্য বিভিন্ন রকমের রান্না করে আনতে হয়। তারপর তো মিস্টার ওয়েন শিয়া এবং গুই মিলে একসঙ্গে ডিনার করা শুরু করে দেয়। তারপরে মিস্টার ওয়েনের কাছে তার সেক্রেটারির ফোন আসে এবং সেক্রেটারি মিস্টার ওয়েনকে বলে যে তোমার স্ত্রী কোথাও একটা যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুকিং করেছে। আর এটা শুনে মিস্টার ওয়েনের তো মাথা গরম হয়ে যায়। তো মিস্টার ওয়েন শিয়াকে ধরে বলল তুমি আমাকে না জানিয়ে কোথাও যেতে পারবে না। আর কিছুক্ষণ পরে শিয়ার ফোনে তো এটাও মেসেজ চলে আসে যে তার ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। তোমাদেরকে নিশ্চয়ই এটা বোঝাতে হবে না যে এসব কিছু মিস্টার ওয়েনেরই কাজ ছিল।
তারপর মিস্টার ওয়েন তো গুইকে ইশারা করে ওখান থেকে যেতে বলে। গুই চলে যাওয়ার পর মিস্টার ওয়েন শ্রিয়াকে বলে, তুমি প্লিজ আমাদের কোম্পানিতে জয়েন করে যাও, তোমার তো টাকার প্রয়োজন না ডিভোর্স নেওয়ার জন্য। ডিভোর্সের কথা শুনে শ্রিয়া কাজ করতে রাজি হয়ে যায়। পরের দিন শ্রিয়া অফিসে আসছে বলে মিস্টার ওয়েন তো তার সেক্রেটারিকে দিয়ে নিজেকে সে নিজেই সিইও পদ থেকে নামিয়ে ম্যানেজারের পদে আনে। এমনকি নেম প্লেটগুলোকেও চেঞ্জ করে দেওয়া হয়। পরের দিন শ্রিয়া মিস্টার ওয়েনের সঙ্গেই অফিসে যায়, যেখানে মিস্টার ওয়েন শ্রিয়াকে বলে যে তুমি ভালো করে কাজ করো, কিন্তু শ্রিয়াকে একটা এমপ্লয়ির কাছেও পাঠিয়ে দেয়। শ্রিয়ার সেখানে পৌঁছানোর আগেই মিস্টার ওয়েন তাকে ফোন করে সবকিছু বুঝিয়ে দেয়। আর শ্রিয়া যখন সেই এমপ্লয়ির কাছে পৌঁছায়, শ্রিয়ার কিছু বলার আগেই এমপ্লয়ি তো বলে, হ্যাঁ 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 আমি জানি তুমি ইয়ন শ্রিয়া, তো তুমি তো আজ থেকে ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হবে। তখন শ্রিয়া বলে, আমি অ্যাসিস্ট্যান্ট হতে চাই না, আমি রিসেপশনিস্ট হতে চাই। তখন সেই এমপ্লয়ি তো বাধ্য হয়ে শ্রিয়াকে সেই কাজটা দিয়ে দেয়। এদিকে মিস্টার ওয়েন তো তার নিজের অফিসে শ্রিয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পর শ্রিয়া যখন এলো না, সে তখন নিজেই বাইরে চলে আসে। বাইরে এসে দেখে শ্রিয়া তার নিজের কাজ খুব আনন্দের সঙ্গেই করছে, তাই সে কিছু না বলেই ফিরে যায়। শ্রিয়ার পক্ষে এই কাজটা তো খুবই ভালো, কারণ শ্রিয়ার প্রতিদিনের কাজের পর প্রতিদিনই পেমেন্ট যে পেয়ে যাচ্ছিল। তাই শ্রিয়া খুশি হয়ে মিস্টার ওয়েনকে ধন্যবাদ জানায় এবং একসঙ্গে ডিনার করার প্ল্যানিংও করে। এদিকে আমরা শিয়াওজিকে দেখব যে শিয়ার দিদির চলে যাওয়ার দুঃখে খুব ড্রিঙ্ক করছিল। আসলেও শিয়ার দিদিকে খুব পছন্দ করত, কিন্তু শিয়ার দিদি ওকে কোনো কিছু না জানিয়ে হঠাৎ করিয়ে একদিন গায়েব হয়ে যায়। শিয়া যখন তার বন্ধুর ব্যাপারে জানতে পারে, তখনই সে একটা ট্যাক্সি করে তার বন্ধুর কাছে পৌঁছে যায়। এদিকে শিয়াকে এইভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে মিস্টার ওয়েনও দেখে, তাই মিস্টার ওয়েনও শিয়ার পেছনেই যায়। শিয়া তো সেই ক্লাবে পৌঁছে তার বন্ধুকে সামলানোর চেষ্টা করে। আর মিস্টার ওয়েন যখন দেখলো যে শিয়া তার বন্ধুকে এইভাবে সামলাচ্ছে, তখন সে তো খুব রেগে যায়। শিয়াকে এইভাবে তুলেই ক্লাবের বাইরে নিয়ে যায়। ক্লাবের বাইরে আসার পর শিয়া এবং মিস্টার ওয়েনের মধ্যে তো ঝগড়াই বেঁধে যায়। আর তারপর শিয়া মিস্টার ওয়েনকে বলে, তুমি আমার বন্ধুকে তো তার বাড়িতে পৌঁছে দাও প্লিজ। তখন মিস্টার ওয়েন বলে, আমার সেক্রেটারি ওকে তার বাড়ি পৌঁছে দেবে। এটা শোনার পর শিয়া বলল, আমার খিদে পেয়েছে, আমি খেতে যাচ্ছি। এরপর ওরা একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায়, যেখানে ওরা দুজন ডিনারটাকে এনজয়ও করে আর কিছু রোমান্টিক সময়ও কাটায়। শিয়া প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই শিয়া তো নেশাচ্ছন্ন হয়ে পড়ে। মিস্টার ওয়েনই ওকে বাড়ি পৌঁছে দেয়। তখন গুই মিস্টার ওয়েনকে অ্যাডভাইস দেয় যে তুমি তো এই ব্যাপারটার অ্যাডভান্টেজ নিয়ে নিতে পারো। তখন মিস্টার ওয়েন বলল, আমি এরকম করতে পারবো না, কারণ আমি একজন ভদ্রলোক। গুই চলে যাওয়ার পর মিস্টার ওয়েন যখন শিয়ার কম্বলটাকে ঠিক করে দিচ্ছিল, তখন শিয়া তো মিস্টার ওয়েনকেই জড়িয়ে ধরে। মিস্টার ওয়েনের মাথায় তো অন্যরকম কিছু চিন্তা আসে, কিন্তু তারপর সে নিজেই ওখান থেকে সরে গিয়ে বলে যে না না, আমি একজন ভদ্রলোক, তাই আমি কিছুই করব না। পরের দিন শিয়া যখন অফিসে যায়, সেখানে আরেকজন মেয়েকে আমরা দেখতে পাবো, তার নাম হলো লং শিওরং। লং শিওরংকে তো এতই স্মার্ট দেখাচ্ছিল যে শিয়া ভাবলো যে এই মেয়েটা বোধহয় এই অফিসের কোনো বড় পদে আছে, তাই আমাকে এর থেকে দূরেই থাকতে হবে। কিন্তু দেখা গেল ব্যাপারটা ওটা মোটেও নয়। লং শিওরং এর আজকে প্রথম দিন, আর সেই তো শিয়ার থেকে আরোই বোকা। তারপর তো শিয়া এবং লং শিওরং ভালো বন্ধু হয়ে যায়, কারণ লং শিওরং এর আজকে প্রথম দিন আর শিয়ার আজকে দ্বিতীয় দিন। এদিকে মিস্টার ওয়েন যখন ওদের দুজনকে কথা বলতে দেখে, তখন সে একটু ঘাবড়ে যায়। আর সে এটাই ভাবতে থাকে যে শিয়া যদি এইভাবে সবার সঙ্গে কথা বলে আর তার সত্যিকারের পরিচয় জেনে যায়, তো এই ভয়ে তো মিস্টার ওয়েন আগের দিনের এমপ্লয়িকে শিয়ার কাছে পাঠিয়ে দেয় এবং সে গিয়ে শিয়াকে বলে যে তুমি খুব ভালো কাজ করেছো একদিনে, তাই তোমাকে আজকে প্রমোশন দেওয়া হবে আর তুমি আজ থেকেই ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হবে। প্রমোশনের কথা শুনে শিয়া তো প্রথমে খুব খুশিই হয়, কিন্তু তারপর যখন শোনে যে ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হবে, তখন সে বুঝতেই পারে যে সবকিছু মিস্টার ওয়েন করেছে। আর তাই তো শিয়া খুব রাগ দেখিয়ে মিস্টার ওয়েনকে বলে যে তুমি আমার সঙ্গে এরকম কেন করলে। তখন মিস্টার ওয়েন শান্তভাবেই বলল, আমার একজন অ্যাসিস্ট্যান্টের দরকার ছিল, তাই তোমাকে অ্যাসিস্ট্যান্ট করেছি। এটা শুনে শিয়া মিস্টার ওয়েনের সেক্রেটারির দিকে আঙুল দেখিয়ে বলল, তাহলে এখানে কি করছে। যখন শিয়া অ্যাসিস্ট্যান্ট হতে রাজি হচ্ছিল না, তখন মিস্টার ওয়েনের সেক্রেটারি ওকে বলল যে অ্যাসিস্ট্যান্ট হলে কত মাইনে পায় প্রতি মাসে। এত টাকা বেতন শুনে শিয়া তো রাজি হয়ে যায়। আর সেদিনই শিয়া তার বন্ধুর সঙ্গে আবারও দেখা করতে যায় এবং তার কাছ থেকে এটা জানতে পারে যে তার দিদি এই শহরেই আছে, এবং সে এটা বলে, তাহলে কি দিদি আমার কথা একটুও চিন্তা করে না। তখন ওর বন্ধু বলে, ওরকম ব্যাপারটা মোটেও নয়, তোমার দিদি তোমার কথা অনেক চিন্তা করে আর আমাকেও তো তোমার খেয়াল রাখতে বলেছে। এটা শুনে শিয়া তার বন্ধুকে বলে, তুমি আমার দিদিকে এত কেন সাহায্য করছো। তখন শিয়াওজি বলে যে আমি তোমার দিদিকে পছন্দ করতাম। আর এই কথাটা শুনে শিয়ার তো পায়ের তলা থেকে জমিই সরে যায়, কারণ শিয়া শাওজিকে পছন্দ করত, কিন্তু শাওজি তার দিদিকে পছন্দ করে। আর এইসব কিছু থেকে শিয়া এতটাই কষ্ট পায়, সে তো ওখান থেকেই পালিয়ে যায়। আর শিয়া তার মন খারাপ হওয়ার কথাটা তার মাকে জানানোর জন্য ফোনটা করে, কিন্তু তার মা তো তার নিজের কাজে এতটাই ব্যস্ত ছিল যে সে শিয়ার কোনো কথাই ঠিক করে শুনলো না। অফিসের পর মিস্টার ওয়েন তার সেক্রেটারির কাছ থেকে এটা জানতে পারে যে শিয়া তো বাড়ি চলে গেছে, কিন্তু সে আজকে তার মাইনে নিয়ে যায়নি। এটা শুনে মিস্টার ওয়েনের একটু সন্দেহ হয়
এদিকে শিয়া বেচারি তো এতটাই কষ্টে ছিল, সে আগের দিন যে দোকানে খেতে এসেছিল সেই দোকানেই চলে আসে আর সেখানে এসে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতে থাকে। তারপর ওখানে মিস্টার ওয়েন পৌঁছে যায়, কারণ সে বুঝতেই পেরেছিল যে শিয়া বাড়ি যায়নি। আর মিস্টার ওয়েন যখন শিয়াকে ড্রিঙ্ক করা থেকে আটকায় তখন শিয়া তো খুব জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। এটা দেখে মিস্টার ওয়েনই ওর কাছে গিয়ে ওকে সামলায়। শিয়া তো এতটাই ড্রিঙ্ক করে রেখেছিল যে সে তো মিস্টার ওয়েনকেই তার বন্ধু শিয়াও জি ভাবতে থাকে। ও তাকে এটাও বলে যে তুমি কি জানো না যে আমি তোমাকে কতটা বেশি পছন্দ করি। এটা শুনে মিস্টার ওয়েন তো খুব খুশি হয়, কারণ সে ভাবে যে শিয়া বোধহয় কথাগুলো তাকেই বলছে। তখন মিস্টার ওয়েনও বলে যে আমিও তোমাকে খুব পছন্দ করি। আগের দিনের মতোই মিস্টার ওয়েন আজকেও শিয়াকে বাড়িতে আনে। কিছুক্ষণ শিয়ার কাছে থাকার পর শিয়ার মুখ থেকে তার বন্ধুর নাম শুনতে পায়। আর এটা শুনেই মিস্টার ওয়েনের সমস্ত খুশি তো চলে যায়, কারণ সে এবার ভালো করে বুঝতেই পেরেছে যে শিয়া তাকে নয় শিয়াও জিকে পছন্দ করে। পরের দিন সকালে অফিসে যাওয়ার জন্য শিয়া যখন রেডি হয়ে বাইরে আসে তখন দেখা যায় গুই মেইন ডোরকে তার নিজের ভয়েস দিয়ে লক করে রেখেছে। তাই তো শিয়া অনেক চেষ্টা করার পরেও মেইন দরজাটাকে খুলতেই পারলো না কিছুতেই। তাই শিয়া আবারও ভাবলো যে সে আজকে আবার জানালা দিয়েই পালিয়ে যাবে, কিন্তু জানালা থেকে মুখ বাড়িয়ে দেখে জানালার বাইরে তো গ্রিল বসানো হয়ে আছে। তাই শিয়া হাতুড়ি দিয়ে জানালা ভেঙে অফিসে চলে যায়। কিন্তু অফিসে পৌঁছে শিয়া দেখে যে সে অফিসে ঢুকতেই পারছে না। তখন অফিসের সিকিউরিটি গার্ড ওকে বলে যে তোমার কার এক্সপায়ার হয়ে গেছে। আর তখনই মিস্টার ওয়েনের সেক্রেটারি ওখানে আসে এবং শিয়াকে বলে যে তোমাকে সত্যিই মিস্টার ওয়েন কাজ থেকে বের করে দিয়েছে। যেটা শুনে শিয়া খুবই রেগে যায় এবং মিস্টার ওয়েনের সঙ্গে কথা বলার জন্য সেক্রেটারির গার্ড দিয়ে জোর করে এই অফিসে ঢুকে যায়। আর মিস্টার ওয়েনের কাছে গিয়ে বলে যে তুমি আমাকে কাজ থেকে কেন বের করে দিয়েছো। তখন মিস্টার ওয়েন ওকে বলে যে তুমি কাজের সময় বাইরে চলে যাও, আবার অফিসে দেরি করেও আসো। আর মিস্টার ওয়েন এইভাবে কথা বলছে দেখে শিয়ার তো খুবই মন খারাপ হয়ে যায়, তার তো চোখে জলও চলে আসে। শিয়ার মন খারাপ দেখে মিস্টার ওয়েনের তো মন গলে যায়। সে শিয়াকে আবারও কাজ দিয়ে দেয়। কাজ করতে করতে শিয়া যখন এক জায়গায় আটকে যাচ্ছিল তখন সে সেক্রেটারিকে বলে একটু সাহায্য করতে। সেক্রেটারি ওকে সাহায্য করছিল, কিন্তু মিস্টার ওয়েন সেক্রেটারিকে ইশারা করে শিয়াকে সাহায্য করতে বারণ করে দেয়। আর তখন সেক্রেটারি বলে এ বাবা এই কাজগুলো কতটা কঠিন, এগুলো তো অফিসে তোমাকে কেউই সাহায্য করতে পারবে না শুধু মিস্টার ওয়েন ছাড়া। তখন শিয়া বলে আমি কি করে মিস্টার ওয়েনকে বলতে পারি, মিস্টার ওয়েন তো নিজেই কতটা ব্যস্ত। ঠিক আছে আমি একাই করে নিচ্ছি। সেদিন তো শিয়া নিচে থেকেই সুন্দরভাবে সব কাজ করতে পারে, আর এর জন্য মিস্টার ওয়েন খুশি হয়ে ওকে কাজের শেষে বেতন দেয় আর তার সঙ্গে প্রচুর পরিমাণে বোনাসও দেয়। শিয়া মাইনে পাওয়ার পর খুশি খুশি ওখান থেকে চলে যায়। তারপর মিস্টার ওয়েন সেক্রেটারিকে ডেকে বলে এরপর থেকে শিয়াকে তুমি আরো বেশি বেশি বোনাস দিও। পরের দিন থেকে শিয়া তো সময় মতো কাজে আসতে শুরু করলো আর রোজই খুব ভালো করেই কাজ করতে লাগলো। আর সবসময় শিয়া কাজের পরে মাইনেও পেয়ে যেত। একদিন মিস্টার ওয়েন তার সেক্রেটারিকে ডেকে বলে যে তুমি আজ পর্যন্ত শিয়াকে কত টাকা দিয়েছো। তখন সেক্রেটারি বলে যে 90,000-এর থেকে বেশি হবে না। এটা শুনে মিস্টার ওয়েন তো খুব ঘাবড়ে যায়, কারণ কিছুদিনের মধ্যেই তো শিয়া 1 লাখ টাকা পূরণ করে ফেলবে। আর মিস্টার ওয়েন এটাই ভাবতে লাগে যে এরকম শিয়াকে করতে দেওয়া যাবে না, কারণ সে 1 লাখ টাকা পূরণ যদি করে ফেলে তাহলে তো সে প্রথমেই এঙ্গেজমেন্টটাকে ভাঙতে চাইবে। আর তাই সেদিন বুদ্ধি করেই মিস্টার ওয়েন শিয়াকে বলে যে তুমি তো প্রচুর পরিমাণে বোনাস পাচ্ছ, তার জন্য তুমি আমাকে ডিনারে নিয়ে যাবে আজ। এতে শিয়া রাজি হয়ে যায়, কিন্তু মিস্টার ওয়েন ডিনারে যাওয়ার আগে তার পার্স এবং ফোনটা সেক্রেটারিকে দিয়ে যায়। মিস্টার ওয়েন তো ইচ্ছে করেই শিয়াকে একটা খুব দামি রেস্টুরেন্টে নিয়ে যায়। আর খাওয়ার পর্যন্ত শিয়াকে অর্ডার দিতে হয় না, কারণ আগে থেকেই সবকিছু ঠিক করা ছিল। শিয়া এত দামি রেস্টুরেন্টে এই প্রথমবার এসছে, তাই শিয়া খাওয়ার আগে সে সমস্ত খাবারের ছবি তুলতে শুরু করে। তারপর তো শিয়া ঠিক করে খাওয়ারও খেতে পারছিল না, তার জন্য মিস্টার ওয়েনই তাকে সাহায্য করে। আর খাওয়ার পর যখন আসে বিল পেমেন্ট করার পালা, সেই বিলটা শুনেই তো শিয়া চমকে যায়। মানে বিলটা এসেছিল 58,000 টাকার। তারপর তো শিয়া মিস্টার ওয়েনকে বলতে শুরু করে যে এত টাকা বিল কিভাবে হলো। তখন মিস্টার ওয়েন বলল যে আমি তো তোমাকে প্রচুর পরিমাণে বোনাস দিয়েছি, আর 58,000 টাকা আর এমন কি, তাছাড়াও তুমিই তো আমাকে ট্রিট দেবে বলেছিলে। বিল পেমেন্ট করারকে নিয়ে ওদের মধ্যে তো কিছুক্ষণ ঝগড়াও বেঁধে যায়, কারণ মিস্টার ওয়েন তো ইচ্ছে করেই তার মোবাইল এবং পার্স দুটোই সেক্রেটারির কাছে রেখে দিয়ে এসেছিল। ফাইনালি শিয়া বলে ঠিক আছে আমিই পেমেন্ট করে দিচ্ছি, কিন্তু শিয়া তো পেমেন্ট করার নাম করেই রেস্টুরেন্ট থেকেই বেরিয়ে চলে যায়। কিন্তু তার মিস্টার ওয়েনের জন্য খুব চিন্তাও হতে শুরু হয়, আর সে তো বিভিন্ন রকম কথাই ভাবতে শুরু করে দেয়। শেষ পর্যন্ত কি করবে বুঝতে না পেরে সে শিওরংকে ফোন করে। সমস্ত কথা শুনে শিওরং ওকে বলে যে আমি যতটা জানি বিল পেমেন্ট না করে দোকান থেকে বেরিয়ে এলে জেল পর্যন্ত হতে পারে। আর এই কথাগুলো ভেবে শিয়া তো এতটাই টেনশনে চলে আসে যে সে আবারও দৌড়ে রেস্টুরেন্টে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে তাড়াহুড়ো করে বিলটা পেমেন্ট করে দেয়। তারপরে তো ওখানে মিস্টার ওয়েন চলে আসে। মিস্টার ওয়েনকে দেখে শিয়া বলে তুমি কি জেলে যাওনি।
তখন মিস্টার ওয়েন বলে তুমি কি বলছো, আর তখনই পাশে থাকা ওয়েটার বলে মিস্টার ওয়েন তো বাথরুমে গিয়েছিল। পরের দিন শিয়া অফিসকে জানতে পারলো যে সে আবার প্রমোশন পেয়েছে আর এবার থেকে তার প্রতি মাসের স্যালারি হবে 58,000 টাকা। আর এটা শুনে শিয়া তো খুবই খুশি হয়। সেদিনই মিস্টার ওয়েনের কাছে তার দাদুর ফোন আসে আর তার দাদু তাকে এটা বলে যে আমি শুনলাম তুমি নাকি শিয়াকে তোমার কোম্পানিতে কাজ দিয়েছো, কিন্তু তুমি এটা ভালো করে মনে রাখো যে শিয়া যদি ঠিক করে কাজ না করতে পারে তাহলে যেন তুমি শিয়াকে অফিস থেকে বের করে দাও। সেদিনই মিস্টার ওয়েন শিয়াকে ডেকে বলে যে তুমি সত্যি কথা বলো তো, সবাই তোমাকে জিনিয়াস গার্ল বলে জানে, কিন্তু আমি তোমাকে যতটা চিনেছি তাতে এটুকু বুঝেছি তুমি অফিসের কাজ ঠিক করে করতেই পারো না। আর তখন শিয়া কি বলবে বুঝতে না পেরে সমস্ত দোষী তার বাবার ঘাড়ে চাপিয়ে দেয় এবং এটা বলে যে বাবাই আমাকে সবার কাছে জিনিয়াস গার্ল বানিয়ে রেখেছে আর আমি কি করব, আমাকে তো বাবার কথা মানতেই হতো। তারপর থেকে তো মিস্টার ওয়েন শিয়ার ট্যালেন্টকে সঠিক কাজে ব্যবহার করে। অফিসের সমস্ত কিছু ভুলভালই শিয়াকে দিয়ে চেক করায়। শিয়া সমস্ত কিছু দেখে সেগুলোকে ঠিক করার উপায়ও বলে দেয়। এইভাবে কিছুদিন চলার পর একদিন মিস্টার ওয়েন শিয়াকে তার বাড়ি ছাড়তে চায় আর অনেক রাত হয়ে যাওয়ার বাহানা দিয়ে মিস্টার ওয়েন বলে আমি আজ তোমার বাড়িতেই থাকবো। আর শিয়া এতে মানা করলেও মিস্টার ওয়েন তো জোর করেই তার বাড়িতে ঢুকে যায়। তারপর তো সে ইচ্ছে করেই শিয়ার বেডরুমে গিয়ে শিয়ার জন্য অপেক্ষা করে। তারপর তো গুইকে বাকি বেডরুমগুলোকে লক করে দিতেও বলে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও শিয়া তো রুমে আর ফেরেনি। আর গুই এসে ওকে জানায় শিয়া তো গেস্ট রুমেই চলে গেছে। তখন মিস্টার ওয়েন বলল তোমাকে যে আমি বললাম গেস্ট রুমটাকে লক করে রাখতে। তখন গুই বলল আমি কি করব, শিয়া তো কার দিয়ে সেই রুমটা খুলে ফেলেছে আর তারপর ভেতর থেকে লকও করে দিয়েছে। পরের দিন অফিসে গেলে মিস্টার ওয়েন শিয়াকে এরপর থেকে ফর্মাল ড্রেস পরে অফিসে আসতে বলে। তাই তো শিয়া ফর্মাল ড্রেস চুজ করার জন্য তার বান্ধবী শিওরঙের কাছে যায়। পরের দিন তো শিওরং শিয়াকে তারই মতো জামাকাপড় পরিয়ে অফিসে পাঠিয়ে দেয়, যেটা দেখে মিস্টার ওয়েন তো খুবই হাসতে শুরু করে। আর তারপর মিস্টার ওয়েন নিজেই শিয়ার সঙ্গে শপিং করতে যায়, কিন্তু শিয়ার সেখানে একটাও জামাকাপড় পছন্দই হয়নি। আসলে জামাকাপড়গুলোর দাম এত ছিল যে শিয়া জামাকাপড়গুলো নিতেই চাইছিল না। তারপর তো শিয়া কিছু না কিনেই বাড়ি ফিরে আসে। তখন মিস্টার ওয়েনই শিয়ার জন্য বিভিন্ন রকম ড্রেস কিনে বাড়িতে পাঠিয়ে দেয় আর এগুলো দেখে গুই তো মিস্টার ওয়েনের খুবই প্রশংসা করতে শুরু করে এবং এটা বলে যে তোমার মাস্টার বোধহয় তোমায় খুব পছন্দ করে। তখন শিয়া গুইকে বলে যে তুমি এরকম ভাবে কি করে চিন্তা করতে পারো, আমার তো মনে হয় এর পেছনে মাস্টারের কিছু প্ল্যানিং আছে। শিয়ার এইসব কথাগুলো গুই ফোন করে মিস্টার ওয়েনকে জানিয়ে দেয়। আর সেদিন রাতে শিয়ার হাজব্যান্ড মানে মিস্টার ওয়েন আবারও দেখা করতে আসে, তাও আবার পুরো বাড়ির যখন পাওয়ার অফ হয়ে যায় এবং শিয়াকে বলে যে আমাদের কোম্পানির ম্যানেজার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমি চাই তুমি যেন সবসময় আমার ম্যানেজারের কথা শুনে চলো যাতে আমাদের কোম্পানির সে উন্নতি করতে পারে। তখন শিয়া বলে কোম্পানির উন্নতির সঙ্গে আমার ম্যানেজারের কথা শোনার কি সম্পর্ক আছে। এটা শুনে মিস্টার ওয়েন বলে তুমি কি এঙ্গেজমেন্টটা ভাঙতে চাও না, আর তুমি যদি এঙ্গেজমেন্ট ভাঙতে চাও তাহলে এখন থেকে সেটাই করবে যেটা মিস্টার ওয়েন তোমাকে করতে বলবে। মিস্টার ওয়েন এবং শিয়া কোনো একটা অকশনে এসছে। আসলে মিস্টার ওয়েন একটা জায়গা কিনতে চায় আর সেই জায়গাটাই আজকে নিলামে উঠেছে। এই অকশন যখন শুরু হয় সবাই সবার মতো তো জমিটার দাম লাগাতে শুরু করে আর সবশেষে মিস্টার ওয়েনই অনেকটা বেশি পরিমাণে টাকার অ্যামাউন্ট বলে জমিটা প্রায় নিয়েই নিচ্ছিল। কিন্তু তখনই একটা মেয়ে পেছন থেকে ওই জমিটাকে আরো বেশি দাম দিয়ে মিস্টার ওয়েনের কাছ থেকে নিয়ে নেয়। মেয়েটির নাম হলো ইয়ে জিইউ। আর সব থেকে তো অবাক করা ব্যাপারটা হলো এটা যে ইয়ে জিইউ মিস্টার ওয়েনের প্রথম ভালোবাসা, মানে আমরা যাকে ফার্স্ট লাভ বলি। জিইউ তো এতদিন বিদেশে ছিল আর এই সবে মাত্র দেশে ফিরেছে। এই ব্যাপারটা দেখে শিয়া তো মিস্টার ওয়েনকে বলে যে তুমি আরো বেশি দাম লাগাও, কিন্তু মিস্টার ওয়েন তো জিইউকে দেখার পর থেকেই চুপ করে থেকে যায়, তাই জায়গাটা জিইউই কিনে নেয়। অকশন শেষ করার পর মিস্টার ওয়েনের সেক্রেটারি যখন বিড়বিড় করে এটাই বলছিল যে মিস্টার ওয়েনের ফার্স্ট লাভ ফিরে এসছে, তো সেখান থেকে শিয়াও জানতে পেরে যায় যে জিইউ মিস্টার ওয়েনের প্রথম ভালোবাসা। তারপর তো সেক্রেটারি শিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু জিইউকে দেখার পর থেকে শিয়ার তো খুবই মন খারাপ হয়ে যায়। জিইউ মিস্টার ওয়েনের সঙ্গে কথা বলে এবং এটা বলে আমি তোমাকে ছেড়ে দিয়ে ইচ্ছে করে বিদেশে যাইনি, এখন আমি খুব স্ট্রং ভাবেই আবার ফিরে এসেছি তোমার পাশে দাঁড়ানোর জন্য, তাই এখন শুধু তোমার আমাদের ভবিষ্যৎ নিয়েই ভাবা উচিত। তখন মিস্টার ওয়েন তো সরাসরি বলে দেয় যে আমার একটা ফিয়ন্সি আছে। এদিকে সেক্রেটারি তো শিয়াকে একটা রুমে নিয়ে যায়, যেখানে সেই রুমটাকে খুব সুন্দরভাবে সাজানো ছিল। আসলে মিস্টার ওয়েন এই অকশনের পর শিয়াকে তার ব্যাপারে সমস্ত কিছুই বলতে চেয়েছিল, কিন্তু জিইউকে দেখার পর থেকে শিয়ার এতটাই মন খারাপ ছিল, শিয়া তো সেক্রেটারিকে এটাই বলে দেয় যে তুমি মিস্টার ওয়েনকে বলে দিও আমি বাড়ি যাচ্ছি, আমার বাড়িতে খুব কাজ আছে। শিয়ার ওখান থেকে চলে যাওয়ার পর মিস্টার ওয়েন সেই রুমে আসে। তখন সেক্রেটারি বলে যে শিয়া তোমার প্রথম ভালোবাসাকে দেখে খুব কষ্ট পেয়েছে আর তাই তো বাড়ি চলে গেছে। তারপর মিস্টার ওয়েন তো তার দাদুর বাড়িতে যায় আর তাদের কথাবার্তা থেকে আমরা এটা বুঝতে পারি যে মিস্টার ওয়েনের দাদুই
জিইউকে বিদেশে পাঠিয়েছিল যাতে সে মিস্টার ওয়েনের থেকে দূরে থাকে। আর এখন যখন জিইউ সেই জমিটা কিনেই ফেলেছে, তখন ওর দাদু ওকে বলছে যে আবারও জিইউর সঙ্গে কন্ট্যাক্ট করতে। এতে যখন মিস্টার ওয়েন রাজি হচ্ছিল না, তখন ওর দাদু বলল তাহলে আমি নিজেই কথা বলবো জিইউর সঙ্গে। এদিকে আমরা শিয়ার বন্ধু শিয়াওজিকে আবার দেখতে পাবো, যে শিয়ার দিদির জন্য খুবই চিন্তা করছিল। আসলে শিয়ার দিদি এই শহরেই আছে, কিন্তু তবুও তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাই হলো চিন্তার বিষয়। সেদিন রাতেই মিস্টার ওয়েন আবারও শিয়ার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু যতক্ষণে সে আসে ততক্ষণে শিয়া তো ঘুমিয়েই পড়েছিল। পরের দিন সকালেই মিস্টার ওয়েনের দাদু তো জিইউ এর সঙ্গে কথা বলে। শিয়া তার বন্ধুর সঙ্গে মানে শিয়াওজির সঙ্গে আবার দেখা করতে যায়। আর সেদিন তো তাকে শিয়াওজি এটাও বলে যে তোমার দিদি সত্যিই আমাদের কথা চিন্তা করে না। এই বলেই তো সে শিয়াকে শিয়ার দিদি এবং মিস্টার ওয়েনের দাদার একটা ফটো দেখায়, যেখানে মিস্টার ওয়েনের দাদাকে ঠিক বোঝা না গেলেও শিয়ার দিদিকে তো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। আর এটা দেখে তো শিয়ারও খুব মন খারাপ হয়ে যায়। শিয়া তো এটাই বিশ্বাস করতে পারছিল না যে তার নিজের দিদি তার সঙ্গে এরকম করতে পারে। মানে সে অন্য কাউকে ভালোবাসত বলেই বিয়ে থেকে পালিয়ে গেছিল। আর যেখানে বেচারি শিয়া তো ফেঁসে যায়। সেদিন শিয়ার তো অফিসে পৌঁছাতে বেশ দেরি হয়ে যায়। আর সেটাই যখন সে মিস্টার ওয়েনকে বলতে যায়, তখনই মিস্টার ওয়েনের দাদু যে অফিসেই ছিল সে তো শিয়াকে খুব বকতেই শুরু করে দেয় এবং অফিস থেকেই বেরিয়ে যেতে বলে। তখন শিয়ার তো আরো খুব কষ্ট হয়, তাই শিয়া তো অফিস থেকে বেরিয়ে যায়। আর শিয়াকে এরকম কষ্ট পেতে দেখে মিস্টার ওয়েনও শিয়ার পেছনেই যায়, যেখানে মিস্টার ওয়েনের দাদু তো মিস্টার ওয়েনকে বারণও করছিল শিয়ার পেছনে যেতে। মিস্টার ওয়েন শিয়াকে খুঁজতে প্রথমে বাড়িতে যায়, সেখানে তো শিয়া ছিল না। তারপর সে শিয়াকে ফোনও করে, কিন্তু তাতেও কোনো উত্তর পেল না। আর শেষমেশ উপায় না দেখে শিয়ার বন্ধু শিয়াওজির কাছে যায়। সেখানেও যখন শিয়াকে পেল না, সে তো শিয়াওজির ওপরেই রাগ দেখাতে শুরু করে দেয়। এদিকে শিয়া তো এতটাই কষ্ট পেয়েছিল যে সে তার মায়ের কাছে ফিরে আসে, মানে তার নিজের শহরে। আর শিয়া এবং তার মায়ের কথাবার্তা থেকে আমরা এটা বুঝতে পারি যে শিয়ার এই বিয়ের কথাটা শিয়ার মা তো জানেই না। এদিকে অনেক খোঁজাখুঁজির পর মিস্টার ওয়েন যখন শিয়ার খোঁজ পেলই না আর শিয়া তার ফোনও ধরছে না, তখন মিস্টার ওয়েন তো অফিসের ফোন থেকে শিয়াকে ফোন করে এবং শিয়ার হাজব্যান্ড হিসেবেই ফোনটা করে। শিয়াকে বলে যে তুমি যদি ফিরে না আসো তাহলে তোমার হয়ে মিস্টার ওয়েনকে শাস্তি পেতে হবে। এদিকে জিইউ মিস্টার ওয়েনের দাদাকে ফোন করে। ওদের কথাবার্তা থেকে আমরা এটা বুঝতে পারি যে ওরা অনেক পুরনো পরিচিত। এদিকে শিয়া তো তার হাজব্যান্ডের কথা শুনে মিস্টার ওয়েনের জন্য খুব চিন্তায় পড়ে যায়। আর তারপর সে শিওরংকে ফোন করে এবং এটা বলে যে মিস্টার ওয়েন কি করছে আমাকে জানাও, পারলে মিস্টার ওয়েনের একটা ছবি তুলে পাঠাও। আর শিওরং ফটোটা এমন সময় তুলতেই গিয়েছিল তখন মিস্টার ওয়েনের দাদা তার সঙ্গে দেখা করতে এসেছিল। আর শিওরং তো ফটো তুলতে গিয়ে ধরাও পড়ে যায়। আর তখনই মিস্টার ওয়েন তার সেক্রেটারির কাছ থেকে এটা জানতে পারে যে শিওরং শিয়ার বেস্ট ফ্রেন্ড। এটা জানতে পেরে মিস্টার ওয়েন ইচ্ছে করেই তার দাদাকে বলে যে তুমি আমাকে মারো, যাতে শিওরং সেই ছবি তোলে আর শিয়ার কাছ পর্যন্ত এই ছবিটা চলে যায়। শিওরং ওখান থেকে ছবি তুলে নিয়ে চলে যাওয়ার পর মিস্টার ওয়েন এবং তার দাদা কিছুক্ষণ কথাবার্তা বলে। আর তারপর ওর দাদা ওখান থেকে চলে যাওয়ার পর মিস্টার ওয়েন তো শিয়ার কথা মনে করে এবং এটা ভাবে যে তুমি কি আমার কথা একটুও চিন্তা করো না। এদিকে শিয়া তো সেই ছবিটা দেখার পর সেও মিস্টার ওয়েনের কথা খুব চিন্তা করতে শুরু করে। আর এমনিতেও সে মিস্টার ওয়েনের দাদাকেই তো মিস্টার ওয়েন ভাবে। একদিন ক্লাবে শিয়াও যে একা বসেছিল চুপচাপ করে, তখনই ওর কাছে মিস্টার ওয়েনের দাদা যায়। আসলে মিস্টার ওয়েনের দাদা তো শাওজির ব্যাপারে সবকিছুই জানতো, কিন্তু শিয়াওজি মিস্টার ওয়েনের দাদার ব্যাপারে কিছুই জানে না। আর তারপর তো মিস্টার ওয়েনের দাদা শাওজিকে বোঝাতে শুরু করে এবং এটা বলে যে তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলে তো অনেক মেয়েকেই পেয়ে যাবে, একটা মেয়ের জন্য তুমি আর কতদিন এইভাবে দুঃখ করবে। এদিকে পরের দিনই তো শিওরং আবার শিয়াকে ফোন করে এবং এটা বলে যে আজকাল মিস্টার ওয়েনের অবস্থা খুব একটা ভালো নয়, কারণ সবসময় সে কেমন একটা অদ্ভুত আচরণ করে। আর তাছাড়াও তো আমি কালকে দেখেছিলাম যে সে রাত্রিবেলা বাড়িও যায়নি, অফিসেই ঘুমিয়েছিল। আর এইসব কিছু শুনে শিয়ার তো খুবই কষ্ট হয়, কারণ সে ভাবে যে তার হাজবেন্ড বোধহয় সত্যিই মিস্টার ওয়েনকে খুব শাস্তি দিচ্ছে। আর তাই শিয়া এটা ঠিক করে যে সে আবার ওয়েনটাতে ফিরে যাবে। এদিকে শিওরংয়ের সমস্ত কথাই তো মিস্টার ওয়েনের সেক্রেটারি শুনতে পেয়ে যায় এবং সে শিওরংকে এটাও জিজ্ঞাসা করে যে তুমি কি শিয়াকে ফোন করছো। তখন শিওরং তো ওর উপরে বেশ রাগ দেখিয়ে দেয় এবং এটা বলে যে আমি কাকে ফোন করলাম না করলাম সেটা তোমাকে কেন জানতে হবে। সেক্রেটারি গিয়ে মিস্টার ওয়েনকে জানায় শিয়া বোধহয় তার মায়ের কাছে গেছে। আর এই কথাটা শুনে মিস্টার ওয়েন তো তখনই বেরিয়ে পড়ে শিয়াকে আনতে যাওয়ার জন্য, কিন্তু রাস্তায় ওর দাদু ওকে আটকে দেয় একটা মিটিং এর জন্য। মিস্টার ওয়েন তো কোনো রকম মিটিং শেষ করেই মিটিং থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে। তখন ওর দাদু ওকে বলে তুমি কোথায় যাচ্ছ, আমি তোমাকে কতবার বলেছি যে এই প্রজেক্টটা কতটা ইম্পর্ট্যান্ট। কিন্তু মিস্টার ওয়েন তো আজও তার দাদুর কথা শোনেনি। আর তখন জিইউ বলে
যে আমিও মিস্টার ওয়েনের সঙ্গে যাব, যাতে রাস্তায় আমি ওর সঙ্গে প্রজেক্টের ব্যাপারে আলোচনা করতে পারি। মিস্টার ওয়েন তো জিইউকে তার সঙ্গে যেতে বারণও করে, কিন্তু জিইউ ওর কোনো কথাই শোনেনি। এদিকে শিয়া ততক্ষণে মিস্টার ওয়েনের বাড়িতে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে মিস্টার ওয়েনের দাদাকে বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসতে দেখে। আর শিয়া তো মিস্টার ওয়েনের দাদাকে বলে, তুমি কেন কালকে মিস্টার ওয়েনকে মারছিলে? শিয়ার কথা শুনে মিস্টার ওয়েনের দাদা তো বুঝতেই পেরে যায় যে শিয়া বোধহয় কালকের সেই ছবির কথাটা বলছে। আর সেও তখন মিস্টার ওয়েনের নাটকে তাল মেলায় এবং এটা বলে, কেন তুমি কি মিস্টার ওয়েনকে পছন্দ করো নাকি? তখন শিয়া বলে, ওরকম কোনো ব্যাপার নয়, মিস্টার ওয়েন আমার খুব ভালো বন্ধু, আর সে আমাকে তোমার সঙ্গে এঙ্গেজমেন্ট ভাঙায় সাহায্য করছিল। ওয়েনের দাদা বলে, এঙ্গেজমেন্ট ভাঙতে চাও? তাহলে আমাকে এক্ষুনি 1 লাখ টাকা দাও। এটা শুনে বেচারি শিয়া আর কি করবে, 1 লাখ টাকা তো তার কাছে নেই, তাই সে মিস্টার ওয়েনের দাদার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। সেদিন রাতে তো শিয়া মিস্টার ওয়েনের দাদার সঙ্গে আর মিস্টার ওয়েন জিইউর সঙ্গে ডিনার করে। ডিনার করতে করতে জিইউর তো পুরনো সময়ের কথা মনে পড়ে যায়, মানে যখন সে এবং মিস্টার ওয়েন রিলেশনশিপে ছিল। ডিনার শেষ হওয়ার পর মিস্টার ওয়েনের দাদা শিয়াকে একটা ফুল দিয়ে সাজানো রুমে নিয়ে যায়, যেটা দেখে শিয়া বলল, তুমি আমাকে এখানে কেন আনলে? তখন মিস্টার ওয়েনের দাদা বলল যে আমি তো তোমাকে বলেইছিলাম যে আজকে সারা দিনটা তুমি আমার সঙ্গে থাকবে। আর এটা শুনে শিয়া যখন ওখান থেকে যাওয়া শুরু করলো, তখন মিস্টার ওয়েনের দাদা ওকে আটকায় এবং এটা বলে যে তোমার বাবা আমার দাদুর সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করেছে, সেটা তুমি জানো তো? তুমি নিশ্চয়ই এটাও ভালো করে বুঝতে পারছো যে এঙ্গেজমেন্টটা ভেঙে দিলে সেই সব কন্ট্রাক্টেরও আর কোনো মূল্য থাকবে না, আর তোমার বাবা তো সবকিছু হারিয়েই ফেলবে, তার উপরে আবার তার 2 মিলিয়ন টাকার লসও হয়ে যাবে। এত কিছু জানার পরেও তোমার বাবার জন্য কি তোমার একটুও চিন্তা হচ্ছে না? এইসব কিছু বুঝিয়ে মিস্টার ওয়েনের দাদা তো ওখান থেকে চলে যায়। মিস্টার ওয়েনের দাদা চলে যাওয়ার পর শিয়াও শিয়াকে আনতে আসে, আর যেটা মিস্টার ওয়েনের দাদাও দেখে এবং দূর থেকে ওদের দুজনের একটা ছবিও তুলে রাখে। মিস্টার ওয়েনের দাদা তো সেই ছবিটাকে জিইউকে পাঠিয়ে দেয়, আর জিইউ তো সঙ্গে সঙ্গে এই ছবিটাকে মিস্টার ওয়েনকে দেখিয়ে দেয়। মিস্টার ওয়েনকে বলে যে তুমি শুধুই তোমার সময়গুলোকে নষ্ট করলে। সেদিন রাতে তো শিয়া শিয়রঙের বাড়িতেই ছিল, আর পরের দিন সকালে তো শিয়া শিয়রং এবং মিস্টার ওয়েন দুজনের জন্যই ব্রেকফাস্ট তৈরি করে। তারপর শিয়া নিজে থেকে অফিসে না গিয়ে শিয়রঙের হাত দিয়ে ব্রেকফাস্টটা পাঠিয়ে দেয় অফিসে। তারপর যখন মিস্টার ওয়েনের সেক্রেটারি তার কাছে এই খাবারটা নিয়ে যায়, মিস্টার ওয়েন যখন সেই ব্রেকফাস্টটা দেখে এবং টেস্ট করে, তখন সে বুঝতেই পেরে যায় এটা শিয়ার হাতের রান্না। আর তারপর তো মিস্টার ওয়েন পুরো ব্রেকফাস্টটাই শেষ করে ফেলে। এরপর মিস্টার ওয়েন তার সেক্রেটারিকে বলে যে এই ব্রেকফাস্টটা যে এখানে এনেছে তাকে তুমি আনো। তখন তো সেক্রেটারি লং শিয়রংকে ওখানে আনে, কিন্তু লং শিয়রং কিছুতেই বলছিল না যে এই ব্রেকফাস্টটা কে পাঠিয়েছে, এবং এটাও বলছিল আমি প্রমিস করছি খাবারে কোনো বিষ মেশানো নেই। আর এই কথাটা শুনে তো মিস্টার ওয়েনের মাথায় বুদ্ধি চলে আসে এবং সে অসুস্থ হওয়ারই ভান করতে শুরু করে। এটা দেখে শিয়রং তো খুবই ঘাবড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই শিয়াকে ফোন করে, আর শিয়াও তখনই সব কাজ বাদ দিয়ে হসপিটালের দিকে দৌড়ায় এবং শিয়রঙের কাছ থেকে রুম নাম্বার জেনে শিয়া তো দৌড়ে দৌড়ে মিস্টার ওয়েনের হসপিটাল রুমে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে দেখে যে মিস্টার ওয়েন তো একদমই ঠিক আছে, যেটা দেখে শিয়া তো খুবই অবাক হয়। কিন্তু মিস্টার ওয়েন ওকে বলে যে এরপর থেকে আমি তোমাকে আমার কাছ থেকে কোথাও যেতে দেব না। মিস্টার ওয়েন শিয়াকে তো কোলে তুলেই বাড়ি আনে, আর তারপর শিয়াকে বলে সাউজির সঙ্গে তোমার চলছেটা কি? তুমিই তো বলেছিলে সাউজি তোমায় পছন্দ করে না, তাহলে তোমরা একসঙ্গে কি করছিলে? আর আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে আমি যখনই ফোন করব ফোন ধরবে, যা করতে বলবো সেটাই করবে। আর তারপরে তো মিস্টার ওয়েন শিয়াকে জোর করেই একটা চুমু দেয়। প্রথমটা তো শিয়াও এই ব্যাপারটাকে বেশ এনজয় করছিল, আর তারপরেই তার ফিয়ন্সের কথা মনে পড়ে যায়, তাই তো সে মিস্টার ওয়েনের ঠোঁটে কামড়েই দেয়, মিস্টার ওয়েনকে দূরেও ঠেলে দেয়। তারপর মিস্টার ওয়েন সেই দিনই তো শিয়াকে এইটা বলে দেয় যে সে শিয়াকে কতটা পছন্দ করে, আর এটাও বলে তোমার এখনই উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে আমি ভাবছি আজ থেকেই আমি তোমার বাড়িতে থাকতে চলে আসবো, আর ততদিন পর্যন্ত থাকবো যতদিন না তুমি বুঝতে পেরে যাও যে তুমিও আমাকে খুব পছন্দ করো। মিস্টার ওয়েনের কথা শুনে শিয়া বলল, তুমি কি তোমার বসকে ওপেন ভাবে চ্যালেঞ্জ করছো? তখন মিস্টার ওয়েন তো হ্যাঁই বলে দেয়। তারপর তো মিস্টার ওয়েন গুইকে এই ব্যাপারটা জানায়, তখন গুই বলে কোনো ব্যাপার নয়, এমনিতেও তো আমার বস বাড়িতে থাকে না, তাহলে তুমি এখানে থাকতে পারো। এদের এইসব কাণ্ড দেখে শিয়া ভাবে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু দরজা তো লক করা আছে ভয়েস লক দিয়ে। তারপর যখন ও জানলা থেকে মুখ বাড়ায়, দেখে গুই নিজেই আগে থেকেই দাঁড়িয়ে আছে। কিন্তু তবুও সন্ধ্যার সময় শিয়া কোনো রকম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু মিস্টার ওয়েনের হাত থেকে তো পালাতে পারেনি, মানে ও বাইরে তো বেরিয়ে পড়ে, কিন্তু মিস্টার ওয়েন ওকে ধরেই ফেলে। বাড়ি ফেরার পরেও ওদের মধ্যে তো প্রায় ঝগড়াই বেঁধে যায়। আসলে ওদের মধ্যে এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল, শিয়া কেন সাউজির সঙ্গে সেই হোটেলে গিয়েছিল। এদিকে শিয়াও তো সত্যি কথাটা বলতে পারছে না মিস্টার ওয়েনকে, কারণ মিস্টার ওয়েনের দাদা মানে শিয়ার হিসেবে যে তার হাজব্যান্ড, সেই তাকে কাউকে কিছু বলতে বারণ করেছে। আর শিয়া যখন দেখলো যে সে মিস্টার ওয়েনকে কিছু উত্তর দিতেই পারছেই না, তখন তো সে মিস্টার ওয়েনকে জোর করে এই রুমের বাইরে বের করে দেয়। সেদিনও আবার মিস্টার ওয়েনের দাদা শিয়াওজির কাছে যায়,
আর সেদিন তো শিয়াউজি মিস্টার ওয়েনের দাদাকে এটা জিজ্ঞাসাই করে ফেলে, তুমি কি ইচ্ছে করেই আমার সঙ্গে এইভাবে মেশার চেষ্টা করছো? তখন মিস্টার ওয়েনের দাদা তো হ্যাঁই বলে দেয়। সেদিন রাতে আবার মিস্টার ওয়েন মানে শিয়ার ফিয়ন্সে শিয়ার সঙ্গে দেখা করতে আসে, ঠিক সেই রাতের অন্ধকারে। আর এবারে ওদের আলোচনার বিষয়বস্তু হয় মিস্টার ওয়েনকে নিয়ে, এবং শিয়ার ফিয়ন্সে এটা বলে যে আমি তো দেখছি মিস্টার ওয়েন দিনে দিনে বোকা হয়ে যাচ্ছে, আর কোনো কাজকর্মই ঠিক করে করতে পারছে না শুধুমাত্র তোমার জন্য। তাই তোমাকেই এমন কিছু করতে হবে যাতে তুমি মিস্টার ওয়েনকে আবারও কাজে ফিরিয়ে দিতে পারো। এটা শুনে শিয়া বলল, সবসময় আমাকেই কেন করতে হবে? পরের দিন শিয়া তো শিওরঙের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য তার সঙ্গে দেখা করে, এবং এটা বলে যদি আমি মিস্টার ওয়েনকে সাহায্য করতে না পারি তাহলে মিস্টার ওয়েনকে হয়তো কোম্পানি থেকেই বের করে দেওয়া হবে, আর আমি যেহেতু তার অ্যাসিস্ট্যান্ট তাহলে আমাকেও নিশ্চয়ই বের করে দেওয়া হবে। তাই আমি তোমাকে বলছি, প্লিজ তুমি আমার হয়ে মিস্টার ওয়েনের দিকে একটু লক্ষ্য রাখো, কারণ আমি তো এখন অফিস যেতে পারছি না। পরের দিনই শিওরং অফিসে গিয়ে প্রথমেই মিস্টার ওয়েনের খোঁজ নিতে যায়, আর সেখানে গিয়ে সেক্রেটারির কাছ থেকে এটা জানতে পারে যে মিস্টার ওয়েন প্রায় 1 সপ্তাহ মতো ছুটি নিয়েছে। আর এই কথাটা শিওরং সঙ্গে সঙ্গে শিয়াকে জানিয়ে দেয়। কথাগুলো শুনে শিয়ার তো মিস্টার ওয়েনের জন্যই খুব চিন্তা হয়, আর তারপর সে মিস্টার ওয়েনকে ফোনও করে, কিন্তু মিস্টার ওয়েন ফোন ধরলেও ওর সঙ্গে কোনো কথা না বলেই আবার ফোনটা কেটে দেয়। তখন শিয়া মিস্টার ওয়েনের সেক্রেটারিকে ফোন করে এবং সেক্রেটারিকে বলে যে তোমার বস তো 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছে, কিন্তু তুমি কি আমাকে বলতে পারবে যে মিস্টার ওয়েন কোথায় আছে? তখন সেক্রেটারি বলে যে মিস্টার ওয়েন আজকাল কারোর সঙ্গে দেখা করতেই চাইছে না, কিন্তু সেটা যদি তুমি হও তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আসলে এই সব কিছুই ছিল মিস্টার ওয়েনেরই প্ল্যানিং। তারপর মিস্টার ওয়েনকে খুঁজতে শিয়া তো মিস্টার ওয়েনের ফ্ল্যাটেই পৌঁছে যায়, কিন্তু ফ্ল্যাটের দরজাতে বারবার নক করলেও মিস্টার ওয়েন তো কিছুতেই দরজা খুলছিল না। তখন শিয়া সেই দিক দিয়ে যাওয়া ফ্ল্যাটের একজন ওয়ার্কারকে বলে, তুমি প্লিজ আমাকে একটু সাহায্য করো, আমাকে এই রুমটা খুলে দাও, আমি যাকে তাকে কি করে রুম খুলে দিতে পারি। তখন শিয়া বলল, আমি যে সে নই, আমি এর গার্লফ্রেন্ড। এইসব কিছু মিস্টার ওয়েন তো দরজার পাশ থেকেই শুনছিল। তখন সে দরজাটা শিয়ার জন্য খুলেই দেয়। রুমের মধ্যে যাওয়ার পর শিয়া যখনই মিস্টার ওয়েনকে জিজ্ঞাসা করে ঠিক আছে নাকি, তখনই মিস্টার ওয়েন এমনভাবেই উত্তর দিচ্ছিল যেন সে সত্যিই ডিপ্রেশনে আছে, আর যেগুলো দেখে শিয়া তো খুবই ঘাবড়ে যায়। কিন্তু শিয়ার একটা সুবিধা হয় এই জায়গায় যে সেক্রেটারি তাকে বলেই পাঠিয়েছিল যে মিস্টার ওয়েনের খুব ভালো করে খেয়াল রাখতে, তাই শিয়া তো মিস্টার ওয়েনের জন্য বিভিন্ন রকমের রান্না করে দেয়। আর তারপর যখন মিস্টার ওয়েনকে শিয়া খেতে ডাকে, মিস্টার ওয়েন বলল আমি খাবো না, কিন্তু মিস্টার ওয়েন না বললে কি হবে, মিস্টার ওয়েনের পেটে তো হ্যাঁ বলে দেয়। তারপর তো মিস্টার ওয়েন খুব ভালোভাবেই ডিনার করে, আর ডিনারের পর শিয়া বলে যে তোমাকে এই অবস্থায় ফেলে আমি একা বাড়ি যেতে পারবো না, তাই আজকের দিনটাই আমি তোমার কাছে থেকে যাব। আর এটা শুনে মিস্টার ওয়েনের থেকে খুশি বা কে হতে পারে। মাঝরাতে মিস্টার ওয়েন শিয়ার কাছে চলে আসে আর শিয়াকে বলে যে আমার খুবই ভয় লাগছে, তুমি প্লিজ আমাকে একটু হাগ করো। আর এটা শুনে শিয়া ভাবে সত্যিই তো মিস্টার ওয়েন ডিপ্রেশনে আছে, তাই সে মিস্টার ওয়েনকে জড়িয়েও ধরে। আর সেদিন তো মিস্টার ওয়েন শিয়ার কাছে ঘুমিয়ে পড়ে। এদিকে মিস্টার ওয়েনের দাদা তো শিয়াওজির সঙ্গে আবারও দেখা করে, আর সেদিন তো শিয়াওজির জন্য একটা মেয়েও পছন্দ করে নেয়, মানে শিয়াওজি যাতে শিয়ার দিদির থেকে মুভ অন করে নেয়, কিন্তু শিয়াওজি তো এরকম করতে মোটেও রাজি ছিল না। পরের দিন সকালে মিস্টার ওয়েন ঘুম থেকে উঠে শিয়াকে বলে যে আমার খুব খিদে পেয়েছে। আর মিস্টার ওয়েনের খিদে পেয়েছে শুনে শিয়া তো লাফাতে শুরু করে, কারণ শিয়া হিসেবে মিস্টার ওয়েনের খিদে পেয়েছে, তার মানে মিস্টার ওয়েনের ডিপ্রেশন দূরে চলে যাচ্ছে। আর তারপর তো শিয়া এবং মিস্টার ওয়েন একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে যায়। ব্রেকফাস্ট করতে গিয়ে শিয়ার মুখ থেকে কথায় কথায় এটা বেরিয়ে পড়ে যে তুমি যত ভালো করে কাজ করবে ততই তো আমি খুব তাড়াতাড়ি করে আমার এঙ্গেজমেন্টটাকে ভাঙতে পারবো। আর এটা শুনে মিস্টার ওয়েন ভাবে যে এরকম করলে তো শিয়া তার হাতের বাইরে চলে যাবে, তাই মিস্টার ওয়েন তো আবারও ডিপ্রেশনের নাটক করতে শুরু করে দেয়। এদিকে সেদিনই তো জিইউ মিস্টার ওয়েনের দাদুর সঙ্গেই মিস্টার ওয়েনের কোম্পানিতে আসে। এটা দেখে সেক্রেটারি তো খুব ঘাবড়ে যায়, আর তারপর সে কোনো রকম করে মিস্টার ওয়েনের ম্যানেজারের নেমপ্লেটটাকে সরানোর চেষ্টা করে। এটা যদি দাদু জানতে পারে তাহলে তো খুব বড় ধরনেরই গোলমাল হয়ে যাবে। এদিকে শিয়া যায় শিওরঙের সঙ্গে দেখা করতে, আর শিয়া তো শিওরঙকে একদিক থেকে সব কথাই বলে দেয় মিস্টার ওয়েনের ব্যাপারে, মানে কালকে মিস্টার ওয়েনের সঙ্গে যা যা হয়েছিল সবকিছু শুনে শিওরং তো ওকে আরো বেশি ভয় দেখিয়ে দেয়। মানে এটা বলে যে মিস্টার ওয়েনের বোধহয় ওয়ার্ক অ্যাংজাইটি হয়েছে, মানে সে এখন কাজে যেতে খুব ভয় পাচ্ছে। আর শিওরং তো এটাও বলে যে মিস্টার ওয়েন এখন এমন অবস্থাতে আছে সে তার নিজের সঙ্গে খারাপ কিছু না করে বসে। এটা শুনে শিয়া তো খুব ঘাবড়েই আবারও মিস্টার ওয়েনের ফ্ল্যাটের দিকেই দৌড়ায়। শিয়া যখন রুমে ঢোকে সে মিস্টার ওয়েনের হাতে একটা ওষুধ দেখতে পায়, আর এটা দেখে তো শিয়া আরো বেশি ঘাবড়ে যায়, কারণ সে এটাই ভাবে যে মিস্টার ওয়েন বোধহয় সত্যিই নিজেকে শেষ করে ফেলতে চাইছে। তাই তো সে দৌড়েই মিস্টার ওয়েনের কাছে পৌঁছে যায় এবং হাত থেকে ওষুধটাকেই ফেলে দেয়, আর তারপর তো মিস্টার ওয়েনকে জড়িয়েও ধরে। এটা দেখে মিস্টার ওয়েন তো খুবই খুশি হয়, আর সে শিয়াকে বলেও নি এই ওষুধটা আসলে ভিটামিন সি ছিল। সেদিনই তো ওরা আবার মিস্টার ওয়েনের বাড়িতেই ফিরে আসে। পরের দিন সকালে মিস্টার ওয়েন নিজেই শিয়ার জন্য ব্রেকফাস্ট তৈরি করে, কিন্তু মিস্টার ওয়েন তো কোনোদিনই নিজের হাতে রান্নাই করেনি, তাই ব্রেকফাস্টটাকে খানিকটা পুড়িয়েই ফেলেছিল।
শিয়াকে তো সেই ব্রেকফাস্টটা করতেই হয়, আর এটাও বলতে হয় যে খুব সুন্দর হয়েছে। তো মিস্টার ওয়েন এবং শিয়া দুজনে একসঙ্গেই অফিসে আসে। আর ওরা যখন লিফটে ছিল তখন ওরা দুজন দুজনের হাতও ধরে রেখেছিল। এদিকে লিফটের বাইরে জিইউ মিস্টার ওয়েনের জন্য অপেক্ষা করছিল। আর লিফট খুলতেই যখন ওদের দুজনকে এইভাবে হাত ধরে থাকতে দেখে জিইউ তো খুবই জেলাস হয়। তারপর তো জিইউ মিস্টার ওয়েনকে বলে যে আমি শিয়ার সঙ্গে কম্পিটিশন করে তোমাকে পেতে চাই। তখন মিস্টার ওয়েন বলে সেটা কখনোই সম্ভব নয়, কারণ শিয়া আমার ফিয়ন্সে। কিন্তু তবুও জিইউ হাল ছাড়েনি। সেদিনই শিয়ার সঙ্গে আলাদাভাবে কথা বলে এবং শিয়াকে বলে যে তুমি এই কোম্পানিতে কাজ করা বন্ধ করে দাও, আর তুমি যদি না কাজ করা বন্ধ করো তাহলে আমি এই প্রজেক্টে কাজ করা বন্ধ করে দেব। আর তারপর তো শিয়াকে এটাও বলে যে আমি তোমাকে একটুও পছন্দ করি না, আর তাই আমি এটা চাই না যে তুমি কোম্পানিতে থেকে আমার কাজের সময় আমার মুডকে খারাপ করো। এটা শুনে শিয়া মনে মনে বলে এটা আবার কেমন একটা কারণ হলো, আমি তো এটা ভালো করেই বুঝতে পারছি যে তুমি মিস্টার ওয়েনের জন্য এরকম করছো। তো শিয়া আবার এই ব্যাপারে ডিসকাস করার জন্য লং শিওরঙের সঙ্গে দেখা করে। শিওরং সবকিছু শুনে বলে যে জিইউ তোমাকে থ্রেট দিচ্ছে, আর তাতে কি তুমি ভয় পেয়ে যাচ্ছ? তখন শিয়া বলে আমি ওকে ভয় পাই না, আমাদেরকে তো কোম্পানির কথাও ভাবতে হবে। যদি সত্যিই জিইউ আর কাজে আসা বন্ধ করে দেয় তাহলে তাতে তো কোম্পানিরই লস হয়ে যাবে। যিনি তো শিয়া মিস্টার ওয়েনকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তাকে বলেই দেয় যে সে কোম্পানিতে আর কাজ করতে যাবে না। এটা শুনে মিস্টার ওয়েনের তো খুবই খারাপ লাগে। তখন শিয়া ওকে বলে যে আমি তো কোম্পানিতে তেমন কাজও করতে পারি না। এটা শুনে মিস্টার ওয়েন শিয়াকে বলল তোমাকে কি এই ব্যাপারে কেউ থ্রেট দিয়েছে? এটা শুনে শিয়া বলল সেটা কি করে হতে পারে, তুমি আমাকে তো একবার ভালো করে দেখো, আমাকে কেউ কি করে থ্রেট দিতে পারে? সেদিন রাতে শিয়া নিজের রুমে বসে বসে এটাই ভাবছিল যে তাকে একবার তার ফিয়ন্সের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে। তখনই পুরো বাড়ির লাইট আবার হঠাৎ করে চলে যায়। মিস্টার ওয়েন ওর সঙ্গে দেখা করতে আসে। ওর ফিয়ন্সে আসলে ওর কাছে এসেছিল এটা জানার জন্য যে সে কেন কোম্পানিতে কাজ করা বন্ধ করে দিতে চায়। তখন শিয়া বলে মিস্টার ওয়েনের ফার্স্ট লাভ ফিরে এসছে, সেই আমাকে বলেছিল যে আমি যেন কোম্পানিতে কাজ করা বন্ধ করে দিই। এটা শুনে ওর ফিয়ন্সে যখন বলল যে আমি তোমাকে এরকম করতে দেব না, তখন শিয়ার তো মিস্টার ওয়েনের কথা মনে পড়ে যায়। আসলে মিস্টার ওয়েনও রেস্টুরেন্টে ঠিক একই কথাই বলেছিল, আর তাই তো শিয়ার খুব সন্দেহ হয়। আর সে আস্তে আস্তে করে হাত বাড়িয়ে তার ফোনটাকে নিয়ে নেয়। শিয়া যখন ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালাতেই যাচ্ছিল তার আগেই মিস্টার ওয়েন তো তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে শিয়ার চোখে মারে। কিন্তু তারপরে তো ওদের মধ্যে প্রায় মারামারি শুরু হয়ে গেল, আর তার উপর এবার বাড়ির লাইট জ্বলে ওঠে। আর তারপর তো মিস্টার ওয়েন কোনো রকম করে শিয়ার জামার টুপিটাকে তার চোখে আটকে দিয়েই ওখান থেকে দৌড়ে পালায়। কিন্তু ওদের যখন মারামারি হচ্ছিল মিস্টার ওয়েনের জামার একটা বোতাম তো খুলে নিচেই পড়ে যায়। মিস্টার ওয়েন তো দৌড়ে কোনো রকম বাড়ির বাইরে চলে আসে, আর গুইও ওর পেছনে আসে। কিন্তু মিস্টার ওয়েন গুইকে খুব বকে আজকে। তারপর তো মিস্টার ওয়েন তার জামার বোতাম ছিঁড়ে গেছে দেখে সে গুইকে জামাটা দিয়ে বলে এটাকে ছুঁড়ে ফেলে দিও। এইদিকে শিয়া সেই বোতামটা পেয়ে যায় যেটা মিস্টার ওয়েনের জামা থেকে ছিঁড়ে গেছে। পরের দিন তো শিয়া আবারও অফিসে যায় এবং মিস্টার ওয়েনকে জানিয়ে দেয় যে সে আবারও অফিসে কাজ করবে। সেদিন রাতে ডিনার করতে করতে শিয়া গুইকে মিস্টার ওয়েনের জামার বাটনটা দিয়ে দেয়, আর এটা বলে মিস্টার ওয়েন এলে তুমি তাকে এটা দিয়ে দিও। ডিনার শেষ হওয়ার পরে শিয়া যখন আবারও তার রুম থেকে বেরিয়ে জল আনতেই যাচ্ছিল তখনই সে দেখলো যে গুই সেই জামাটায় বোতাম পরাচ্ছে। আর জামাটাকে দেখে শিয়া তো চিনতেই পেরে যায় যে এটা মিস্টার ওয়েনের জামা। সেদিনও তো আবার রাতের অন্ধকারে মানে পুরো বাড়ির লাইট অফ করেই শিয়ার ফিয়ন্সে শিয়ার সঙ্গে দেখা করতে আসে এবং শিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি অন্য কাউকে পছন্দ করো? তখন শিয়া বলে হ্যাঁ আমি মিস্টার ওয়েনকে পছন্দ করি। আর এটা শুনে ওর ফিয়ন্সে তো খুব খুশি হয়। কিন্তু শিয়া বলে তুমি কি রাগ করনি? তখন মিস্টার ওয়েন মানে ওর ফিয়ন্সে নিজেকে সামলে নিয়ে বলে রাগ? হ্যাঁ আমি রাগ করবো না, তুমি আমার ফিয়ন্সে, আর তুমি অন্য কাউকে কি করে পছন্দ করতে পারো? তারপর মিস্টার ওয়েন এটাও বলে কিন্তু তুমি যাকে পছন্দ করো সে আমার কোম্পানির খুব ভালো একজন এমপ্লয়ি, তাই আমি তাকে হাতছাড়া করতে চাই না। আর আমি তার কাছে হেরে গেলেও আমি এটাই চাই যে তুমি এবং মিস্টার ওয়েন যেন খুব খুশিতে থাকো। সবকিছু শোনার পর শিয়া একটা রিমোটের সাহায্যে মিস্টার ওয়েনের মুখে লাইট মারে। আসলে এই সবকিছুই শিয়া তো আগে থেকেই শিওরঙের সঙ্গে প্ল্যানিং করেই করে রেখেছিল যাতে সে মিস্টার ওয়েনকে হাতে নাতে ধরতে পারে। তখন মিস্টার ওয়েন কি করবে খুঁজে না পেয়ে সে তার সেক্রেটারিকে দিয়ে আনানো গিফটটাকে শিয়াকে দিয়েই ওখান থেকে পালানোর চেষ্টা করলো। তখন শিয়াই ওকে আটকায় এবং এটা বলে যে তুমি আমাকে কেন মিথ্যে কথা বলেছিলে? তখন মিস্টার ওয়েন বলল আমি তো কোনোদিনই এটা বলিনি যে আমি মিস্টার ওয়েন নই, তুমিই ওটা বুঝতে পারোনি। কিন্তু শিয়া তো ওর কোনো কথা শুনলো না এবং এটা বললো যে সবাই তোমার ব্যাপারে সবটা জানে অথচ আমিই জানি না, তুমি আমার সঙ্গে কেন এরকম করলে? এই বলেই তো শিয়া বাড়ি থেকেই বেরিয়ে চলে যায়। তো শিয়া সেদিন শিওরঙের বাড়িতে থাকতে চলে যায়। আর তারপর শিওরঙের কাছে গিয়ে সে সমস্ত কথাই বলে কিন্তু তার বন্ধুর নাম দিয়ে। মানে সে এটা বলে যে আমার একটা বন্ধু আছে আর তার সঙ্গে এরকম এরকম হয়েছে। সবকিছু বলার পর শিওরঙকে সে এটাও জিজ্ঞাসা করে তাহলে আমার বন্ধুর এখন কি করা উচিত? সবকিছু শোনার পর শিওরং বলে কিন্তু তোমার এই বন্ধুর ব্যাপারের সঙ্গে তোমার বাড়ি ছাড়ার কি সম্পর্ক? এটা শুনে শিয়া তো কি উত্তর দেবে সেটাই বুঝতে পারে না।
কিছুক্ষণ পর শিওরং কানে একটা ফোন নিয়ে দৌড়ে দৌড়ে এলো এবং শিয়াকে বলল, তুমি যে বন্ধুটার কথা বলছিলে সেটা তুমি নিজে, আর যে ছেলেটার কথা বলছিলে সেটা মিস্টার ওয়েন। আসলে শিওরংকে ফোনটা মিস্টার ওয়েনই করেছিল। পরের দিন মিস্টার ওয়েন অফিসে গিয়ে জানতে পারলো যে শিয়া তো 1 বছরের জন্য ছুটি নিয়ে নিয়েছে অফিস থেকে। এইভাবে তো অনেক দিনই কেটে যায়। আর তারপর মিস্টার ওয়েন থাকতে না পেরে শিওরংকে ডেকে পাঠায় এবং শিওরংকে শিয়ার ব্যাপারে জিজ্ঞাসাও করে, কিন্তু শিওরং বলে আমি তোমাকে বলবো না। তারপর শিওরং তো ওখান থেকে চলে যায়। তখন মিস্টার ওয়েনের সেক্রেটারি বলে, বস আমিই যাচ্ছি ওকে জিজ্ঞাসা করতে। সেক্রেটারিকে শিওরং শুধু এটুকু বলে যে আমার মনে হয় শিয়া মিস্টার ওয়েনের সামনে যেতে খুব এম্বারেস ফিল করছে। আর এই কথাটা সেক্রেটারি মিস্টার ওয়েনকে জানিয়েও দেয়। তাই তো সেদিন মিস্টার ওয়েন বুদ্ধি করে একটা পাবলিক ইন্টারভিউ এর ব্যবস্থা করে, যাতে তার মাধ্যমে সে শিয়ার সঙ্গে কথা বলতে পারে। এদিকে মিস্টার ওয়েনের দাদা আবারও শিওজির সঙ্গে ক্লাবে দেখা করে, আর সেদিন ওরা মিস্টার ওয়েনের ইন্টারভিউও দেখে। কথায় কথায় মিস্টার ওয়েনের দাদা এটাও বলে দেয় যে মিস্টার ওয়েন তার ভাই। কিন্তু শিয়াওজি যখন শিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তো মিস্টার ওয়েনের দাদা ব্যাপারটাকে এড়িয়ে যায়। আমি অনেকদিনই বিদেশে ছিলাম, আর তারপরে ওদের সঙ্গে তেমন কন্ট্যাক্ট করা হয়নি, তাই ওদের ব্যাপারে আমি তেমন কিছু জানিও না। তারপরের দিন রাতে যখন শিয়া একা একাই শিওরংয়ের বাড়ি ফিরছিল তখনই মিস্টার ওয়েন ওকে ফলো করে, আর পেছনে কেউ একজন আসছে বুঝতে পেরে শিয়া তো দৌড়াতে শুরু করে। কিছুটা যাওয়ার পর মিস্টার ওয়েন তো শিয়াকে ধরেও ফেলে, আর তারপর শিয়ার কাছে ক্ষমাও চেয়ে নেয়। এত সুন্দরভাবে এই ক্ষমাটা চায় যে শিয়া আর না বলতেই পারেনি। মানে ওদের মধ্যে তো আবার সবকিছু ঠিকই হয়ে যায়। আর মিস্টার ওয়েন তো শিয়াকে একটা সুন্দর নেকলেসও উপহার দেয়। পরের দিন শিয়া এবং মিস্টার ওয়েন যখন অফিসে যায় তখন শিয়া তো মিস্টার ওয়েনের সামনে বসেই কাজ করা শুরু করে, আর শিয়ার তো কাজের থেকে মনটা বেশি মিস্টার ওয়েনের দিকেই চলে যাচ্ছিল। কিন্তু তারপরে সে নিজেকে সামলে নিয়ে বলে যে এসব আমি কি করছি, মিস্টার ওয়েন তো হিসেব মতো আমার দিদির হাজব্যান্ড। মিস্টার ওয়েন লক্ষ্য করে যে শিয়া কেমন একটা অন্যমনস্ক হয়ে আছে, তাই সে তো শিয়ার কাছে চলে যায়। আর তারপর যখন মিস্টার ওয়েন শিয়ার সঙ্গে রোমান্টিক ভাবে কিছু করতে চাইছিল তখনই তো মিস্টার ওয়েনের অফিসে দাদু চলে আসে, আর দাদু তো মিস্টার ওয়েনকে বাইরে ডেকে নিয়ে গিয়ে খুব বকাবকিও করে এবং এটা বলে যে শিয়া যদি আমাদের অফিসের কোনো কাজে না লাগে তাহলে শিয়াকে তুমি অফিস থেকে বের করে দাও। এটা শুনে মিস্টার ওয়েন তার দাদুকে রিকোয়েস্ট করে এবং এটা বলে যে আমি তোমাকে প্রমিস করছি আমি আমার কোনো কাজেই দেরি করব না, আর এই প্রজেক্টটাকেও খুব ভালোভাবেই কমপ্লিট করে নেব, কিন্তু আমি শিয়াকে ছাড়তে পারবো না। এটা শুনে দাদু বলে ঠিক আছে, তুমি যদি তোমার কাজ ঠিক করে করতে পারো তাহলে ঠিকই আছে, আর না হলে আমি শিয়াকে অফিস থেকে বের করে দেব, আর দরকার হলে তোমাদের এঙ্গেজমেন্টও ভেঙে ফেলবো। দাদুর সঙ্গে কথাবার্তা শেষ করার পর মিস্টার ওয়েন তো আবার অফিসে ফিরে আসে, আর সে এখন শিয়ার সঙ্গে একটু রোমান্টিক হতে যাচ্ছিল তখনই ওখানে শিওরং চলে আসে। আর এবারে মিস্টার ওয়েন খুব রেগেই শিওরংকেই অফিস থেকে ফায়ার করে দেয়। সেদিন তো মিস্টার ওয়েন এবং শিয়া একসঙ্গে হাত ধরেই বাড়ি ফিরে, আর গুই ওদেরকে এইভাবে একসঙ্গে বাড়ি ফিরতে দেখে সে তো খুব খুশি হয়। সেই দিনই শিয়া তার বাবাকে ফোন করে। আসলে শিয়া তার বাবাকে এটাই জানানোর জন্য ফোন করেছিল যে সে এবার কি করবে। একদিকে সে তার দিদির জায়গাতে বিয়ে করেছে, তার উপরে সে এখন মিস্টার ওয়েনকে ভালোবেসে ফেলেছে, আর এই টানাপোড়েনে ওর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু ওর বাবার ফোন তখন সুইচ অফ ছিল। আর তারপর ওখানে মিস্টার ওয়েন আসে, আর মিস্টার ওয়েন এবং শিয়া কিছুক্ষণ ওখানে কথাবার্তা বলে, কিন্তু শিয়া মিস্টার ওয়েনকে বলে যদি এই সবকিছুই মিথ্যে হয় তাহলে তুমি কি করবে, আর আমিও যদি মিথ্যে হই তো? তখন মিস্টার ওয়েন বলল সেটা কি করে হতে পারে, আর তাছাড়াও আমি তোমাকে পছন্দ করেছিলাম তোমার বিহেভিয়ার দেখে, তুমি কেমন দেখতে সেটা দেখে নয়। তুমি যদি প্লাস্টিক সার্জারি করেও থাকো তাহলেও আমার কোনো সমস্যাই নেই। কিন্তু শিয়া তো মিস্টার ওয়েনকে আসল কথাটা বোঝাতেই পারছিল না, আর সে এটাও বলতে পারছিল না যে সে তার দিদির জায়গাতেই মিস্টার ওয়েনকে বিয়ে করেছে। পরের দিন শিয়া তো মিস্টার ওয়েনের আগেই অফিসে পৌঁছে যায়, আর সে শিওরংকে ফায়ার হওয়ার হাত থেকে বাঁচানোর জন্যই সে শিওরংকে তার নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ফেলে। শিয়া তো মিস্টার ওয়েনকে এটাও বলে দেয় যে ওর বেতনের ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না, সেটা আমি আমার বেতন থেকে ওকে দিয়ে দেবো। অফিসের কিছুক্ষণ কাজকর্ম হওয়ার পর মিস্টার ওয়েন বুদ্ধি করেই শিওরংকে একটা কাজে পাঠাবে বলল, আর এটা শুনে শিয়া বলল না না তোমাকে যেতে হবে না, আমি যাব। তখন মিস্টার ওয়েনের সেক্রেটারি বলে যে তোমাকে যেতে হবে না, আমি যাব। আর এই নিয়ে তো ওদের তিনজনের মধ্যেই টানা হিচড়া শুরু হয়ে যায়। তখন মিস্টার ওয়েনই ওদেরকে থামতে বলে এটা বলে যে আমার সেক্রেটারি এবং শিওরং তোমরা দুজন যাও, আর শিয়া অফিসেই থাকবে। ওরা দুজন অফিস থেকে চলে যাওয়ার পর মিস্টার ওয়েন তো শিয়াকে ওর কাছে ডাকে, কিন্তু শিয়া যখন ওর কাছে যায়নি তখন মিস্টার ওয়েন বলল ঠিক আছে আমি তোমার কাছে আসছি। আর এদিকে শিওরং তো কোনো রকম করে তার কাজ কমপ্লিট করে ফেলে, আর সে যখন অফিসে আবার ফিরতেই চাইছিল তখন সেক্রেটারি ওকে আটকায়। আসলে সেক্রেটারি তো এটা ভালো করেই বুঝতে পেরেছিল যে মিস্টার ওয়েন শিয়ার সঙ্গে একটু একা থাকতে চাইছে। মিস্টার ওয়েনের সেক্রেটারি শিওরংকে তো একটা দেয়ালের সাইডেই আটকে রেখেছিল, আর ওদেরকে ওইভাবে একজন অফিসের এমপ্লয়ি দেখে ফেলে, আর সে তো এটা দেখে অন্য কিছুই ভাবতে শুরু করে। তখন সেক্রেটারি সেই এমপ্লয়িটাকে যখন এক্সপ্লেনই করছিল এইসব কিছু, শিওরং তো অফিসের দিকেই চলে যায়। এদিকে মিস্টার ওয়েন যখন শিয়ার সঙ্গে রোমান্সই করতে যাচ্ছিল তখনই শিওরং ওখানে চলে আসে, আর এইভাবে আরো একবার শিওরং এর জন্য মিস্টার ওয়েনের রোমান্স বিগড়ে যায়। আর তাই মিস্টার ওয়েন খুব রেগেই
শিওরং এবং তার সেক্রেটারির ডেস্ককে তার অফিস থেকে সরিয়ে দেয়। শিয়া কি করবে বুঝতে না পেরে আবার শাওজির সঙ্গে দেখা করতে আসে। আর শাওজি শিয়াকে বোঝায় যে তোমার মিস্টার ওয়েনকে সমস্ত সত্যি কথাই বলে দেওয়া উচিত। মিস্টার ওয়েন যদি সত্যিকারে তোমাকে ভালোবাসে তাহলে সে নিশ্চয়ই বুঝে যাবে। তারপর শিয়াও এটা ডিসাইড করে নেয় যে সে এবার মিস্টার ওয়েনকে সমস্ত সত্যি কথাটাই জানিয়ে দেবে। আর এই কথাটা পরের দিন অফিসে যখন শিয়া শিওরংকে জানাচ্ছিল তখনই ওদের কথাবার্তা জিইউ শুনে নেয়। শিয়া তো শিয়াওজির হেল্প নিয়ে একটা রুমকে খুব সুন্দর করেই সাজায়। আর তারপর যখন শিয়া বসে বসে তার ছোটবেলার ছবিগুলোই দেখছিল এবং এটা ভাবছিল মিস্টার ওয়েন কি আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করে নেবে, ঠিক তখনই ওখানে জিইউ চলে আসে। আর জিইউ এসে তো শিয়াকে উল্টো পাল্টা বোঝাতে শুরু করে এবং এটা বলে যে তুমি জানো তো মিস্টার ওয়েনের দাদু তোমার সঙ্গে কেন মিস্টার ওয়েনের বিয়ে দিয়েছে। মিস্টার ওয়েনের দাদু ভাবে যে তুমি একজন জিনিয়াস গার্ল, কিন্তু আমার তো কোনোদিন সেরকম মনে হয়নি। তাই তোমাকে একটাই অ্যাডভাইস দিতে চাই, মিস্টার ওয়েনের দাদু যখন জানতে পারবে যে তুমি তার কোনো কাজেই লাগছো না তখন কিন্তু সে তোমাদের বিয়েও ভেঙে ফেলতে পারে, যেমনটা ঠিক আমার সঙ্গে করেছিল। আর এগুলো শুনে তো শিয়ার খুব কষ্ট হয়, কারণ শিয়া তো সত্যিই জিনিয়াস গার্ল নয় তার দিদির মতো। এদিকে মিস্টার ওয়েন তো একটা ফুলের তোড়া নিয়ে শিয়ার ফোনের জন্য অপেক্ষা করে, কিন্তু শিয়া এটা ডিসাইড করে যে সে আজকে আর মিস্টার ওয়েনকে তার মনের কথা জানাবে না, কারণ জিউর কথাগুলো যদি সত্যি হয় তাহলে ওর সঙ্গে কি হবে সে তো নিজেই জানে না। তারপর সে আবার শাওজির সঙ্গে ড্রিঙ্ক করতে যায়। শিয়া তো খুব ড্রিঙ্ক করে সেখানেই ঘুমিয়ে পড়ে। তাই মিস্টার ওয়েন যখন শিয়াকে ফোন করেছিল ফোনটা শাওজিই ধরেছিল। আর শাওজি তো মিস্টার ওয়েনকে শিয়াকে নিয়ে যেতেও বলে। তারপরে মিস্টার ওয়েন ওখানে চলেও যায় এবং গিয়ে সে শাওজিকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে শুরু করে। শিয়া কি আজ সারাদিন তোমার সঙ্গেই ছিল? তখন শাওজি বলে হ্যাঁ আমার সঙ্গেই ছিল, কিন্তু তুমি ব্যাপারটাকে ভুল বুঝো না, শিয়া আমার বোনের মতো। শাওজি চলে যাওয়ার পর শিয়া কোনো রকম টলতে টলতে মিস্টার ওয়েনের জন্য আনিয়ে রাখার ফুলের তোড়াটাকে সে মিস্টার ওয়েনকেই দিয়ে দেয়। এটা দেখে মিস্টার ওয়েন তো বেশ খুশি হয়। আর তারপর শিয়াকে জিজ্ঞাসা করে যে তুমি তো আমার কাছে তোমার লাভ কনফেস করবে বলেছিলে, তাহলে আমাকে কিছু বললে না কেন? শিয়া বলে আমি তোমাকে খুব পছন্দ করি, কিন্তু আমি সেটা তোমাকে জানতে দিতে পারি না। তখন মিস্টার ওয়েন বলল কিন্তু আমি তো জেনে গেছি। আর এটা বলেই সে তো শিয়াকে একটা চুমু দেয়। পরের দিন সকালে যখন শিয়ার ঘুম ভাঙে তখনও আবার মিস্টার ওয়েন ওর কাছে যায় আর শিয়াকে বলে যে চলো আমরা বিয়ে করি। কথাটা শুনে শিয়া তো খুব চমকে যায়। তখন শিয়া কি করবে বুঝতে না পেরে সে বলল যে বিয়ের ডেটটা তো খুব ইম্পর্ট্যান্ট তাই না, আমরা তো আর যে সেদিনে বিয়ে করতে পারি না, তাই চলো আমরা একটা জ্যোতিষীর কাছে যাই। তখন তো মিস্টার ওয়েন শিয়ার কথা মেনে নেয়। তারপর তো ওরা দুজন একটা জ্যোতিষীর কাছে পৌঁছে যায়। জ্যোতিষী তো বিভিন্ন রকমের কথা বলতে থাকে আর মিস্টার ওয়েনকে এটাও বলে তোমার লাইফে একটা মেয়ে তো নেই, তোমার লাইফে তো আরো একজন আছে। এটা শুনে শিয়া তো জ্যোতিষীকে চোখ মেরে বলে ও তুমি তাহলে মিস্টার ওয়েনের এক্স গার্লফ্রেন্ডের কথা বলছো। আর এখান থেকেই আমরা বুঝতে পারি যে শিয়া এবং জ্যোতিষীর মধ্যে আগে থেকেই কানেকশন হয়ে আছে। সেদিনে শিয়া তার বাবার সঙ্গে দেখা করতে যায় এবং এটা বলে যে আমি এবং মিস্টার ওয়েন আবারও বিয়ে করতে যাচ্ছি। তখন ওর বাবা বলল তুমি এটা কি করে করতে পারো, সে তোমার দিদির বর। তখন শিয়াও খুব রাগ দেখিয়ে বলে যদি দিদিরই ওকে পছন্দ ছিল তাহলে দিদি লুকিয়ে আছে কেন, সামনে কেন আসছে না। সে তার বাবাকে এটাও বলে তুমি যাই বলো না কেন মিস্টার ওয়েন কিন্তু আমারই থাকবে। এই বলে তো শিয়া ওখান থেকে চলে যায়। তারপরে শাওজির সঙ্গে দেখা করে এবং শাওজিকেও সমস্ত কথাটাই বলে আর এটাও বলে যে মিস্টার ওয়েন চাইছে আমাদের বিয়েটা কমপ্লিট করতে, কিন্তু আমার দিদি কি চাইছে সেটাই আমি বুঝতে পারছি না। তখন শিয়াওজি বলে আমার কাছে একটা আইডিয়া আছে, আর আইডিয়াটি কি সেটা আমরা পরেই জানতে পারবো। পরের দিন মিস্টার ওয়েন এবং শিয়া আবারও একটা পাবলিক ইন্টারভিউ দেয় আর ওরা যে বিয়ে করতে যাচ্ছে সেটা সবাইকে জানিয়েও দেয়। আসলে এটাই ছিল শাওজির আইডিয়া। আর শিয়া তো পাবলিক ইন্টারভিউ এর মাধ্যমে মিস্টার ওয়েনকে প্রপোজও করে। তারপর সে তার দিদির উদ্দেশ্যে এটাও বলে এখন থেকে আমি আমার নিজের খুশির জন্য বাঁচবো, অন্য কারোর জন্য আমি কিছুই করতে পারবো না। শিয়ার এই ইন্টারভিউ শিয়ার দিদিও দেখে আর তারপর তো শিয়া তার দিদির উদ্দেশ্যে এটাও বলে যে আমি তোমার মতো এত কাপুরুষ নই, তুমি সবসময় কেন লুকিয়ে বেড়াচ্ছ, পারলে তুমি একবার সামনে এসো। এই ইন্টারভিউটা জিইউও দেখে। সেই মিস্টার ওয়েনের দাদাকেও ফোন করে। তখন মিস্টার ওয়েনের দাদা ওকে বলে এই ব্যাপারটা থেকে তুমি কি জেলাস হচ্ছ? তখন জিইউ বলে আমার মনের মধ্যে যাই হোক না কেন আমি তোমার সঙ্গে কন্ট্রাক্ট সাইন করেছি, তাই তোমার কাজটা আমি অবশ্যই করে দেব। এই পাবলিক ইন্টারভিউ হওয়ার পর মিস্টার ওয়েন শিয়াকে বলে আমি আজকে খুব খুশি হয়েছি, কারণ তুমি সবার সামনে যে আমার কাছে লাভ কনফেস করেছো। তখন শিয়া বলল যে আমি তো সবাইকে এটাই জানাতে চাইছিলাম যে মিস্টার ওয়েন শুধুমাত্র আমার, আর কেউ চাইলেও মিস্টার ওয়েনকে আমার থেকে দূরে নিয়ে যেতে পারবে না। আর তারপর যখন ওরা কথাবার্তাই বলছিল তখনই শিয়ার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। শিয়া তখন এটাই ভাবে যে এটা হতেও পারে যে তার দিদিই ফোন করেছে, তাই সে ফোনটা নিয়ে একটু দূরের দিকে চলে আসে। সত্যিই তো ওটা শিয়ার দিদি ছিল। শিয়ার দিদি শিয়াকে এটাও বলে যে আমি ইন্টারভিউটা দেখলাম আর আমি এটাও বুঝতে পেরেছি যে তুমি চাইছিলে আমি সবার সামনে আসি আর সব প্রবলেমকে সলভ করি।
তখন শিয়া বলে, তাহলে তুমি কবে আসবে সবার সামনে? তুমি কি জানো তোমার জন্য আমাকে সবার কাছেই অ্যাক্টিং করতে হয়? এবং শিয়া তো এটাও বলে যে এগুলো সবই তোমার সমস্যা, তাহলে আমি কেন এত সব কিছু সহ্য করব? শিয়ার দিদি বলল যে তুমি আমাকে আরেকটু সময় দাও। কিন্তু শিয়ার এই সব কথাগুলো জিউ শুনে ফেলে। সেদিন বাড়ি গিয়ে মিস্টার ওয়েন শিয়াকে বলে যে আমি এবার তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে চাই। তখন শিয়া বলল, আসলে তোমাকে একটা সত্যি কথা বলাই হয়নি, আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। তখন মিস্টার ওয়েন বলল, ঠিক আছে, আমার তো তোমার বাবার সঙ্গে দেখা হয়ে গেছে, এবার আমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই। তখন শিয়া বলল, আমার মা কিন্তু খুব রাগী। তখনই তো শিয়াকে তার মা ফোন করে, আর ওদিক থেকে শিয়ার মায়ের গলার আওয়াজটা এতটাই জোরে আসছিল যে মিস্টার ওয়েন বুঝতেই পেরে যায় যে শিয়ার মা কেমন। শিয়ার মা তো শিয়ার পাবলিক ইন্টারভিউ দেখে খুব রেগে যায় আর শিয়াকে খুব বকাবকিও করতে থাকে। তখন শিয়া একদিক থেকে তার মাকে সবকিছু খুলে বলে। ওর মা ওকে জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি সত্যি মিস্টার ওয়েনকে পছন্দ করে ফেলেছো? তখন শিয়া বলল, হ্যাঁ। আর এই কথাটা শুনে শিয়ার মা তো আরো বকতে থাকে শিয়াকে এবং এটা বলে, এইসব বড় লোকেদের তুমি একদম বিশ্বাস করো না, আমিও তো তোমার বাবাকে বিয়ে করেছিলাম, দেখেছো তো কি হয়েছে। মিস্টার ওয়েন তো শিয়ার কাছে এসে বলে, আমি তোমাকে ভুল ভেবেছিলাম, আমি তো এটা ভেবেছিলাম যে তুমি বোধহয় তোমার মায়ের সঙ্গে আমাকে দেখা করাতেই চাইছো না। তারপর মিস্টার ওয়েন তো এটা ডিসাইড করে নেয় যে সে এবার শিয়ার মায়ের সঙ্গে দেখাও করবে আর শিয়ার মাকে ইমপ্রেসও করে দেবে। জিউকে দেখতে পাবো আবার যে তার একটা ডিটেকটিভকে লাগিয়ে দিয়েছিল শিয়াদের পরিবারের ব্যাপারে জানার জন্য, বিশেষ করে এটা দেখার জন্য যে শিয়ার বাবার আর কোনো মেয়ে আছে নাকি। কিন্তু ডিটেকটিভ যে তথ্য এনেছিল তাতে শুধুমাত্র শিয়ার কথাই বলা ছিল। জিউ ডিটেকটিভকে বলে, তুমি যতক্ষণ না কিছু খুঁজে বের করতে পারছো ততক্ষণই তুমি শিয়াকে ফলো করতে থাকো। শিয়া এবং মিস্টার ওয়েন যায় জামা কাপড়ের দোকানে, তাও আবার খুব ছোট ছোট জামা কাপড়ের দোকান। আসলে শিয়া চাইছিল মিস্টার ওয়েনকে যাতে গরিব লোকের মতো দেখায়, কারণ তাহলেই তো ওর মা মিস্টার ওয়েনকে সঙ্গে সঙ্গেই পছন্দ করে নেবে। তারপর শিয়া তো মিস্টার ওয়েনের জন্য খুব সিম্পল একটা পোশাক পছন্দ করে নেয় আর সেটা পরেই ওর মা বাবার সঙ্গে দেখা করতে যায়। শিয়ার মা তো মিস্টার ওয়েনকে দেখেই খুব অবাক হয়ে যায়, কারণ শিয়ার মা এটা ভালো করেই জানতো যে মিস্টার ওয়েন খুব বড় বাড়ির ছেলে। শিয়ার বাবাও এই ব্যাপারটা দেখে খুব অবাক হয়। শিয়া তো তার মাকে এটাও বলে যে মিস্টার ওয়েন তার ইচ্ছে করে বড় বাড়িতে জন্ম হয়নি, মিস্টার ওয়েন আমাকে বলেও ছিল সে সাধারণ লোকের মতো জীবনযাপন করতে চায়। ওদের ডিনারটা তো প্রায় অকওয়ার্ড ভাবেই হয়ে যায়। ডিনারের পর শিয়ার মা তো মিস্টার ওয়েনকে এটাও বলে যে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, এবার কিন্তু তোমাদেরকে বিয়েটা কমপ্লিট করতে হবে। শাওজি আবার মিস্টার ওয়েনের দাদাকে ইনভাইট করে তার বাড়িতে, আর তখনই জিউর সেই ডিটেকটিভ আড়াল থেকে ওদের দুজনের একটা ছবি তুলে রাখে। মিস্টার ওয়েনের দাদা সেদিন যেই জ্যাকেটটা পরে এসেছিল সেটা দেখে শিয়াওজি বললো, আমি যেন জ্যাকেটটাকে কোথায় দেখেছি। তখন মিস্টার ওয়েনের দাদা বলে যে জ্যাকেটটাকে দেখতেই পারো, এখন তো একই রকমের জামা কাপড় অনেকগুলোই বেরোয়। তারপর তো মিস্টার ওয়েনের দাদা শিয়াওজির সঙ্গে কিছুক্ষণ সময় কাটায় আর খুব নেশার ঘরে শিয়াওজিকে এটা বলে যে এই মাসের 20 তারিখ এলে আমার জীবনের আমি সবকিছু পেয়ে যাব যা কিছু আমি চাই। তারপর তো মিস্টার ওয়েনের দাদা ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার জ্যাকেটটা ওখানেই থেকে যায়। এবারে শিয়াওজি জ্যাকেটটাকে ভালো করে দেখে সে চিনতেই পেরে যায়, আর সে দেখে যে শিয়ার দিদিকে এই ছেলেটা জড়িয়ে ধরে রেখেছিল সেও ঠিক একই জ্যাকেটই পরে রেখেছিল। তখন তো শিয়াওজি শিয়াকে সঙ্গে সঙ্গে ফোন করে আর এটা জিজ্ঞাসা করে যে তুমি কি বলেছিলে তোমার দিদি 20 তারিখে ফিরে আসবে? তখন শিয়া তো হ্যাঁ বলে, আর এখান থেকে শিয়াওজি তো কনফার্ম হয়ে যায় মিস্টার ওয়েনের দাদার সঙ্গে শিয়ার দিদি পালিয়ে গেছিল। আর এগুলো জানতে পেরে শিয়াওজি তো এতটাই রেগে যায় যে সেদিনই সে আবার মিস্টার ওয়েনের দাদাকে ডেকে পাঠায়, আর তারপর তো ওদের মধ্যে লড়াই হয়ে যায়। কিন্তু তবুও তো মিস্টার ওয়েনের দাদা সবকিছুই না বোঝার ভান করে। চলে যাওয়ার আগে মিস্টার ওয়েনের দাদা বিল পে করতে যায়, আর সেখান থেকেই শিয়াকে ফোন করে বলে যে শাওজি এবার আমাদেরকে সন্দেহ করতে শুরু করেছে, তাই তুমি একটু সাবধানে থাকো। আর সেদিন তখন সেই ক্লাবে জিউ এর পাঠানো ডিটেকটিভও ছিল, তাই সে ওদের সব কথাই শুনে ফেলে এবং জিউকেও জানিয়ে দেয়। সেদিন যখন শিয়া এবং মিস্টার ওয়েন অফিসেই ছিল তখনই জিউ ওখানে আসে। জিউ সেদিন আবারও শিয়ার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাইলো, আর এবার এসে শিয়াকে বলল, আমি তো তোমাকে কোম্পানি থেকে বের করতে পারবো না, তাই আমি চাই তুমি যেন আমার কাজে ডিস্টার্ব না করো, আর আমিও তোমার কোনো কাজেই ডিস্টার্ব করব না। তাছাড়া তো আমাদের দুজনকেই মিস্টার ওয়েনকে সাহায্য করতে হবে। তখন শিয়া বলল, কিন্তু আমি তো মিস্টার ওয়েনকে কখনোই একা ছাড়বো না। পরের দিন সকালে শিয়া ঘুম থেকে উঠে দেখে যে মিস্টার ওয়েন তো তার আগেই অফিসে চলে গেছে। তারপর তো শিয়া খুব ভালোবেসে মিস্টার ওয়েনের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে অফিস যায়, কিন্তু অফিসে পৌঁছে দেখে যে মিস্টার ওয়েন নেই। তারপর শিওরঙের কাছ থেকে জানতে পারে যে মিস্টার ওয়েন তো সেই সকাল থেকে জিইউ এর সঙ্গে কোনো একটা মিটিং এ গেছে। এটা শুনে শিয়া বলে, তাহলে কি মিস্টার ওয়েন আমাদের কথা একটুও ভাববে না? কিছুক্ষণ পর মিস্টার ওয়েন এবং জিইউ আবারও একসঙ্গে ফিরে আসে, আর এসেই ওরা কাজে লেগে যায়। আর বেচারি শিয়া তো শুধুমাত্র জানালার ফাঁক দিয়ে ওদের দুজনকে দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যেও খুব রেগে এবং জেলাস হয়ে সিঁড়ি ছেড়েই উঠে চলে যায়, যেন আজকেই সে কিছু একটা করে ফেলবে। এখানে কিছুক্ষণ জিইউ এর দিকে কটমট করে তাকানোর পর
সে এমনি বলে যে তোমরা কি কফি নেবে, কিন্তু ওদের টেবিলে তো আগে থেকেই কফি ছিল, তাই শিয়ার আর বলার কিছুই ছিল না, তাই সে তো ফিরে চলে আসে। এদিকে এসব কিছু থেকে শিওরং ওকে বোঝায় যে তুমি এত দুর্বল হলে কি করে হবে, তোমাকে তো স্ট্রং হতে হবে। তখন শিয়া বলল হ্যাঁ। এই বলে তো আবারও একটা ফাইল নিয়ে মিস্টার ওয়েনের অফিসে যায়। আর এবারেও সে কিছুই বলতে পারেনি। সে মিস্টার ওয়েনকে বলে যে এই ফাইলটাই তুমি একটা সাইন করে দাও। কিন্তু এগুলো দেখে মিস্টার ওয়েন তো বেশ মজা পাচ্ছিল, কারণ সে এটা ভালো করেই বুঝতে পেরেছিল যে শিয়া খুব জেলাস হচ্ছে। আর তারপর শিয়া ওদের কাজের মাঝখানে একবার রুম পরিষ্কার করতে চলে যায়, একবার টেবিল পরিষ্কার করে। এসব দেখে জিইউ তো বেশ বিরক্ত হয়। আর তারপর যখন শিয়া এবং শিওরং ওয়াশরুমে যায়, তখনই সেখানে জিইউও চলে আসে। শিয়াকে বলে তুমি আমাদেরকে এইভাবে ডিস্টার্ব করা বন্ধ করো, তোমার সব ট্রিক্স গুলো পুরনো হয়ে গেছে। জিইউ ওখান থেকে চলে যাওয়ার পর শিওরং শিয়াকে আইডিয়া দেয় যে তুমি জিইউকে দেখো, সে কত দামি দামি জামা কাপড় পরে। তখন শিয়া বলল ওটা আর এমন কি ব্যাপার, আমিও দামি জামা কাপড় কিনতে পারি। এই বলেই তো শিয়া সেদিনই বিকেলে শপিং করতে চলে যায়। কিন্তু শপিং মলে সামান্য একটা লিপস্টিকের দাম বলে 5,000 টাকা। আর যা কিছুই সে জিনিসপত্র পছন্দ করছিল সেগুলো একটা বেশি বেশি দাম ছিল। তাই শিয়া বুদ্ধি করেই শপিং মলে লিপস্টিক ট্রাই করার নাম করে ভালো করে লিপস্টিক পরে নেয়। তারপর শপিং মলে যেগুলো সেল দেওয়া হচ্ছিল সেগুলোই কিনে নিয়ে চলে আসে। আর আসার পথে সে মিস্টার ওয়েনের জন্য একটা জামাও কিনে আনে। কিন্তু অফিসে গিয়ে দেখে যে মিস্টার ওয়েন তখন ছিল না। আর শিওরং আর সেক্রেটারির কাছ থেকে এটা জানতে পারে মিস্টার ওয়েন তো জিইউ এর সঙ্গে ডিনারে গেছে। তারপর শিওরং এবং সেক্রেটারি তো ওখান থেকে চলে যায়। তখনই ওখানে মিস্টার ওয়েন আসে কিছু একটা জিনিস নেওয়ার জন্য এবং শিয়াকে বলে তুমি কি জেলাস হচ্ছ? তখন শিয়া বলল আমি কেন জেলাস হব। আর তারপর সে মিস্টার ওয়েনকে তার আনা গিফটটাও দিয়ে দেয়। সেদিন রাতে তো সত্যি মিস্টার ওয়েন এবং জিইউ ডিনার করতে চায়। তখনই জিইউ এর ফোনে মিস্টার ওয়েনের দাদা ফোন করে। জিইউ তো মিস্টার ওয়েনকে সমস্ত সত্যি কথাই বলে দেয়। তখন মিস্টার ওয়েন বলে তুমি আমাকে সমস্ত সত্যি কথা কেন বলছো? তখন জিইউ বলল তোমার দাদা চায় আমি যেন এই প্রজেক্টের ফাইনাল প্রপোজালটা তাকে পাঠিয়ে দিই, আর তাহলে তোমাদের কোম্পানির প্রচুর লস হয়ে যাবে। আর আমি চাই তুমি আমার কাছে ফিরে আসো, তাহলেই এই প্রপোজালটা আমি আর পাঠাবো না। তখন মিস্টার ওয়েন তো বলে দেয় সেটা কখনোই সম্ভব নয়, কারণ আমি শিয়াকে সত্যিই খুব ভালোবাসি। এটা শুনে জিইউ বলে তুমি শিয়ার জন্য সবকিছু ত্যাগ করতে রাজি আছো? তখন মিস্টার ওয়েন তো হ্যাঁ বলে, আর এটাও বলে যে তোমার পক্ষে এটাই খুব ভালো হবে যদি তুমি সবকিছু ভুলে আবারও আমাদের সঙ্গে কাজ করো। এটা বলেই তো মিস্টার ওয়েন ওখান থেকে চলে যায়। মিস্টার ওয়েনের চলে যাওয়ার পরই জিইউ তো তার প্রজেক্টের সমস্ত ডিটেলসই মিস্টার ওয়েনের দাদাকে পাঠিয়ে দেয়, কারণ সে মিস্টার ওয়েনকে যে পায়নি। জিইউ তো অফিসিয়ালি এটা অ্যানাউন্স করে দেয় যে সে এবার থেকে মিস্টার ওয়েনদের কোম্পানির সঙ্গে আর কাজ করবে না। এগুলো জানতে পেরে শিয়া এবং শিওরং তো মিস্টার ওয়েনের জন্য খুবই চিন্তা করে। কিন্তু মিস্টার ওয়েন তখন নিশ্চিন্তেই ছিল, আর সে নর্মাল বিজনেসম্যানের মতো সুইট পরা বাদ দিয়ে শিয়ার আনা জামাটাই পরে ফেলে এবং সেই জামা পরেই মিটিংয়েও যায়। ওরা যেখানে মিটিংয়ে গিয়েছিল সেখানে মিস্টার ওয়েনের দাদাও হাজির হয়ে যায়। তারপর মিস্টার ওয়েন এবং তার দাদার কথাবার্তা থেকে আমরা এটা বুঝতে পারি যে মিস্টার ওয়েনের দাদা মিস্টার ওয়েনকে কোনো কাজেই দোষ দেয় না, তার তো যত রাগ তার দাদুর ওপরে। আর সে দাদুর উপরে রিভেঞ্জ নেওয়ার জন্যই মিস্টার ওয়েনের বিরুদ্ধে কাজ করছে। আর সে এটাও বলেছে যে যা কিছু আমার সবকিছু আমি ফিরে পেতে চাই। আসলে এই মিটিংয়ে সবাই সবার প্রেজেন্টেশন দিচ্ছিল, যেখানে মিস্টার ওয়েনের দাদা প্রথমেই প্রেজেন্টেশন দিয়ে দেয়। তারপর সে এটাই ভেবেছিল যে মিস্টার ওয়েনের এবার দেওয়ার মতো কিছুই থাকবে না, যেহেতু জিইউ তাকে ফাইনাল প্রজেক্টে সবকিছুই পাঠিয়ে দিয়েছিল। কিন্তু মিস্টার ওয়েনও খুব ভালোভাবেই প্রেজেন্টেশন দেয় এবং এটাও বলে যে আমাদের সঙ্গে যে কোম্পানি কাজ করেছিল সে হঠাৎ করেই আমাদের সঙ্গে কাজ করবে না বলে দিয়েছে, তার জন্য হয়তো আমাদের প্রচুর লস হয়েছে, কিন্তু তবুও আমরা এই প্রজেক্টটা কমপ্লিট করতেই পারবো। মিটিং শেষ হওয়ার পর মিস্টার ওয়েন তার দাদাকে বলল আমি তো জিইউকে প্রথম থেকেই বিশ্বাস করিনি, আর তাই তো আমার বিজনেসের অনেক প্ল্যানিংই জিইউকে আমি দেখাইনি। কিন্তু মিস্টার ওয়েন তো তার দাদাকে রাগ দেখিয়ে বলল যে তুমি এরকম কি করে করতে পারলে, তুমি আমাদের বিরুদ্ধে কি করে কাজ করতে পারো। তখন ওর দাদা ওকে বলল তুমি এই প্রজেক্টটাকে ভালোভাবে কমপ্লিট করতে চাও যাতে তোমার ভালোবাসাকে তুমি তোমার কাছে রাখতে পারো, আর আমারও সেই একই ব্যাপার। এটা বলেই তো ওর দাদা ওখান থেকে চলে যায়। এদিকে জিইউও জানতে পারে যে মিস্টার ওয়েন আজকে খুব ভালো করে প্রেজেন্টেশন দিয়েছে, আর তাই সেও এটা বুঝতে পেরে যায় যে মিস্টার ওয়েন প্রথম থেকেই তাকে কোনোদিনই বিশ্বাস করেনি। কিন্তু সমস্যা এখানে একটাই, জিইউ তো তার ডিটেকটিভের মাধ্যমে শিয়ার দিদি এবং মিস্টার ওয়েনের দাদার একটা ছবি পেয়ে যায়। এদিকে মিস্টার ওয়েনের দাদার তো খুবই মন খারাপ হয়ে যায়, কারণ সে অনেক কিছু করার পরেও তার ভাইকে আজকে হারাতে পারেনি। আসলে মিস্টার ওয়েনের দাদা যে শিয়ার দিদিকে পছন্দ করে এটা ওর দাদু খুব ভালো করেই জানতো, কিন্তু এত কিছু জানার পরেও ওর দাদু তবুও শিয়ার দিদির সঙ্গে মিস্টার ওয়েনের বিয়ে দিতে চাইছিল, যখন মিস্টার ওয়েনের দাদা এতে বারণও করেছিল। আর শেষমেশ দাদুকে মানাতে না পেরে মিস্টার ওয়েনের দাদা শিয়ার দিদির সঙ্গে পালিয়ে যায়। কিন্তু মিস্টার ওয়েনের বাড়িতে এটা কেউই জানে না যে শিয়াররা যমজ দু বোন।
এদিকে শিয়া সেদিন বাড়ি ফিরে তার দিদিকে ফোন করে এবং এটা বলে যে তুমিই তো বলেছিলে যে আজকে তুমি সবার সামনে আসবে, আর না হলে আমিই সবাইকে সবটা জানিয়ে দেব। তখন ওর দিদি বলে তাহলে তুমি আজকে সবকিছু জানিয়ে দাও। শিয়া তখন আনন্দে সবকিছু রেডিও করে ফেলে আর ওর দিদির ছোটবেলার একটা ছবিও বের করে আনে, যাতে সে মিস্টার ওয়েনকে সমস্ত সত্যিটাই জানিয়ে দিতে পারে। কিন্তু মিস্টার ওয়েনের কাছে পৌঁছাতেই মিস্টার ওয়েন বলে তুমি আমাকে কেন মিথ্যে কথা বলেছিলে এতদিন। তখন শিয়া ভাবে যে মিস্টার ওয়েন বোধহয় কোথাও থেকে সত্যি কথাটা জানতে পেরে গেছে, তাই শিয়া তো সরি বলতেই শুরু করে দেয়। এদিকে ততক্ষণে ওখানে ওর দাদুও চলে আসে এবং এটা বলে যে তুমি সত্যিই জিনিয়াস গার্ল, তুমি আমার দুই নাতির সঙ্গে খুব ভালোই গেম খেলেছো। এই বলে শিয়ার দিদি এবং মিস্টার ওয়েনের দাদার একটা ছবি দেখায়। ছবিটা দেখে শিয়া বুঝতে পারে যে তার দিদি তাহলে মিস্টার ওয়েনের দাদাকে পছন্দ করে, কিন্তু দাদুর সামনে এটা বলতেও পারছিল না। এই ছবিতে সে নয়, তার দিদি আছে। আর শিয়া এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকায় মিস্টার ওয়েন তো এটাই ভাবে যে শিয়া বোধহয় সত্যিই তার দাদাকে পছন্দ করে, আর তাই তো মিস্টার ওয়েন রেগেই ওখান থেকে চলে যায়। আর শিয়া আবার তার দিদিকে ফোন করে এবং এটা বলে চলো আমরা দাদুকে সবকিছু বুঝিয়ে বলি। তখন শিয়ার দিদি বলে তুমি বোধহয় এখনো বুঝতে পারোনি যে মিস্টার ওয়েনের দাদু কিরকম, আমরা আগেও চেষ্টা করেছিলাম বোঝানোর। আর তারপর এটাও বলে যে ঠিক সময়ের অপেক্ষা করছি আমরা, সময় এলেই সবকিছু বলে দেব। এদিকে মিস্টার ওয়েন তো তার দাদার কাছেই চলে যায় এবং এটা বলে যে আমি আজকে গিয়ে সমস্ত কিছু জানতে পারলাম, তুমি আমাকে আগে কেন কিছু বলনি। তখন মিস্টার ওয়েনের দাদা বলল তোমাকে বললেও বা তুমি কি করতে। তারপর মিস্টার ওয়েন তো এটাও জিজ্ঞাসা করে তুমি কি তাকে এখনো ভালোবাসো। তখন মিস্টার ওয়েনের দাদা বলে হ্যাঁ, কিন্তু ওদের কথাবার্তার মধ্যে কোথাও কেউ কারোর নামই উল্লেখ করেনি। আর মিস্টার ওয়েনের দাদা এটাও বলেনি যে সে শিয়ার দিদিকে ভালোবাসে, শিয়াকে নয়। আর তাই তো মিস্টার ওয়েনের মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই যায়। এদিকে মিস্টার ওয়েন যখন বাড়িতে ছিল না, ওর দাদু তো শিয়াকে বাড়ি থেকেই বের করে দেয় আর এটাও বলে দেয় যে এরপর থেকে তোমার সঙ্গে আর আমাদের ফ্যামিলির কোনো সম্পর্কই নেই। বেচারি শিয়া বাড়ি ছাড়া হয়ে শিয়ার কোথায় যাবে, তাই তো সে শিয়রঙের বাড়িতে চলে আসে। আর সেদিন রাতে তো শিয়া শুয়ে শুয়ে তার এবং মিস্টার ওয়েনের আগের হওয়া সমস্ত ঘটনাই চিন্তা করতে থাকে। এদিকে মিস্টার ওয়েনেরও একই অবস্থা। মিস্টার ওয়েনের দাদা আর শাওজি আবারও একই ক্লাবে ড্রিঙ্ক করতে আসে। আসলে মিস্টার ওয়েন প্রেজেন্টেশন ঠিক করে দিতে পারেনি, তাই সে তো তার দাদুর কাছে হেরে গেছে। শাওজিও শিয়ার দিদির জন্য অপেক্ষা করছিল, কারণ আজকেই 20 তারিখ আর সে ভেবেছিল শিয়ার দিদির সঙ্গে আজ তার দেখা হয়ে যাবে, কিন্তু সেও আসেনি। তাই ওরা দুজনে তো প্রচুর ড্রিঙ্ক করে। পরের দিন সকালে মিস্টার ওয়েনের সেক্রেটারি বসে বসে তো শিয়রঙের কথাই ভাবতে থাকে। আসলে সে ধীরে ধীরে শিয়রঙকে পছন্দ করতে শুরু করেছে। আর তখনই ওখানে শিয়রঙও চলে আসে। সেক্রেটারি বলে আমি বোধহয় প্রেমে পড়েছি। শিয়রঙ বলে তাহলে তো তুমি শেষ। এটা শুনে সেক্রেটারি বলে তুমি কি আমাকে জিজ্ঞাসাও করবে না যে সে কে। তখন শিয়রঙ বলল সে যেই হোক, তুমি কিন্তু শেষ। সেক্রেটারি বলল যদি সেটা তুমি হও। তখন শিয়রঙ বলল তাহলে আমরা দুজনেই শেষ, কারণ মিস্টার ওয়েন এবং শিয়ার ব্রেকআপ হয়ে গেছে। সেদিন যখন মিস্টার ওয়েন এবং সেক্রেটারি কথাবার্তাই বলছিল, তখন শিয়রঙ দৌড়াতে দৌড়াতে এসে বলে যে শিয়রঙ অফিসে এসছে আর সে নিচেই দাঁড়িয়ে আছে। তখন মিস্টার ওয়েন তো কড়া নির্দেশ দিয়ে দেয় যে শিয়া যেন অফিসে ঢুকতে না পারে। তাই বেচারি শিয়াকে তো ওখান থেকে ফিরে যেতে হয়। তার আনা লাঞ্চ বক্সটা সেক্রেটারি মিস্টার ওয়েনের কাছ পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু মিস্টার ওয়েন তো খাবারটা খাবে নাও বলে দেয়। শিয়া তার বাবার সঙ্গে দেখা করে এবং এটা জানিয়েও দেয় যে ওয়েনরা তার এবং মিস্টার ওয়েনের বিয়ে ভাঙতে চাইছে, যেটা শুনে ওর বাবার মাথায় তো বাজ পড়ে যায়, কারণ ওদের বিয়ে ভেঙে গেলে কন্ট্রাক্টের আর কোনো মূল্য থাকবে না, আর কন্ট্রাক্টের মূল্য না থাকলে শিয়ার বাবার কোম্পানিও হাতছাড়া হয়ে যাবে। তখন শিয়া বলল আমি এতে কি করব, আমি তার ইচ্ছে করে বিয়ে ভাঙিনি, বিয়েটা ওরাই ভাঙতে চাইছে। এদিকে তো শিয়রঙ এবং সেক্রেটারি দুজনে মিলে এটাই প্ল্যানিং করে মিস্টার ওয়েনকে যে করেই হোক শিয়ার ইম্পর্টেন্স বোঝাতে হবে। তারপর তো ওরা মিস্টার ওয়েনকে দেখিয়ে দেখিয়ে এই সুইট কাপলের অ্যাক্টিং করতে থাকে। কিন্তু তবুও যখন মিস্টার ওয়েন শিয়ার কথা বলল না, তখন শিয়রঙ তো সেক্রেটারিকে একটা চুমুই দিয়ে দেয়। কিন্তু অ্যাক্টিং করতে গিয়ে এতটা ওদের পক্ষে একটু বেশি হয়ে যায়। এদিকে মিস্টার ওয়েন এসে বলে যে শিয়া তো অনেক আগেই চলে গেছে আর তোমরা তোমাদের কাজে লেগে পড়ো এবার। একদিকে তো শিয়রঙের প্ল্যানিং ফেল হয়ে গেছে, তার উপরে সে সেক্রেটারিকে চুমুও দিয়ে দিয়েছে। তাই সে বাড়ি ফিরে শিয়াকে বলে মিস্টার ওয়েন এখন কোল্ড হার্টেড, কাজের মেশিন তৈরি হয়ে গেছে, তার মধ্যে কোনো ইমোশনই নেই। তারপর শিয়াকে এটাও জিজ্ঞাসা করে তুমি আমাকে এবার বলবে যে সত্যিকারে তোমাদের মধ্যে কি হয়েছে, কেনই বা তোমরা সবকিছু সমাধান করে নিচ্ছ না। তখন শিয়া বলে যে আমি ঠিক সময় সমস্ত কিছুই এক্সপ্লেন করে দেব মিস্টার ওয়েনের কাছে। তারপর তো শিয়া শিয়রঙকে এটাও বলে আমি ভাবছি আমি একটা রেস্টুরেন্ট খুলবো। শিয়া তো রোজকার মতো আজও ব্রেকফাস্ট নিয়ে মিস্টার ওয়েনের অফিসের সামনে গিয়ে অপেক্ষা করে, কিন্তু সেই সিকিউরিটি গার্ড ওকে ঢুকতেই দেয় না। আর এটা বলে যে তুমি কেন মিস্টার ওয়েনের সঙ্গে সমস্ত কিছু ঠিক করে নিচ্ছ না। ওরা যখন কথাবার্তা বলছিল তখনই ওখানে জিইউ চলে আসে, আর জিইউ তো শিয়াকে দেখে বলে ব্রেকফাস্টটা আমাকে দিয়ে দাও, আমি মিস্টার ওয়েনের কাছে পাঠিয়ে দিচ্ছি। তখন শিয়া তো না বলে দেয় আর জিইউ চলে যায় মিস্টার ওয়েনের সঙ্গে দেখা করতে।
এবং মিস্টার ওয়েনকে বলে আমাকে তোমার দাদুই এখানে পাঠিয়েছে কতটা কি কাজ হলো দেখার জন্য। কিন্তু মিস্টার ওয়েন তো জিউ এর ব্যবহারে এতটাই রেগেছিল যে সে জিউ এর সঙ্গে ঠিক করে কথাই বলল না। মিস্টার ওয়েন কথা বলছে না দেখে জিউ তো ওখান থেকে ফিরে চলে যায়। তারপর মিস্টার ওয়েনের শিয়ার কথা মনে পড়ে, কারণ আজকে শিয়া কারোর হাত দিয়ে ব্রেকফাস্ট পাঠায়নি। তাই মিস্টার ওয়েন নিচে গিয়ে সিকিউরিটি গার্ডের কাছ থেকে এটা জানতে পারলো যে শিয়া তো ব্রেকফাস্ট এনেছিল, কিন্তু তারপর ব্রেকফাস্ট না দিয়েই ওখান থেকে চলে গেছে। এইভাবে তো অনেক দিনই কেটে যায়, কিন্তু শিয়া আর মিস্টার ওয়েনের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসতো না। একদিন তো মিস্টার ওয়েন খুবই অধৈর্য হয়ে পড়লো, সে চললো শিয়রঙের কাছে। তখন শিয়রং তো বুঝতেই পেরে যায় যে মিস্টার ওয়েন শিয়ার কথা জিজ্ঞাসা করতে চাইছে, তাই সে বলে দিল যে আমি শিয়ার ব্যাপারে কিছুই জানি না। তখন তো মিস্টার ওয়েন ওখান থেকে ফিরেই চলে যায়। মিস্টার ওয়েনের চলে যাওয়ার পর শিয়রঙের কাছে সেক্রেটারি যায়। তখন শিয়রং বলল, তুমি নিশ্চয়ই শিয়ার কথা জানতে চাইছো। শিয়া এখন রেস্টুরেন্ট খোলার জন্য ব্যস্ত আছে। এই বলেই সে অ্যাড্রেসটা সেক্রেটারিকে লিখেই দিয়ে দেয়। মিস্টার ওয়েন যখন শিয়রঙের কাছ থেকে কথাবার্তা বলে বেরিয়ে আসছিল, তখনই ওর দাদু অফিসে আসে। ওর দাদু কোথাও থেকে জানতে পেরে গেছিল যে মিস্টার ওয়েনের দাদাই ওদের বিরুদ্ধে কাজ করছে, যেটা মিস্টার ওয়েন তার দাদুকে জানায়নি। মিস্টার ওয়েনের দাদু তো এটাও বলল, তোমার দাদা আমাদের পরিবারের একজন হয়ে কি করে আমাদের বিরুদ্ধে যেতে পারলো। তখন মিস্টার ওয়েন বলল, তুমি যদি তাকে নিজের পরিবারের একজন মনে করতে তাহলে সে কোনোদিন এরকম করতোই না। তুমি তো ভালো করেই বুঝতে পেরেছো যে আমি কিসের কথা বলছি। দাদু ওখান থেকে চলে যাওয়ার পর মিস্টার ওয়েনের অফিসে সেক্রেটারি তো দৌড়াতে দৌড়াতে চলে আসে। মিস্টার ওয়েনকে শিয়ার ব্যাপারে সবকিছু খুলেও বলে, জিজ্ঞাসা করে আমি কি শিয়াকে হেল্প করতে যাব। মিস্টার ওয়েন বলে তার দরকার নেই। শিয়া তো তার নতুন রেস্টুরেন্ট খোলার জন্য খুবই ব্যস্ত ছিল, আর রেস্টুরেন্ট ভাড়া নেওয়ার জন্য সে নতুন নতুন জায়গাও দেখতে যায়, কিন্তু ওর কাছে টাকা তেমন না থাকায় ওকে তো কেউ বাড়ি ভাড়া দিতেই চাইলো না। এসব কিছু দূর থেকে মিস্টার ওয়েনও লক্ষ্য করে। আসলে তার সেক্রেটারি দেওয়ার ঠিকানায় মিস্টার ওয়েন তো পৌঁছে যায়। মিস্টার ওয়েন অফিসে বসে বসে শিয়ার কথাই চিন্তা করতে থাকে। তখনই ওখানে সেক্রেটারি আসে এবং মিস্টার ওয়েনকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যিই শিয়াকে কোনো হেল্প করবে না। আমি শুনেছি শিয়ার রেস্টুরেন্ট খোলাতে অনেক প্রবলেম আসছে। তখন মিস্টার ওয়েন তো হেল্প করবে না বলে দেয়। সেক্রেটারিকে শিয়ার জন্য তার ক্রেডিট কার্ডটা দেবে বলল, কিন্তু তারপর ক্রেডিট কার্ডটা না দিয়েই বলল না থাক, বোধহয় এইভাবেই সবকিছু ঠিক হয়ে যাবে। পরের দিন মিস্টার ওয়েনের সেক্রেটারি শিয়ার সঙ্গে দেখা করে। শিয়াকে একটা ক্রেডিট কার্ড দিয়ে বলে, আমি তো তোমাকে কোনোদিন বলিনি যে আমি অনেক বড় বাড়ির ছেলে, আর এই ক্রেডিট কার্ডের 1 মিলিয়ন মতো টাকা আছে। তখন শিয়া বলল, তোমাকে এত নাটক করতে হবে না, আমি জানি এটা মিস্টার ওয়েন দিয়েছে। তখন সেক্রেটারি বলল, আমি সত্যি কথা বলছি, আমি বড় বাড়ির ছেলে, আমাকে দেখে কি বড়লোক মনে হচ্ছে না। তখন শিয়া বলল, একদমই নয়। সেক্রেটারি তো অফিসে ফিরে মিস্টার ওয়েনকে এই সমস্ত কথাই জানিয়ে দেয়। এটাও বলে যে আমি শিয়াকে সাহায্য করতে চাইছিলাম, আর শিয়া ভেবেছিল যে টাকাটা বোধহয় তুমি দিয়েছো, তাই তোমাকে এটা বলতে বলেছে। সে এবারে নিজের কাজটা নিজেই করতে চায়। সেদিনই শিয়াকে তার মা ফোন করে এবং এটা বলে যে আমি সবকিছু তোমার বাবার কাছ থেকে শুনলাম, তাহলে তুমি এখন কি করবে ভাবছো। তখন শিয়া বলল, আমি ভাবছি যে একটা রেস্টুরেন্ট খুললে কেমন হয়। তখন ওর মা বলল, খুবই ভালো হয়। শিয়া বলল, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তখন ওর মা বলল, তোমার কাছে নেই তো কি হয়েছে, আমার কাছে তো আছে। পরের দিনই তো শিয়া একটা দোকান ভাড়ায় নিয়ে নেয়, তারপর সেটাকে ভালো করে ডেকোরেট করাও শুরু করে দেয়। আর এদিকে এই সমস্ত খবর শিয়রঙের কাছ থেকে সেক্রেটারি পেয়ে যায়। সেক্রেটারি গিয়ে মিস্টার ওয়েনকে সমস্ত কথাই বলতে শুরু করে দেয়। সেদিন রাতে শিয়া যখন একা একাই বাড়ি ফিরছিল, তখন মিস্টার ওয়েন ওর থেকে কিছুটা দূরত্ব রেখে নিজের গাড়িতে করে আস্তে আস্তে যেতে শুরু করে। প্রথম শিয়া তো এই ব্যাপারটাকে কিছুই মনে করেনি, কিন্তু দিনের পর দিন এরকম হওয়ায় শিয়া তো ব্যাপারটাকে অন্য কিছুই ভাবতে শুরু করে। আর তাই তো সেদিন সে বাড়ি ফিরে শিয়রংকে বলে, জানো একটা গাড়ি রোজই আমাকে ফলো করে। পরের দিন সকালে মিস্টার ওয়েন তার দাদুর কাছে যায় এবং এটা বলে যে আমি কিছুদিনের জন্য বিদেশে যেতে চাই, আর এখানের কাজ আমার হয়ে সেক্রেটারি সামলে নেবে। তখন ওর দাদু বলল, তুমি কি এইসব করছো সেই মেয়েটার জন্য। তখন মিস্টার ওয়েন বলে, ওসব তো পুরনো কথা, তাই ওগুলো বাদ দিলেই খুব ভালো হয়। তখন ওর দাদু বলে, ঠিক আছে, তুমি বিদেশ থেকেই ঘুরে আসো, তবে যদি তোমার মন ভালো হয়। সেদিন রাতে মিস্টার ওয়েন আবারও শিয়ার রেস্টুরেন্টের বাইরে যায়। সেদিন তো রেস্টুরেন্টে কাজ করতে করতে শিয়া পড়েও যায়। এতে মিস্টার ওয়েনের কষ্ট হলেও সে শিয়াকে সাহায্য করতে যায়নি। সেদিনই শিয়া মিস্টার ওয়েনকে দেখতেও পেয়ে যায়। পরের দিন তো মিস্টার ওয়েন তার সেক্রেটারিকে দিয়ে একটা প্লেনের টিকিট কাটিয়েও ফেলে। সেদিন অফিসে জিইউ আসে। মিস্টার ওয়েন যে বিদেশে যাচ্ছে সেটাও জিইউ জানে। এমনকি জিইউ নিজেই সিঙ্গাপুর যাওয়ার জন্য সমস্ত প্ল্যানিংই করে রেখেছে, যাতে সে মিস্টার ওয়েনের সঙ্গেই থাকতে পারে। এটা জানতে পেরে মিস্টার ওয়েন ওকে বলে, তুমি এরকম কেন করছো। জিইউ বলে, এগুলো সবই আমাদের জন্য। মিস্টার ওয়েন বলে, আমাদের জন্য নয়, এগুলো সবই নিজের জন্য করছো তুমি, আর তাই তো তুমি সেই ছবিটা আমার দাদুকে দিয়ে দিয়েছিলে।
তখন জিউ বলে যে তুমি যাই ভাবতে পারো, আমি তো তোমার সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছি। সেদিনই মিস্টার ওয়েনকে শিয়া মেসেজ করে এবং এটা বলে যে কালকেই আমাদের রেস্টুরেন্ট খুলে যাবে, আমি আশা করছি যে তুমিও আসবে। পরের দিনই তো শিয়ার রেস্টুরেন্ট খোলার জন্য সমস্ত ব্যবস্থাই হয়ে যায়। শিয়া তো শুধুমাত্র এই মিস্টার ওয়েনের জন্য অপেক্ষা করতে থাকে। এইভাবে অপেক্ষা করতে করতে অনেক দেরিই হয়ে যায়। শিওরং বলে এবার আমাদের রেস্টুরেন্ট খুলে নেওয়া উচিত। এই বলেই সেক্রেটারির পাঠানো একটা মেসেজ সে শিয়াকে দেখায়, যেখানে এটা লেখা ছিল যে বস কালকে সিঙ্গাপুর চলে যাচ্ছে, শিয়াকে তুমি ওয়েট করতে বারণ করে দিও। এদিকে মিস্টার ওয়েন সত্যি সিঙ্গাপুরের পথে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে ওর সেক্রেটারি ওকে বলে যে আমাকে যদিও শিওরং এই কথাটা বলতে বারণ করেছিল, আমি তবুও তোমাকে বলতে চাই যে শিয়া রেস্টুরেন্টটা খুলছে তো শুধুমাত্র তোমার জন্য। তখনই মিস্টার ওয়েনের মনে পড়ে যে সে একবার কথায় কথায় শিয়াকে বলে দিয়েছিল যে তারও রেস্টুরেন্ট খোলার খুব ইচ্ছে। মিস্টার ওয়েন আসেনি বলে শিয়া তো খুবই কান্নাকাটি করতে থাকে। তখন শিওরং এবং শাওজি ওকে বোঝাতে থাকে যে মিস্টার ওয়েন নিশ্চয়ই একদিন না একদিন ফিরেই আসবে, আর মিস্টার ওয়েন যদি ফিরে না আসে তাহলে সে কাপুরুষ। তখনই ওখানে মিস্টার ওয়েন চলে আসে। এটা বলে যে তোমরা কার ব্যাপারে কথা বলছো। দোকানের নাম দেখেও তো মিস্টার ওয়েনের খুবই ভালো লাগে, কারণ দোকানের নামটা শিয়া ওদের দুজনের নাম দিয়েই রেখেছিল। তারপর তো শিয়া সেদিন সবার সামনেই বলে আমি কি তোমার গার্লফ্রেন্ড হতে পারি? মিস্টার ওয়েন তো হ্যাঁই বলে দেয়। এইভাবেই ওদের মধ্যে তো আবারও সবকিছু ঠিক হয়ে যায়। মিস্টার ওয়েনের দাদা এবং শাওজি আবারও একটা ক্লাবে দেখা করে এবং সেখানে তো মিস্টার ওয়েনের দাদা শিয়াওজির রেস্টুরেন্টে ইনভেস্ট করতে চাইলো। তুমি হঠাৎ আমার রেস্টুরেন্টে এতটা ইন্টারেস্টেড কবে থেকে হলে? তখন মিস্টার ওয়েনের দাদা বলল যে আমার কোনোদিনই সেরকম কোনো বন্ধু হয়নি, কিন্তু তুমি আমার একটা খুব ভালো বন্ধু। মিস্টার ওয়েনের দাদা জিউকে ফোন করে। এটা বলে যে আমার ভাই এবং শিয়ার মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে গেছে, তাই তোমাকে একটা ভালো করে ওয়ার্নিং দিচ্ছি, ওদের থেকে যতটা পারো দূরে থাকো। মিস্টার ওয়েন তো সেদিনই শিয়াকে তার বাড়িতে আনে। আবার কুই তো ওদের দুজনকে একসঙ্গে দেখে খুবই খুশি হয়। শিয়া মিস্টার ওয়েনকে বলে যে আমি আমাদের এঙ্গেজমেন্টটাকে ভেঙে ফেলতে চাই। তখন মিস্টার ওয়েন বলে কিন্তু কেন? এটা শুনে শিয়া বলে যে আমি সবকিছু নতুন করেই শুরু করতে চাই। শিয়া এবং মিস্টার ওয়েন তার দাদুর বাড়িতে চলে যায় যাতে তারা এই এঙ্গেজমেন্টটাকে ভেঙে ফেলতে পারে, কিন্তু শিয়ার বাবা তো সেদিন আসেইনি। এটা দেখে মিস্টার ওয়েনের দাদু তো খুবই রেগে যায়। শিয়া তো কারোর কাছ থেকে এটাও জানতে পারে যে শিয়ার বাবাকে কোথাও খুঁজে পাওয়াই যাচ্ছে না। তখন মিস্টার ওয়েনের দাদু বলে আমি তোমাদেরকে 2 মাস সময় দিচ্ছি, তার মধ্যেই তোমার বাবাকে তুমি খুঁজে আনো। বেচারি শিয়া তখন কিছু উপায় না দেখে সে তার মাকে ফোন করে, আর সমস্ত কথা শুনে তার মা বলে তোমার বাবাকে তো আমিই খুঁজে বের করব, তুমি তোমার রেস্টুরেন্টের কাজে মন দাও। সেদিন যখন শিয়া এবং মিস্টার ওয়েন রেস্টুরেন্টে ফিরে আসে তখন শিওরং ওদেরকে জানিয়ে দেয় তোমরা চলে এসছো, খুব ভালোই হয়েছে, কারণ রাতে আমার একটা ডেট আছে। তারপর সে শিয়ার কানে ফিসফিস করে এটা বলে যে মিস্টার ওয়েনের সেক্রেটারি আমাকে ডেটে ডেকেছে। এটা বলেই তো শিওরং ওখান থেকে খুব আনন্দের সঙ্গেই বেরিয়ে পড়ে। কিন্তু রাতে যখন মিস্টার ওয়েন এবং শিয়া ডিনার করছিল শিওরং খুব রাগের সঙ্গেই আবারও ফিরে আসে রেস্টুরেন্টে। শিয়া জিজ্ঞাসা করে যে তোমার ডেট কেমন হলো? শিওরং বলল ওটা কি ডেট নাকি? তারপরেই তো সে শিয়া এবং মিস্টার ওয়েনকে সমস্ত কথাই খুলে বলে এবং এটা বলে যে সেক্রেটারি তাকে ডেটে নিয়ে গিয়ে কি কি করেছে। শিওরঙের কথা শুনে শিয়া এবং মিস্টার ওয়েন তো হাসতেই শুরু করে দেয়। রেস্টুরেন্ট এখন খুব ভালোভাবে চলছে, তাই শিয়া একটা সেলিব্রেশন পার্টি রাখে যেখানে সে মিস্টার ওয়েনকে ইনভাইট করে। এইটা দেখে মিস্টার ওয়েন তো ইমাজিনেশন দুনিয়ায় ঢুকে যায় যে সে এবং শিয়া নিশ্চয়ই একটা রোমান্টিক ডিনার করবে। তাই সেদিন রাতে সে একটা ফুলের তোড়া নিয়ে রেস্টুরেন্টে পৌঁছে যায়, কিন্তু গিয়ে দেখে যে ওখানে তার সেক্রেটারি এবং শিওরং দুজনেই আছে। কিছুক্ষণ ডিনার করার পর মিস্টার ওয়েন সেক্রেটারিকে বলে তোমার না কিছু কাজ আছে। সেক্রেটারি ওর ইশারা বুঝতে পেরে শিওরংকে নিয়ে ওখান থেকে যাওয়া শুরু করে, কিন্তু শিয়া ওদেরকে আটকে দেয়। আর তারপর শিয়া এবং শিওরং মিলে খুব ড্রিঙ্ক করে, তাই বেচারা মিস্টার ওয়েন এবং সেক্রেটারিকেই ওদের দুজনকে পরে তুলে নিয়ে যেতে হয়। বাড়ি ফিরে শিয়া মিস্টার ওয়েনকে কিস করার চেষ্টা করছিল, কিন্তু তখনই ওর বমি পেয়ে যায়, তাই সে কিস করা বন্ধ করে বাথরুমের দিকে দৌড়ায়। পরের দিন রাতে শিয়ার কাছে একটা বুকে এবং কেক পার্সেল হিসেবে আসে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে মিস্টার ওয়েনও চলে আসে। আসলে আজকে শিয়ার বার্থডে, তাই মিস্টার ওয়েন ওর বার্থডে সেলিব্রেশনের জন্যই এসেছিল। হঠাৎ করেই মিস্টার ওয়েন যখন তার কোটটা খুলতে শুরু করে তখন শিয়া একটু ঘাবড়ে যায় এবং ভাবে মিস্টার ওয়েন কি করতে চাইছে, কিন্তু মিস্টার ওয়েন ওকে বলে এই রেস্টুরেন্টের লিগ্যাল রাইট আমি তোমার নামে করে দিয়েছি। এদিকে আমরা শিয়ার দিদিকেও দেখবো যে মিস্টার ওয়েনের দাদার সঙ্গে বার্থডে সেলিব্রেট করছিল। বার্থডে সেলিব্রেশনের পর শিয়া এবং মিস্টার ওয়েন একটা ড্রিঙ্কিং গেম খেলে এবং এই গেমটা খেলতে খেলতেই ওরা দুজন ড্রিঙ্ক করে খুব নেশাচ্ছন্ন হয়ে পড়ে। এইদিকে আমরা শাওজিকে দেখবো যে শিয়ার দিদির দুঃখে খুব ড্রিঙ্ক করেই চলছিল। তখনই ওখানে মিস্টার ওয়েনের দাদা আসে এবং ওকে অ্যাডভাইস দেয় যে তুমি শিয়ার দিদিকে ভুলে নতুন করে জীবন শুরু করো। ওদের এই কথা বলার একটা ছবি
ইএজেড ডিটেকটিভ তুলে নেয় এবং সেই ছবিটা তাকে পাঠিয়েও দেয়। মিস্টার ওয়েন এবং শিয়া বাড়ি ফিরে চলে যায়। শিয়া তো আবারও ড্রিঙ্ক করতে যাচ্ছিল, কিন্তু মিস্টার ওয়েন ওকে আটকে দেয় এবং ওকে একটা কিসও করে। পরের সিনেই আমরা দেখব শিয়া এবং মিস্টার ওয়েনের বিয়ে হচ্ছিল, যেখানে ওরা দুজনই খুব খুশি ছিল। কিন্তু তখনই ওখানে শিয়ার দিদি চলে আসে, আর এইভাবেই শিয়ার স্বপ্নটা ভেঙে যায়, যেটা দেখার পর সে মিস্টার ওয়েনের ঘুম থেকে ওঠার আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। মিস্টার ওয়েন যখন ঘুম থেকে ওঠে দেখে শিয়া তার পাশে নেই, তাই সে তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে পৌঁছে যায়। কিন্তু সেখানেও শিয়া ছিল না, তাই সে শিয়াকে ফোন করে, কিন্তু শিয়া তোর ফোনটা রিসিভই করেনি। পরে সেক্রেটারি ফোন করলে শিয়া ফোনটা রিসিভ করে নেয়। কিন্তু মিস্টার ওয়েন যখন শিয়ার সঙ্গে কথা বলতে চাইলো, শিয়া মিস্টার ওয়েনের গলার আওয়াজ পেয়েই ফোনটা কেটে দেয়। ওকে এরকম করতে দেখে শিওরং জিজ্ঞাসা করে, তুমি মিস্টার ওয়েনের ফোন কল কেন অ্যাভয়েড করছো? তখন তো শিয়ার মুখ থেকে সেই আগের দিন রাতের কিসের কথা বেরিয়ে যায়। অনেক রাত হয়ে যাওয়ার পরেও শিয়া বাড়ি ফিরছিল না, তাই মিস্টার ওয়েন ওকে খুঁজতে বাড়ির বাইরে আসে এবং সে দেখতে পায় শিয়া তো বাড়ির কাছেই চুপ করে বসে আছে। যেটা দেখেই মিস্টার ওয়েন শিয়ার কাছে চলে যায়। তারপর শিয়াকে সে রুমে নিয়ে যায় এবং দরজা ও লক করে দেয়। তারপর জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো? এটা শুনে শিয়া যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, মিস্টার ওয়েন ওকে ধরে ফেলে। শিয়া তখন জিজ্ঞাসা করে, তুমি আমাকে যে ভাবো আমি যদি সে না হই, তাহলেও কি তুমি আমাকে এভাবেই ভালোবাসবে? মিস্টার ওয়েন বলে, তুমি যেই হও না কেন আমি তোমাকে এভাবেই ভালোবাসবো। কথাটা শুনেই শিয়া খুব খুশি হয়। তারপর ওরা একে অপরকে কিসও করে। পরের দিন সকালে শিয়া এবং শিওরং যখন রেস্টুরেন্টে কাজ করছিল, তখনই হঠাৎ করে শিয়ার বমি পায়। এটা দেখে শিয়া তো খুব ঘাবড়েই যায়, দোকান থেকে বেরিয়েই দৌড়ানো শুরু করে দেয়। তখনই মিস্টার ওয়েনও রেস্টুরেন্টের দিকেই যাচ্ছিল। শিয়াকে এইভাবে দৌড়াতে দেখে ওকে জিজ্ঞাসাও করে যে ও কোথায় যাচ্ছে, কিন্তু শিয়া তো কোনো উত্তর না দিয়েই দৌড়াতে থাকে। তাই তো মিস্টার ওয়েন শিয়াকে ফলো করতে করতে যায়। তারপর দেখে শিয়া একটা ওষুধের দোকানে ঢুকেছে। তারপর শিয়া যখন ওষুধ দোকান থেকে বেরিয়ে যায়, মিস্টার ওয়েন ওষুধ দোকানে যায় এবং এটা বলে যে আগের মেয়েটা যা কিনে নিয়ে গেছে আমাকেও সেটা দাও। এটা শুনে দোকানদার তো প্রেগন্যান্সি কিট বের করে আনে। প্রেগন্যান্সি কিট দেখে মিস্টার ওয়েন তো খুব খুশি হয়। শিয়া যখন বাড়িতে প্রেগন্যান্সি কিট নিয়ে টেস্ট করলো, দেখলো যে সত্যিই সে প্রেগন্যান্ট। যখন বসে বসে এটাই চিন্তা করছিল যে সে এবার কি করবে, তখনই ওখানে মিস্টার ওয়েন চলে আসে। মিস্টার ওয়েন যখন প্রেগন্যান্সি কিটটা দেখে, সে তো আরো বেশি খুশি হয় এবং এটা বলে যে চলো এবার আমরা দাদুকে সবকিছু জানিয়ে দিই, দাদু এবার নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে। ওরা যখন বাড়ি থেকে বেরোতেই যাচ্ছিল, তখনই ওখানে ওর মা এবং বাবা চলে আসে, মানে ওর মা ওর বাবাকে ধরে নিয়ে আসে। তখন মিস্টার ওয়েন ওদেরকে বলে, কিন্তু শিয়া তো এখন প্রেগনেন্ট, তাই আমি ভাবছি এঙ্গেজমেন্টটা যেমন আছে তেমনই থাক, ওই ব্যাপারটা না হলে পরেই সলভ করা যাবে। শিয়া প্রেগনেন্ট হতে না হতেই মিস্টার ওয়েন তো ওর খুব কেয়ার করতে শুরু করলো। তারপর ওরা দাদুর বাড়িতে পৌঁছেই যায়। আর সবকিছু শুনে দাদু বলে, আমি তো তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইছিলাম না, কিন্তু যেহেতু তুমি প্রেগনেন্ট তাই তোমাকে আমি আমার বাড়ির একজনই মনে করলাম। তখন থেকেই দাদুও শিয়ার বেশ খেয়াল রাখতেই শুরু করলো। সেদিন তো শিয়া এবং মিস্টার ওয়েনের বাড়ি ফেরার জন্য ওর দাদু আরো একটা কমফোর্টেবল গাড়ির ব্যবস্থা করিয়ে দেয়। কিন্তু সেদিন যখন শিয়া আবারও একটা প্রেগনেন্সি কিট নিয়ে টেস্ট করলো, দেখলো যে সে প্রেগনেন্টই নয়। আসলে আগের কিটটা তো এক্সপায়ারি ডেটই হয়ে গেছিল। আর এটা দেখে শিয়া তো খুবই ঘাবড়ে যায় এবং মিস্টার ওয়েনকে এটা বলতে থাকে যে চলো আমরা দাদুকে গিয়ে সবকিছু খুলে বলি। তখন মিস্টার ওয়েন বলল, দাদু জানতে পারলে কিন্তু ভীষণ রেগে যাবে আর হয়তো আমার দুজনকেই আলাদা করে দেবে, তার থেকে বরং চলো আমরা এটাই চেষ্টা করি যাতে আমাদের সত্যিই একটা বেবি হয়ে যায়। পরের দিন সকালে সে যখন ঘুমিয়েই ছিল, মিস্টার ওয়েন ওর কাছে চলে আসে এবং ওকে এটা বলে, এখন যখন আমরা বেবি নেওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, তার আগে চলো আমরা বিয়ে করিনি, কারণ বেবির একটা পরিচয় তো থাকতে হবে। মিস্টার ওয়েন এতটাই জোর করে যে শিয়াকে তো বাধ্য হয়েই রেজিস্ট্রি করতে যেতেই হয়। কিন্তু রেজিস্ট্রি করতে গিয়েও শিয়া মিস্টার ওয়েনকে ওখান থেকে নিয়েই বাইরে চলে আসে এবং এটা বলে, তুমি কি জানো আমি কে? তখন মিস্টার ওয়েন বলে, তুমি কে? তুমি আবার এখন এটা বলো না যে তুমি আমার বোন। এবার তো শিয়া সব সত্যি কথাটাই বলে দেয় এবং এটা বলে যে আমার একটা যমজ দিদি আছে আর তার সঙ্গেই তোমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের আগের দিন সে পালিয়ে গেছিল। কিন্তু এত কথা শোনার পরেও মিস্টার ওয়েন তো শিয়াকে ক্ষমাই করে দেয়, কারণ এর মাধ্যমে সে এটা আরো ভালো করে বুঝতে পারে যে শিয়া সত্যিই তাকে খুব ভালোবাসে। তারপর তো শিয়া মিস্টার ওয়েনের কাছে প্রমিসও করে যে সে এরপর থেকে আর কোনোদিনই মিস্টার ওয়েনকে মিথ্যে কথা বলবে না। এইভাবেই তো ওদের মধ্যে আবারও একবার সবকিছু ঠিকই হয়ে যায়। সেদিনই তো মিস্টার ওয়েন তার দাদার সঙ্গে দেখা করে এবং তাকে এটা বলে যে তুমি প্লিজ ওয়েনটা ছেড়ে যেও না, আমি দাদুকে বুঝিয়ে বলবো। তখন ওর দাদা বলল, না আমাকে তো যেতেই হবে, আর তুমি চিন্তা করো না, আমি ফিরে আসার চেষ্টাও করব। সেদিন বাড়ি ফিরে মিস্টার ওয়েন দেখে ওর দাদু তো ওর বাড়িতেই হাজির হয়ে গেছে, তাও আবার তার সমস্ত জিনিসপত্র নিয়ে, কারণ ওর দাদু এটাই চায় যে সে শিয়া এবং শিয়ার বেবির দুজনেরই খেয়াল রাখতে। ওর দাদু বলে, আমার সঙ্গে আরো একজন এসছে। আসলে ওর দাদু তো একটা ডাক্তারকে সঙ্গে এনেছিল
যাতে সে এটা চেক করতে পারে যে শিয়া সত্যিই প্রেগন্যান্ট নাকি। শিয়া তো প্রেগন্যান্সি টেস্ট করবে না বলে বিভিন্ন রকমের বাহানা দিতে শুরু করে, কিন্তু ডাক্তাররা ছিল নাছোড় বান্দা, সে তো শিয়ার প্রেগন্যান্সি টেস্ট করিয়ে ছাড়ে। রেজাল্ট আসার আগে শিয়া এবং মিস্টার ওয়েন দুজনেই তো টেনশন করতে থাকে। তারপর যখন ডাক্তার ওখানে আসে, ওরা তো সত্যিই ডাক্তারকে টাকা দিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার যেন দাদুকে বলে যে শিয়া সত্যিই প্রেগন্যান্ট। ডাক্তার তো সেটাই করে। এইভাবেই ওদের আরো একটা সমস্যারও সমাধান হয়ে যায়। সেদিন যখন শিয়া এবং মিস্টার ওয়েন তাদের রুমে ঘুমোতে যায়, তখনই ওর দাদু এসে দরজায় টোকা দেয় আর মিস্টার ওয়েনকে আলাদা রুমে ঘুমোতে বলে এবং ওখান থেকেই নিয়ে চলে যায়। পরের দিন সকাল সকাল গ্র্যান্ডপা মিস্টার ওয়েনের কাছে পৌঁছে যায় এবং ঘুম থেকে তুলে ওকে বলে, তোমাকে আবারও একবার শিয়াকে বিয়ে করতে হবে। এত সকালে মিস্টার ওয়েনের খুব ঘুম পাচ্ছিল, তাই সে যখন আবারও শুয়ে পড়ছিল, গ্র্যান্ডপা ওকে জোর করেই ধরে নিয়ে যায়। তারপর ওরা একটা জুয়েলারি শপে যায়, যেখানে ওরা একটা ওয়েডিং রিং চুজ করে। পরে গ্র্যান্ডপা শিয়ার জন্য আরও অনেক কিছু শপিং করে নিয়ে যায়। গ্র্যান্ডপা শিয়ার জন্য এতগুলো শপিং করেছে, তাই শিয়া খুব খুশি হচ্ছিল। গ্র্যান্ডপা এরপর ওকে হীরের নেকলেসটাও দিয়ে দেয়। তখন শিয়া গ্র্যান্ডপাকে ধন্যবাদ জানালে গ্র্যান্ডপা বলে, সব ঠিক আছে, কিন্তু তোমরা বেবির খেয়াল রেখো। এদিকে ইজি শাওজিকে মিস্টার ওয়েন এবং শিয়ার দিদির একটা ছবি দেখিয়ে ওদের ব্যাপারে সবকিছুই বলে দেয় এবং সে সঙ্গে এটাও বলে যে শিয়া এই ব্যাপারে সবকিছুই জানতো, কিন্তু সে তোমাকে ইচ্ছে করেই সত্যিটা বলেনি। কথাগুলো জানার পর শাওজি খুবই রেগে যায়। পরে যখন মিস্টার ওয়েনের দাদা ওর সঙ্গে দেখা করতে যায়, শাওজি ওকে মারতে শুরু করে। মিস্টার ওয়েনের দাদা তখন বলে, আমি তোমাকে বন্ধু ভাবি, কিন্তু শাওজি বলে, বন্ধু, তুমি আমার ব্যাপারে সবকিছু জানার পরেও ইচ্ছে করে শিয়ার দিদির ব্যাপারে কিছুই বলনি। কথাটা শুনেই মিস্টার ওয়েনের দাদা রেগে গিয়ে বলে, তুমি আমার থেকে যা খুশি নিয়ে নাও, কিন্তু শিয়ার দিদিকে নয়। সেদিনই শিয়ার দিদি শাওজিকে ফোন করে এবং বলে, আমি তোমাকে সবসময়ই আমার একটা বন্ধুর মতো দেখেছি, তাই প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। শিয়ার দিদি এসব বলেছে তো ঠিকই, কিন্তু শাওজি তখনও ওদের উপর খুবই রেগেছিল। এদিকে মিস্টার ওয়েন এবং শিয়ার বিয়ের প্রিপারেশন ধুমধাম করে চলছিল। বিয়ের দিন শিয়াও খুব খুশি মনেই ডেস্টিনেশনের দিকে যাচ্ছিল, কিন্তু তখনই শিয়ার দিদি ওকে ফোন করে এবং বলে, শেষবারের মতো আমাকে সাহায্য করে দাও প্লিজ, তুমি তাড়াতাড়ি করে এখান থেকে লুকিয়ে মায়ের কাছে পালিয়ে যাও এবং মিস্টার ওয়েনকেও এই ব্যাপারে কিছু বলো না, না হলে কিন্তু আমার জীবন শেষ হয়ে যাবে। শিয়া ততক্ষণে ডেস্টিনেশনের বাইরে পৌঁছে গেছিল, কিন্তু দিদির কথা শুনে ও একটু কনফিউজড হয়ে যায়। এদিকে সত্যি গ্র্যান্ডপার সঙ্গে শাওজি দেখা করতে যায়। কিছুক্ষণ পর মিস্টার ওয়েনের কাছে শিয়ার দিদি আসে। ওকে দেখে শিওরং এবং সেক্রেটারি চিনতে না পারলেও মিস্টার ওয়েন ঠিক চিনেই যায়। শিয়ার দিদি মিস্টার ওয়েনকে বলে, এতক্ষণে শাওজি হয়তো তোমার দাদুকে সবকিছু বলেই দিয়েছে। শিয়াকে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি যাতে শিয়ার কোনো সমস্যা না হয়, আর তুমি তোমার দাদাকে বলে দিও সে যেন আমাকে খুঁজে তার সময় নষ্ট না করে। এটা বলে শিয়ার দিদি চলে যাবেই ভাবছিল, কিন্তু তখনই ওখানে দাদু চলে আসে এবং সে শিয়ার দিদিকে শিয়াই ভাবে, তাই ওকে বলে, প্রথমে তুমি বিয়ের ব্যাপারে মিথ্যে বলেছ, তারপরে প্রেগনেন্সির ব্যাপারেও মিথ্যে বললে। এখন তোমার কাছে দুটো অপশন আছে, একটা এটা আমি তোমার উপর কেস করব এবং তোমাকে জেলে পাঠিয়ে দেব, আর দ্বিতীয়টা হলো তোমাকে মিস্টার ওয়েনের জীবন থেকে চলে যেতে হবে। মিস্টার ওয়েন তখন দাদুকে বোঝানোর চেষ্টাও করছিল, কিন্তু শিয়ার দিদি ওকে থামিয়ে দেয় যাতে শিয়ার কোনো সমস্যা না হয়। বাড়ি যাওয়ার পর গ্র্যান্ডপা সেই ডক্টরকে ডেকে আনে এবং ওকে বলে, তুমি কিছু টাকার জন্য প্রেগনেন্সির ব্যাপারে মিথ্যে বললে। তখন ডক্টর বলে, কিন্তু সত্যিই তো শিয়া প্রেগনেন্ট। এইটা শুনে মিস্টার ওয়েন ডক্টরকে বলে, সরি, আমাদের জন্য তোমাকে মিথ্যে বলতে হয়েছে। ডক্টর তো আরোই কনফিউজড হয়ে যায় এবং বলে, কিন্তু সত্যিই শিয়া প্রেগনেন্ট, আমি কোনো মিথ্যে বলিনি। দাদু ওর কথা বিশ্বাস না করে ওকে বাড়ি থেকে বের করে দেয়। রাতে মিস্টার ওয়েনের দাদা শাওজিকে গিয়ে মারতেই শুরু করে, তখন মিস্টার ওয়েনই ওকে আটকে দেয়। শাওজিও ওদের কাছে ক্ষমা চেয়ে বলে যে আমি রাগের মাথায় এসব কিছু করে ফেলেছি। এদিকে দাদু ইএসজিকে তার বাড়িতে ডাকে কথা বলার জন্য। পরের দিনই মিস্টার ওয়েন শিয়ার সঙ্গে দেখা করার জন্য তার গ্রামে পৌঁছে যায়। শিয়া মিস্টার ওয়েনকে তার দিদির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু মিস্টার ওয়েন ওকে সত্যিটা বলেনি যে দাদু শিয়ার দিদিকে দূরে পাঠিয়ে দিয়েছে। সে শুধু এটুকুই বলে যে ও ঠিক আছে। এরপর শিয়া মিস্টার ওয়েনকে একটা উইশিং ব্রিজে নিয়ে যায়, যেখানে নিজের ইচ্ছা লিখলে সেটা পূরণ হয়ে যায়। কিন্তু মিস্টার ওয়েন সেখানে শিয়ার লেখা দেখতে পেয়ে যায়, যেখানে শিয়া লিখেছিল সে শাওজিকে বিয়ে করতে চায়। এটা দেখার পর মিস্টার ওয়েন শিয়াকে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো। শিয়া বলে, আরে তুমি ভুল ভাবছো, তখন আমি ছোট ছিলাম, তাছাড়াও তখন তোমার সঙ্গে তোমার দেখা হয়নি। এরপর মিস্টার ওয়েন শিয়াকে প্রপোজও করে এবং বলে, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যেও না। শিয়া তখন আংটিটা মিস্টার ওয়েনকে পরিয়ে দিয়ে বলে, আমি প্রমিস করছি আমি আর কোথাও পালাবো না, আর যদি পালাইও তাহলে তোমাকে নিয়ে যাব। মিস্টার ওয়েন এই ব্যাপারে তার দাদুর সঙ্গে কথা বলতে যায়, কিন্তু দাদু সেখানে ইএসজিকেও ডেকে পাঠায় এবং ওকে ইএসজির সঙ্গে নতুন করে সম্পর্ক শুরু করতে বলে, যেটা শুনে মিস্টার ওয়েন তো খুবই রেগে যায়।
কিন্তু এজি ওকে শান্ত করে বাইরে নিয়ে যায় এবং বলে, তুমি যদি আমার সঙ্গে কাজ করতে রাজি হও তাহলে আমি গ্র্যান্ডপাকে কিছুদিন পর বলে দেব আমার তোমার প্রতি কোনো রকম ইন্টারেস্টই নেই। কথাটা শুনেই মিস্টার ওয়েন রাজি হয়ে যায়। সেদিন ডিনার করতে বসে শিয়ার আবারও বমি পাচ্ছিল, যেটা দেখে গুই বলে, সত্যি তুমি প্রেগনেন্ট নও তো? কিন্তু এতে শিয়ার না বলে দেয়। রাতে মিস্টার ওয়েন বাড়ি ফিরে এসে তার ইজির সঙ্গে হওয়া ডিলের ব্যাপারে শিয়াকে সবকিছুই বলে দেয়। মিস্টার ওয়েন ইজির সঙ্গে কাজ শুরু করে দেয়, কিন্তু কেউ দূর থেকে ওদের দুজনের খুব ক্লোজ ভাবের একটা ছবি তুলে নেয় এবং সেই ছবিটা নেটে ভাইরালও হয়ে যায়। সবাই তো এটা বলতে থাকে যে ওরা দুজন বোধহয় ডেট করছে। নিউজটা দেখেই মিস্টার ওয়েন চিন্তায় পড়ে যায় যে শিয়া যদি এসব কিছু দেখতে পায় তাহলে নিশ্চয়ই তার খুব মন খারাপ হয়ে যাবে। এটা ভেবেই ও রেস্টুরেন্টের দিকে দৌড়ায়, কিন্তু সেখানে পৌঁছে দেখে শিয়া তো নিউজটা দেখে খুব হাসাহাসি করছে, কারণ নিউজে এটাও বলা হচ্ছিল যে ওরা ডেট করছে, তার সঙ্গে নাকি ওদের একটা লাভ চাইল্ডও আছে। মিস্টার ওয়েন শিয়াকে জিজ্ঞাসা করে, তুমি জেলাস হওনি? শিয়া বলে, কেন, আমার কি জেলাস হওয়ার কথা ছিল? তার মানে কি সত্যিই তোমার ইজির সঙ্গে লাভ চাইল্ড আছে? এতে মিস্টার ওয়েন না বলে। তখনই মিস্টার ওয়েন জানতে পারে ওদের কোম্পানির শেয়ার প্রাইস নিচে নেমে গেছে, যেটা শুনে ও বুঝতেই পারে এসব কিছু ইজির কাজ, কারণ এজি তার এবং মিস্টার ওয়েনের ডেটিংয়ের নিউজ চারিদিকে ভাইরাল করে মিস্টার ওয়েন এবং শেয়ার ব্রেকআপ করিয়ে দিতে চায়। এদিকে গ্র্যান্ডপা যখন জানতে পারে তাদের কোম্পানির শেয়ার প্রাইস কমে গেছে, তখন সে এর পুরো দোষটাই শিয়ার ওপর চাপিয়ে দেয়, যেটা শুনে মিস্টার ওয়েন খুব রেগে গিয়ে বলে, প্রথমে বাবা ছেড়ে চলে গেছে, তারপর দাদা, এবার যদি আমি ছেড়ে চলে যাই তাহলে কি তুমি এই কোম্পানি নিয়ে সুখে থাকবে? দাদু তখন রেগে গিয়ে ওকে শিওর পদ থেকেই ফায়ার করে দেয়। এরপর মিস্টার ওয়েন এবং শিয়া বাড়ি ছেড়েও চলে যাচ্ছিল, যেটা দেখে গুইয়ের খুব মন খারাপ হয়ে যায়। ওরা তারপর একটা হোটেলে থাকতে যায়, কিন্তু দাদু মিস্টার ওয়েনের সমস্ত কার্ডগুলোকেই ব্লক করে দিয়েছিল, তাই মিস্টার ওয়েনের খুব মন খারাপ হয়ে যায়। তখন শিয়া বলে, আরে চিন্তা কেন করছো, আমি তো এখন ইনকাম করি। এটা বলার পর ওরা দুজন একটা ছোট হোটেলে থাকতে চলে যায়। শাওজি ওদের কাছে গিয়েছিল ক্ষমা চাইতে, কিন্তু মিস্টার ওয়েন শাওজিকে দূরে নিয়ে গিয়ে বলে, শিয়া তার দিদির ব্যাপারে এখনো পর্যন্ত কিছুই জানে না, তাই তুমি এখান থেকে ফিরে যাও। এরপর মিস্টার ওয়েন শিয়াকে বলে, গ্র্যান্ডপার রাগ পড়ে গেলে গ্র্যান্ডপা নিশ্চয়ই আমাদেরকে বাড়ি ডেকে নেবে। পরের দিনই শিয়া জানতে পারে যে সে সত্যিই প্রেগনেন্ট, তাই ডাক্তার তো খুব খুশি হচ্ছিল। ডক্টর বলে, আমি তো আগেই বলেছিলাম শিয়া প্রেগনেন্ট, কিন্তু কেউই আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু এত কিছুর বিল পেমেন্ট করতে করতে শিয়ার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যায়। শিয়া যে সত্যিই প্রেগনেন্ট সেটা জানানোর জন্য মিস্টার ওয়েন গ্র্যান্ডপাকে ফোন করে, কিন্তু গ্র্যান্ডপা তখন হসপিটালে ভর্তি ছিল। এই ফোন কলটা মিস্টার ওয়েনের দাদাও দেখে, কিন্তু সে ইচ্ছে করেই ফোনটা রিসিভ করেনি, কারণ তার মিস্টার ওয়েনকে এই ব্যাপারটা বলার সাহস ছিল না। কিন্তু ফোনটা না ধরায় মিস্টার ওয়েন ভাবে গ্র্যান্ডপা বোধহয় এখনও তার উপর রেগে আছে। এরপর শাওজি ওদের দুজনকে তার বাড়িতে নিয়ে যায়। রাতে ঘুমিয়ে পড়ার আগে শিয়া মিস্টার ওয়েনকে বলে, আমরা শাওজির বাড়িতে আছি, তাই তুমি শাওজির সঙ্গে খুব ভালোভাবে বিহেভ করো। এতে মিস্টার ওয়েন হ্যাঁ তো বলে দেয়, কিন্তু শোয়ার সময় একটা সোফার জন্য ওর এবং শাওজির মধ্যে ঝামেলা হয়ে যায় এবং শেষমেশ সোফাতে শাওজি শুয়ে পড়ে এবং মেঝেতে মিস্টার ওয়েন। এদিকে আমরা জানতে পারবো গ্র্যান্ডপা তো কার্ডিয়াক অ্যাটাক এসেছিল, তাই তো গ্র্যান্ডপা কোমায় চলে গেছে। আসলে মিস্টার ওয়েনের দাদা শিয়ার দিদিকে খুঁজেই পাচ্ছে না, তাই সে মিস্টার ওয়েনের দাদুর সঙ্গে এই ব্যাপারে কথা বলতে যায় এবং ওদের মধ্যে অনেক ঝামেলাও হয়। মিস্টার ওয়েনের দাদা শেষমেশ গ্র্যান্ডপাকে কোল্ড হার্টেড অ্যানিমেল বলে ফেলে এবং তারপরেই গ্র্যান্ডপার শরীরটাও খারাপ হয়ে যায়। তাই মিস্টার ওয়েনের দাদা নিজেকেই দোষী ভাবে এবং এটা ভাবে যে তার জন্যই বোধহয় গ্র্যান্ডপার শরীরটা খারাপ হয়ে গেছে। শাওজি এবং মিস্টার ওয়েন দুজনেই শিয়ার জন্য ব্রেকফাস্ট রেডি করে, কিন্তু মিস্টার ওয়েনের রান্না করা খাবারের টেস্ট খুবই বাজে ছিল। তাই শিয়া মিস্টার ওয়েনকে বলে, তুমি যদি আমাদের বেবির জন্য কিছু করতেই চাইছো তাহলে এগুলো কিনে আনো। এটা বলেই ও একটা লম্বা লিস্ট ধরিয়ে দেয়, যেটা দেখে মিস্টার ওয়েন হ্যাঁ তো বলে দেয়, কিন্তু ওর কাছে কোনো টাকা ছিল না। পরে মিস্টার ওয়েন এবং শাওজি বেবির জন্য জিনিসপত্র কিনতে যায়, যেখানে ওদেরকে যা প্রশ্ন করা হচ্ছিল সবকিছুরই উত্তর শাওজি আগেই দিচ্ছিল, যেটা দেখে মিস্টার ওয়েন বলে, আরে বাচ্চার বাবা আমি। তখন শাওজি বলে, কিন্তু টাকাটা পে করব আমি। ধীরে ধীরে মিস্টার ওয়েন এবং শাওজির মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর মিস্টার ওয়েন একদিন ওর গ্র্যান্ডপার অসুস্থতার খবরটা জানতেই পেরে যায়, যেটা জানার পর ও এবং শিয়া দুজনেই হসপিটালে পৌঁছে যায়। শিয়া একটা ওয়েবসাইটের সাহায্য নিয়ে মিস্টার ওয়েনের বাবাকেও এখানে ডেকে এনেছিল। ধীরে ধীরে সেবা শুশ্রূষার মাধ্যমে গ্র্যান্ডপা সুস্থ হয়ে ওঠে। মিস্টার ওয়েনের বাবা গ্র্যান্ডপাকে বলে, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। এদিকে শিয়া তো গ্র্যান্ডপার থেকে খুব ভয় পাচ্ছিল, কিন্তু গ্র্যান্ডপা ওর খুব প্রশংসা করে, কারণ শিয়া এই কদিনে গ্র্যান্ডপার অনেকটাই কেয়ার করেছে। এরপর ওরা সবাই একসঙ্গে খুশিভাবেই থাকতে শুরু করে, তাই গ্র্যান্ডপা শিয়ার দিদিকেও ক্ষমা করে দেয় এবং আবারও এখানে ফিরে আসতে বলে।
মিস্টার ওয়েনের দাদাও গ্র্যান্ডপার কাছে ক্ষমা চেয়ে নেয়। গ্র্যান্ডপা তখন ওকে ক্ষমা করে দেয়, কারণ সে নিজের ভুলটাও বুঝতে পেরেছিল। তাই সে মিস্টার ওয়েনের দাদাকেও এবার থেকে বাড়িতে থাকার কথাই বলে। টিফনি গ্রুপের জন্য কোম্পানির উপর একটা ফ্রড কেস হয়ে গেছিল, যেটা দেখে মিস্টার ওয়েনের দাদা সমস্ত দোষটাই নিজের উপর নিয়ে নেয়। তাই মিস্টার ওয়েনের দাদাকে জেলে যেতে হয়। শিয়ার দিদি সেখানে ওর সঙ্গে দেখা করতেও যায়। এদিকে সেক্রেটারি আবারও শিওরংকে ডেটে নিয়ে যায়, কিন্তু সেখানে এবারেও আগের মতোই কাণ্ড কারখানা করছিল, যেটা দেখে শিওরং তো খুবই রেগে যাচ্ছিল। তখন সেক্রেটারি তার আংটির বাক্সটা বের করে শিওরংকে প্রপোজ করে। এবার শিওরং অনেকটাই খুশি হয়ে যায়। এরপরে সিনেই আমরা মিস্টার ওয়েন এবং তার দাদাকে বিয়ে করতে যেতে দেখব। ঢোকার আগেই মিস্টার ওয়েন সবাইকে অর্ডার দেয়, এই হলের সমস্ত গেট এবং জানালা বন্ধ করে দাও, যাতে আমার ব্রাইড পালাতে না পারে। কিন্তু তারপরেই ওরা জানতে পারে এবারে তো শিয়ার সঙ্গে সঙ্গে তার দিদিও বিয়ে থেকে পালিয়ে গেছে। এদিকে সবাই তো ব্রাইড এবং গ্রুমের জন্য ওয়েট করছিল, কিন্তু তারপরেই দুজন গ্রুমকে আসতে দেখা যায়, যাদের দুজনের কোলে দুটো কুকুর ছিল এবং তারা সেই দুটো কুকুরকেই বিয়ে করতে চাইছিল। কিন্তু তার আগেই ওখানে শিয়া এবং শিয়ার দিদি চলেই আসে। দুজনকে বিয়ের ড্রেসে একদম একই রকম লাগছিল, কিন্তু মিস্টার ওয়েন শিয়াকে চিনেই ফেলে এবং মিস্টার ওয়েনের দাদাও। তারপর ওরা দুজন নিজেদের ব্রাইডকে আংটি পরায় এবং তারপর কিসও করে। তারপর সবাই এখানে ফ্যামিলি ফটোও তোলে এবং এইরকম একটা হ্যাপি এন্ডিংয়ের সঙ্গে এই পুরো গল্পটা শেষ হয়ে যায়। থ্যাংক ইউ।